আসসালামু আলাইকুম। 50তম বিসিএস প্রিলির ইংলিশ লিটারেচারের 3 নম্বর ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা কিন্তু দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে যুগ বিভাজন পড়াইছিলাম। সেখানে বলছিলাম যে রেনেসা হচ্ছে 1500 থেকে 1660। একটু চোখ বন্ধ করে চিন্তা করে ফেলো তো, প্রাচীন কোনটা, ওল্ড কোনটা ছিল? 450 থেকে 1066। 450 থেকে 1066। 1066 থেকে শুরু হয়েছে কি মিডল এজ, এরপরে 1500 পর্যন্ত ছিল মিডল এজ। 1500 থেকে শুরু হয়েছিল আমাদের রেনেসা, 160 বছর ধরে রেনেসা চলবে। তার মধ্যে প্রথম 58 বছর, 1500 থেকে 1558 পর্যন্ত, প্রথম 58 বছর ছিল প্রিপারেশন অফ রেনেসা, যেটা আমরা গত ক্লাসে পড়ছি। আমি তোমাদের দ্বিতীয় ক্লাসে বলছিলাম না যে তোমরা যদি টেনশন করো যে ভাইয়া এটা মনে রাখবো কিভাবে, এটার মধ্যে টেনশন করা লাগবে না। তুমি যখন অনেক ক্লাস করে ফেলো তখন তোমার অটোমেটিক মনে থাকবে যে রেনেসা পিরিয়ডটা কত থেকে কত। প্রথম দিকে অনেকে টেনশন হয়েছিল যে এগুলো কি মুখস্থ থাকবে, অটোমেটিক থাকবে, কিন্তু আস্তে 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 গ্রাজুয়ালি তোমার মেমোরিটা ইমপ্রুভ করবে। তুমি যদি মনে করো যে রাতারাতি হচ্ছে যে আমি সব মুখস্থ করে ফেলবো, তুমি তাহলে ডক্টর ফার্স্টাস হয়ে যাবা। তো আজকে যারা এই মহান ক্লাসটা করতে আসছো, প্রত্যেকেই একটু সোজা হয়ে বসো। কেউ বিছনায় বসার দরকার নাই, পিছে বালিশ দিয়ে বসার দরকার নাই। আর যদি কারো ফিজিক্যাল অসুবিধা থাকে তাহলে ঠিক আছে, কিন্তু যারা সুস্থ আছো সবাই একটু সিনা টান টান করে একদম সোজা হয়ে বসো, কারণ আজকে আমরা দুই বসকে বরাবো। এই বসটা মাইন্ড করবো, কবর থেকে উঠে তোমাকে মাইর দিতে পারে, হ্যাঁ। সুতরাং ওরা মাইর দিলে তুমি শেষ। প্রত্যেকে সিনা টান টান একদম, হ্যাঁ, গভীর মনোযোগে, চোখ দূরে খোলা থাকবে আর হাত দূরে থাকবে পকেটে। সুতরাং কোনো রকম শয়তানি করা যাবে না, পকেট থেকে হাত হাত বাইর করা যাবে না। কি কথা বলি মুখ দিয়ে, তুমি হচ্ছে যে কান দিয়ে শুনবা। তোমার এখন তুমি চুপচাপ শুনতে থাকো পুরো জিনিসটা। মুখ থেকে স্যাপ বাইর করলে লিখে রাখবে আরফিন ভাই কিন্তু মুখ থেকে স্যাপ বাইর করছে। হ্যান্ড রেস করার কোনো দরকার নাই, হাতগুলো পকেটে ঢুকাই ফেলো। লিনা আক্তার, রানী এলিজাবেথ এখন ক্ষমতায় চলে আসছে। রানী এলিজাবেথ সে আবার তোমার শিক্ষা সংস্কৃতি নাটকও খুব ভালো বোঝে, এবং সে নিজে এসে থিয়েটারে নাটক উপভোগ করতেছে। সে এখন সে মোটামুটি সে যেহেতু নাটকের পৃষ্ঠপোষক, তাইলে এই সময় আমরা কিছু ড্রামাটিস্ট দেখব যে তারা রানী এলিজাবেথের সামনে এমন কিছু ড্রামা নিয়ে উপস্থিত হলো যেটা আগে কখনো দেখা যায় নাই। হ্যাঁ, একজন লোকরে দেখলাম সে নাটকের মধ্যে ব্ল্যাঙ্ক ভার্স নিয়ে আসছে, অমিত রাক্ষস ছন্দ নিয়ে আসছে। তার বয়স মাত্র 23। 23 বছর বয়সী একটা ছেলে, 23 বছরে তো আমরা অনার্সই কমপ্লিট করি না। 23 বছর বয়সী একটা ছেলে রানী এলিজাবেথের সামনে এমন একটা নাটক এখানের মধ্যে তোমার হচ্ছে নিয়ে আসলো মঞ্চে। নাটকের নাম হলো ট্যাম্বারলেন দ্য গ্রেট। এই ধরনের ব্ল্যাঙ্ক ভার্স নাটকে আমরা এর আগে কখনো দেখি নাই। আমরা এটা কাব্যে দেখছি, নাটকের মধ্যে ব্ল্যাঙ্ক ভার্স এটা আমরা দেখি নাই। এবং তার নাটক দেখলে আমাদের মনে প্রচণ্ড একটা দুঃখবোধ জাগে নায়কের জন্য। এটা সে কী করলো, এটা কী করলো, এটা তাকে নিয়ে আমাদের খুব আফসোস জাগে। এবং এই আফসোসের নাটক সে লেখার কারণে আমরা তাকে বলি ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি। তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন আসবে, ভাই আপনি তো আগে ক্লাসে বলছিলেন গর্ভডাকটা প্রথম ট্র্যাজেডি। ট্রু, গর্ভডাক প্রথম ট্র্যাজেডি, কিন্তু গর্ভডাক প্রথম ট্র্যাজেডির গর্ভডাকের রাইটার যারা, ওরা খুব বেশি উল্লেখযোগ্য না। ক্রিস্টোফার মার্লো হলো সুপারস্টার, তাহলে তাকে বলা হয় ইংলিশ থিয়েটারের প্রথম সুপারস্টার। যেমন তুমি এখন বলতে পারো ফাদার অফ ফুটবলকে, ফাদার অফ ফুটবল হলো তোমার লিওনেল মেসি। এখন মেসি তো তোমার হচ্ছে অনেক ইয়াং, সে তো তোমার এই যুগের। মেসির আগে তোমার হচ্ছে একটা প্লেয়ার ছিল একটু খাটো করে, সে গোলকিপারের পাশে খাড়াই থাকতো, আর তোমার হচ্ছে বল আসলে গোল দিয়ে দিত, ওখানে অফসাইড ছিল না তখন। এবং এলাকার মধ্যে ওই ছোট বাচ্চাদের সাথে খেলতো, সেটাও সে কাউন্ট করতো, আমি 1000 গোল দিছি। সে নিজেকে তোমার ফাদার অফ ফুটবল দাবি করতো, কারণ সে বেশিরভাগ গোল দিচ্ছে অফসাইডে, বুঝতে পারছো নি? তখন অফসাইড নিয়মটা ছিল না, কিন্তু আমরা জানি কি ফাদার অফ ফুটবল হচ্ছে লিওনেল মেসি। তাহলে মেসি তো এই যুগের, তাহলে কেন তাকে ফাদার অফ ফুটবল বলতেছে? হ্যাঁ, অনেকে আমার সাথে একমত পোষণ করছে, হাত তুলে, আমি তোমাদের সাথে একমত। তাইলে ওই যে লোকটা সব অফসাইডে গোল দিত, তাকে ফাদার অফ ফুটবল বলা যাবে না, কাকে বলতে হবে? তোমার লিওনেল মেসি ফাদার অফ ফুটবল। তাহলে জিনিসটা ক্লিয়ার তোমাদের কাছে, যে আগে লিখলেই ফাদার বিষয়টা এরকম না। হ্যাঁ, আগে লিখলে ফাদার এরকম না। তোমার আমরা ক্রিস্টোফার মার্লোকে নাম দিচ্ছি কি ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি। এখন তাকে আমরা আর কি কি উপাধি দিতে পারি সেটা আমরা দেখব। আমরা তাকে ট্রু ফাউন্ডার অফ ইংলিশ ড্রামা বলে থাকি। আবার ওখানে তুমি শেক্সপিয়ারকে আবার কিছু উপাধি তুমি দিবা, হ্যাঁ, আমরা এগুলো আবার তোমাকে ক্লিয়ার করে দেবো। তাহলে মার্লোকে আমরা বলতেছি কোনটা, ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি। তো খুব দুঃখজনক একটা ব্যাপার, আমাদের ক্রিস্টোফার মার্লো কত বছর বাঁচছিল? 26/3/29, মাত্র 29 বছর বয়সে আততায়ীর হাতে মারলো, নিহত হন, অ্যাসাসিনেটেড হন। মানে 29 বছর বাঁচে থাকে সে ইংরেজি সাহিত্যকে যা দিয়ে গেছে। আজকে 500 বছর পরও আমরা তাকে কি করতেছি? স্মরণ করতেছি। 500 বছর একটু কম, সো 450 বছর ধরে, 450 বছর পর আমরা তাকে স্মরণ করতেছি। কিন্তু
আহ, সে যদি আরও বেশি বছর বাঁচতো তাহলে যে কী যে দিয়ে যেত। তাহলে চলো আমরা শুরু করি। ক্রিস্টোফার মার্লো ইংলিশ থিয়েটারের প্রথম সুপারস্টার। তা কি বলা হয়? ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি। তার নাটকের যে কমপ্লেক্স প্লট এবং যে ট্রাজিক হিরো, ওদেরকে দেখে আমাদের মনে খুবই দুঃখ লাগে। নাটকের মধ্যে সে নিয়ে আসলো কি ব্ল্যাঙ্ক ভার্স। আর এই ক্রিস্টোফার মার্লোর ছোট ভাই তার মাত্র 2 মাস পরে জন্মগ্রহণ করছে, একই বছর 1564 জন্মগ্রহণ করছে শেক্সপিয়ার। সে নাটকে নিয়ে আসছে আয়াম্বিক পেন্টামিটার। তাহলে মার্লো হচ্ছে কি শেক্সপিয়ারের বড় ভাই, আমরা বলতে পারি উনি শেক্সপিয়ারের পূর্বসূরি লেখক। তবে একই সালে জন্ম কিন্তু। মার্লো 1564, শেক্সপিয়ার কিন্তু 1564, মাত্র 2 মাসের বড়, সরি 2 মাসের বড় সে। হ্যাঁ, তো বড় ভাই নিয়ে আসছে ব্ল্যাঙ্ক ভার্স আর ছোট ভাই নিয়ে আসছে আয়াম্বিক পেন্টামিটার। প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ, মুখ থেকে স্যাপ বাইর করলে তুমি লিখে রাখবা কোনার মধ্যে, স্যাপ বাইর করছে এখান দিয়ে মুখ থেকে, স্লাইড দিয়ে দেওয়া হবে, তুমি নোট করার কোনো প্রয়োজন নাই। তাকে বলা হয় ট্রু ফাউন্ডার অফ ইংলিশ ড্রামা। এখন তুমি কইবে যে ট্রু ফাউন্ডার তাকে কেন, হাত তুলিও না। ট্রু ফাউন্ডার অফ ইংলিশ ড্রামা কেন? যদি সাউন্ড কম শোনো তাহলে তোমার ফোনের ভলিউমটা বাড়াও একটু, অথবা কানে হেডফোন লাগাও। হ্যাঁ, ঘুম আসলে হাঁটে হাঁটে ক্লাস করো, ক্ষুদা লাগলে খাইতে খাইতে ক্লাস করো, কিন্তু হাত তুলিও না। হাতগুলো পকেটে রাখো, পকেটে ঢুকে ফেলো। তার যে থিয়েট্রিক্যাল টেকনিক, এই জন্য তাকে বলা হয় ট্রু ফাউন্ডার অফ ইংলিশ ড্রামা। তাহলে আমরা প্রিপারেশন অফ যে রেনেসার, সেখানে কিছু নাটক ফাটক দেখছি না? দেখছি আমরা। কিন্তু মানলো যে কমপ্লেক্স প্লট ক্রিয়েট করলো এবং তার যে থিয়েট্রিক্যাল টেকনিক, এই জন্য তাকে বলা হয় ট্রু ফাউন্ডার অফ ইংলিশ ড্রামা। তাহলে সে হচ্ছে শেক্সপিয়ারের বড় ভাই, প্রিডিসেসর, পূর্বসূরি। মার্লোর উল্লেখযোগ্য কি দেখি তো, প্রথম যে নাটকটা মঞ্চায়িত হয়েছে রানী এলিজাবেথের সামনে, তার নাম হলো ট্যাম্বারলেন দ্য গ্রেট। ট্যাম্বারলেন দ্য গ্রেট। আর সবচেয়ে ইম্পর্টেন্ট নাটক হলো ডক্টর ফাস্টাস, যেটা আমরা এখনো স্মরণ করতেছি। পৃথিবীর নানা প্রান্তে এখনো কোনো না কোনো দিন ডক্টর ফাস্টাস মঞ্চায়িত হচ্ছে। বাংলাদেশেও কিন্তু অসংখ্যবার মঞ্চায়িত হয় ডক্টর ফাস্টাস। তাহলে ট্যাম্বারলেন দ্য গ্রেট, এটা মাত্র 23 বছর বয়সে এটা মঞ্চায়িত হয়েছে এলিজাবেথের সামনে। এবং ডক্টর ফাস্টাস হচ্ছে তার সবচেয়ে রিনাউন্ড তার নাটক। এর বাইরে আরও দুটো নাটক পড়বা, একটা হচ্ছে দ্য জু অফ মাল্টা, আরেকটা হচ্ছে এডওয়ার্ড সেকেন্ড। এই জু অফ মাল্টার সাথে মিল রেখে আমাদের শেক্সপিয়ারও আরেকটা লিখছে, এই যে টাকা ধার নিয়ে ইহুদিদের, এটা নিয়ে শেক্সপিয়ারও একটা লিখছে, আমরা দেখবো কি লিখছে। এই ডক্টর ফাস্টাসকে বলে রেনেসা হিরো। সে বেশি জ্ঞান নিতে চাইছে, সে নষ্ট হয়ে গেছে। এবং তাকে নিয়ে সে নিজেও খুবই রিপেন্ট করতেছিল, আমাদেরও তাকে নিয়ে প্রচণ্ড দুঃখ হয়। ডক্টর ফাস্টাস নাটকের কেন্দ্রীয় চরিত্র হলো ডক্টর ফাস্টাস। এখানে হচ্ছে লুসিফার হচ্ছে শয়তান, আর শয়তানের যে দাস সে হলো মেফিস্টোফিলিস। তাহলে আমরা দেখি যে ট্রাজিক্যাল হিস্ট্রি অফ ডক্টর ফাস্টাস একটু জানি। কাহিনীটা তোমাকে জানতে হবে, কোনো কিছু মুখস্থ করার প্রয়োজন নাই। মুখস্থ করবো এই জিনিসটা মাথা থেকে ঝাড়ে ফেলো, মনোযোগ দিয়ে ক্লাস করবা, কালকে সকালে স্লাইডগুলো রিভিউ করবা, প্রশ্ন সলভ করবা, পরীক্ষা দিবা, আস্তে 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 তোমার মেমোরি ফর্ম হবে। তো ডক্টর ফাস্টাস সে জার্মানিতে থাকে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, বেটা ব্যাপক জ্ঞানী। হ্যাঁ, কিন্তু এত বিদ্যা নিয়েও ও স্যাটিসফাইড না। সে চিন্তা করলো এত জ্ঞান তাকে পোষাচ্ছে না, সে কালো জাদুর চর্চা করবে, ব্ল্যাক ম্যাজিক চর্চা করবে। এখন তোমরা জানো ব্ল্যাক ম্যাজিক যদি চর্চা করতে হয় তাহলে শয়তানের সাথে বন্ধুত্ব করতে হয়। আর শয়তানকে সে কই পাবে? শয়তানের যে শিষ্য মেফিস্টোফিলিসের সাথে তার দেখা হয়। তো মেফিস্টোফিলিস তাকে বলে যে ঠিক আছে, আপনি যেহেতু চিন্তা করতেছেন কালো জাদু চর্চা করবেন, তাহলে আপনার আমার বস লুসিফারের লোকে একটা চুক্তি করতে হবে। তাহলে আপনি অডেল ক্ষমতা পাই যাবেন, যা খুশি তা করতে পারবেন, তবে মাত্র 24 বছরের জন্য আপনি ক্ষমতা পাইবেন। এই 24 বছরের পর আপনার আত্মা লুসিফারের কাছে কিন্তু চলে যাবে। এটা কিন্তু একটা ওয়ান ওয়ে রাস্তা, এখান থেকে ফেরত আসার কোনো পথ নাই। তবে আপনি যা খুশি আপনি তাই অর্জন করতে পারবেন। তাহলে ফাস্টাস কি হলো, তার অসীম জ্ঞানের জন্য তার আকাঙ্ক্ষা হইলো। মেফিস্টোফিলিসের লোক এসে দেখা করলো, তারপরে এসে লুসিফারের সাথে একটা চুক্তি স্বাক্ষর করলো, কালো জাদু চর্চা করলো, এবং জাদু দিয়ে মোটামুটি সে যত রকম আনন্দ করা যায় সে সেই গ্রিক বিউটি হেলেনকেও কিন্তু নিয়ে আসছে। হেলেনের সাথে সে আনন্দ উপভোগ করতে চাই। শেষ পর্যন্ত ফাস্টাস অনুশোচনা করে, কিন্তু অনুশোচনা করে কোনো লাভ নাই, কারণ হচ্ছে শয়তানের কাছে তার আত্মাটা বন্ধক দিয়ে ফেলে। 24 বছর পরে কিন্তু এটা কার্যকর হয়ে যাবে। তাহলে দেখো ডক্টর ফাস্টাস সে কোথায়, সে জার্মানির উটেনবার্গ ইউনিভার্সিটির একজন পণ্ডিত। এই জার্মানিটা মনে রাখো, জার্মানিটা আমরা সামনে আরও প্লটের মধ্যে পাবো। তাহলে প্রশ্ন আসতে পারে যে ডক্টর ফাস্টাস এইটা কাহিনীর প্লটটা কোন দেশের প্লট? এখন অনেকে মনে করতে পারে যে যেহেতু এখানে মার্লো ইংল্যান্ডে, তাহলে ইংল্যান্ডের প্লট না, এটা জার্মানির প্লট। তা ডক্টর ফাস্টাস কোন দেশের প্লট? এটা হলো জার্মানির প্লট। হ্যাঁ, তো সে সন্তুষ্ট না সে। তাহলে আমরা মোটামুটি জানলাম যে এটার মানে বেসিক যে কাহিনীটা,
তাইলে সে জাদুবিদ্যা চর্চার জন্য ঠিক করলো, শয়তানের লগে চুক্তিও করে ফেললো। এবং আমরা দেখি যে এখন সে যে অঢেল যে পাওয়ার পাইলো, অঢেল পাওয়ার দিয়ে সে কি করবে। সে দেখো, কোনো কিছু মুখস্থ করা লাগবে না, তুমি কিন্তু চিন্তা করলে পারবা। তাহলে এই যে চুক্তিটা করে ফেললো, এখন মেফিস্টোফেলিস তার কথা মতো কাজ করবে। হ্যাঁ, মেফিস্টোফেলিসকে যা বলবে তাই করে দিবে। যদি হেলেনকে নিয়ে আসো, সে হেলেনকে নিয়ে আসবে। অঢেল ক্ষমতা সে লাভ করলো। এখন জানো, ধর্মে কিন্তু এরকম কালো জাদু চর্চা করা কিন্তু নিষেধ আছে। সে কি বলে, গর্ব অনুভব করলো। সে কি বললো, ডিভিনিটি আদিও, আদি মানে বিদায়, গুড বাই। আদি মানে হচ্ছে গুড বাই। ডিভিনিটি মানে কি, মানে সে পবিত্র, মানে ধর্মকে সে বলতেছে বিদায়। দিস মেটাফিজিক্যাল বুকস আর হেভেনলি। মানে এই যে মেফিস্টোফেলিস তাকে যে বইগুলো আনিয়ে দিছে, এগুলো চিন্তা করতে, এইটা দিয়ে সে কিন্তু অনেক ক্ষমতা মালিক হয়ে যাবে। ধর্মকে সে বিদায় জানানো, পরীক্ষা আসতে পারে। ডিভিনিটি আদিও, এটা কোন নাটকের মধ্যে বলা হয়েছে? এটা কে লিখছে? এটা লিখছে তাহলে কে লিখছে? ক্রিস্টোফার মার্লো লিখছে। কোন নাটক? ডক্টর ফস্টাসে। এটা কে, উক্তিটা কে করছে? উক্তিটা ডক্টর ফস্টাস করছে। হ্যাঁ, তো গুড অ্যাঞ্জেল ফেরেস্তা তাকে বলে যে আপনি জাদুবিদ্যা ছাড়া দেন, এগুলো করলে কিন্তু আপনি কিন্তু শয়তানের দাস হয়ে যাবেন। কিন্তু সে চিন্তা করতেছে, কিরে, যে আমি যদি এই অডেল পাওয়ার যে পাইছি, আমি তো যা খুশি তা করতে পারি, আকাম কুকাম সবই করতে পারি, কিন্তু এখন ছাড়াই দিলে তো আমি নর্মাল একটা লাইফ লিড করতে হবে। মাঝে মধ্যে সে বাস্তবতা বুঝতে পারে এবং ঈশ্বরের কাছে প্রার্থনার চেষ্টা করে। তো শয়তান বললো যে তুমি কোনো এগুলো করে কোনো লাভ নাই, কারণ তুমি চুক্তি করে ফেলছো, ঈশ্বর তোমাকে ক্ষমা করবে না। কি হয় সে? একটা তো ক্ষমতার লোভ, তার মধ্যে প্রচণ্ড কাম বাসনা তার মধ্যে জাগলো। সে আনন্দ উপভোগের জন্য সে গ্রিসের যে অনিন্দ সুন্দরী হেলেনকে নিয়ে আসে। এই লিনা আক্তার বারবার হ্যান্ড রেজ করতেছে, ওকে ক্লাস থেকে রিমুভ করে দাও। টেকনিক্যাল ভাই, ও বারবার হ্যান্ড রেজ করতেছে, ও ক্লাস থেকে রিমুভ করে দাও, ও গুগল মিটে জয়েন করুক। যারা হ্যান্ড রেজ করে বারবার, ওদেরকে ক্লাস থেকে রিমুভ করে দাও। এর ফলে মনোযোগ নষ্ট হয় বারবার হ্যান্ড রেজ করলে। এই লিনা আক্তারকে ক্লাস থেকে রিমুভ করে দাও। তো আনন্দ উপভোগের জন্য সে মেফিস্টোফেলিসের সাহায্যে গ্রিসের অনন্ত সুন্দর হেলেনকে সে উপস্থিত করে ফেলছে। হেলেনকে সে কি বলে, সুইট হেলেন, মেক মি মর্টাল উইথ এ কিস। হ্যাঁ, তো এখানে দেখো যে হেলেনের সাথে তার কি, হেলেনকে নিয়ে সে কি কথা বলে। হেলেনকে নিয়ে এসে বলে, ওয়াজ দিস দ্য ফেস দ্যাট লঞ্চড 1,000 ships and burned the topless towers of Ilium? সুইট হেলেন, মেক মি মর্টাল উইথ এ কিস। মানে সে হেলেনকে বলে, এইটা কি তোমার এই যে চেহারা, দ্যাট লঞ্চড 1,000 শিপ। তোমরা জানো হেলেনকে নিয়ে কিন্তু ট্রয় নগরীটা ধ্বংস হয়েছে। হেলেনকে যখন অপহরণ করে নিয়ে আসে ট্রয় নগরীতে, তখন গ্রিকরা কিন্তু ট্রয় অ্যাটাক দেয়, এবং এই হেলেনকে ঘিরে কিন্তু কি ট্রয় নগরীটাও ধ্বংস হয়ে যায়। হাজার হাজার শিপ নিয়ে কিন্তু গ্রিকরা ট্রয়কে কিন্তু ঘিরে ফেলে, ট্রয়কে অ্যাটাক দেয়, এবং ট্রয় নগরী ধ্বংস হয়ে যায় হেলেনকে নিয়ে। তাহলে এরকম প্রশ্ন আসতে পারে, ওয়াজ দিস দ্য ফেস দ্যাট লঞ্চড 1,000 শিপস? এটা কোন নাটকের উপজীব্য, কোন নাটকের কথাটা বলা হয়েছে? সুইট হেলেন, মেক মি মর্টাল উইথ এ কিস, এটা কোন নাটকে বলা হয়েছে? আসতে পারে এটা ডক্টর ফস্টাসে বলা হয়েছে। এটা কে লিখছে? এটা ক্রিস্টোফার মার্লো লিখছে। এরকম আসতে পারে। হেলেনকে নিয়ে আসছে, ইচ্ছা মতো সে মৌজ মাস্তি করতেছে। ধীরে ধীরে তাদের চুক্তির সময়টা শেষের দিকে চলে আসে। উনি তখন বাস্তবতা বুঝতে পারে। হ্যাঁ, তো বাস্তবতা বুঝতে পারে, সে প্রার্থনা করার চেষ্টা করে, কিন্তু সফল হইতে পারে না। সে সময় সে প্রচণ্ড কান্নাকাটি করে, যিশু খ্রিস্টের কাছে সে আশ্রয় প্রার্থনা করে। সে বলে, সি সি হোয়ার ক্রিস্ট ব্লাড স্ট্রিম ইন দ্য ফার্মানেন্ট। ফার্মানেন্ট মানে হচ্ছে তোমার আকাশ। হ্যাঁ, আকাশের দিকে সে তাকাই বলে যে যিশু খ্রিস্টের একটা ব্লাড স্ট্রিম, এটা কোথায়? এটা এই মেহেদি হাসান 10.15 ওকে রিমুভ করে দাও, বা হ্যান্ড রেজ করতেছে। ওয়ান ড্রপ উড সেভ মাই সোল, হাফ এ ড্রপ। মানে যিশু খ্রিস্টকে সে বলে যে যিশু খ্রিস্টের এক ফোঁটা রক্ত যদি হয়, তার আত্মাকে সেভ করতে পারবে। হাফ এ ড্রপ, এক ফোঁটার অর্ধেক হইলেও। মানে তার মধ্যে প্রচণ্ড একটা অনুশোচনা আসে। হ্যাঁ, শেষ পর্যন্ত সে বলে মেফিস্টোফেলিস, 24 বছর হয়ে গেছে, সে বলে আই উইল বার্ন মাই বুকস। মেফিস্টোফেলিস, আমি এটা পুরা ফেলবো এটা। অথচ প্রথমে সে কি বলছিল মেফিস্টোফেলিসকে? সে বলতেছিল ডিভিনিটি আদিও, ধর্মকে বলতেছে ধর্মবাদ, ধর্মকে গুড বাই। দিস মেটাফিজিক্যাল বুকস আর হেভেনলি। প্রথমে যে বইগুলোকে, জাদুবিদ্যার যে বইকে হেভেনলি বলছিল, এখন সে বলতেছে মেফিস্টোফেলিস, এই বইগুলো আমি পড়াই ফেলবো। মানে তার মধ্যে শেষ 24 বছর হয়ে গেছে, এখন তার অনুশোচনা জাগতে তার মধ্যে, কিন্তু লাভ নাই। তো মেফিস্টোফেলিস বলতেছে, বস, কোনো লাভ নাই, আপনি নরকে চলে আসছেন। হোয়াই দিস ইজ হেল, নর এম আই আউট অফ ইট। মেফিস্টোফেলিস তাকে বলতেছে, এটা কেন দোজক? এটা
দেখেন আমি খুব পাওয়ারফুল, আমি শয়তান, আমি খুব পাওয়ারফুল, আমি শয়তানের শিষ্য, আমি খুব পাওয়ারফুল, কিন্তু আমিও চাইলে দোজক থেকে বাড়িতে পারবো না। সুতরাং আপনি দোজকে চলে আসছেন, আপনার চিন্তা করবো লাভ নাই। আপনি 20 বছর হয়ে গেছে, আপনার অনেক আনন্দ উপভোগ করছেন, আপনি এখন দোজকে জ্বলবেন, কিচ্ছু করার নেই, আপনার টাইম শেষ। আপনার যিশু খ্রিস্ট আপনাকে এখন বাঁচাবে না। যে আমি যে শয়তানের দাস, আমি পর্যন্ত দোজকের বাইরে না, আমিও দোজকে জ্বলবো, কোনো লাভ নাই। তাহলে কাহিনী জানলে কিন্তু তোমার কোটেশনগুলো মনে রাখা সহজ হয়। এই নাটকের একটা উল্লেখযোগ্য কথা ছিল এরকম, হেল ইজ জাস্ট এ ফ্রেম অফ মাইন্ড। হ্যাঁ, সো আমাদের ফস্টাস ভাই মনে করছিল আরে এটা তো কিছুই না, জাস্ট ফ্রেম অফ মাইন্ড। হ্যাঁ, প্রথমে তো সে অডেল ক্ষমতার জন্য লালায়িত হয়েছে, সে যে দোজকে জ্বলবে এটা নিয়ে তার কোনো টেনশন ছিল না। সে হেলথ ইজ জাস্ট এ ফ্রেম অফ মাইন্ড। যখন 24 বছর হয়ে গেছে, তখন যীশু খ্রিস্টের কাছে সাথে কি বলতেছে, বলতে এক ফোঁটার অর্ধেক হলে হবে, ওয়ান ড্রপ উড সেভ মাই সোল। যীশু খ্রিস্টের এক ফোঁটা রক্ত আমার আত্মাকে কি করতে পারবে, পরিশুদ্ধ করতে পারবে, কিন্তু কোনো লাভ নাই, কান্নাকাটি করেও কোনো কি হবে না, লাভ হবে না। হ্যাঁ, তাহলে প্রশ্ন আসছে, সুইট হেলেন মেক মি ইমমর্টাল উইথ এ কিস, কে বলছে এটা? এটা ডক্টর ফস্টাস বলছে, তাই না? এটা কোন নাটকের উপজীব্য? এটা ডক্টর ফস্টাস নাটকের উপজীব্য। এই নাটকটা কে লিখছে? ক্রিস্টোফার মার্লো লিখছে। দেখো সে কি বলতেছে, সে খুব ডেসপারেটলি, মানে ওকে যাতে উপরে তুলে নেয়। ও আই লিপ আপ টু মাই গড, গডের কাছে সে চলে যাবে। হু পুলস মি ডাউন, সি সি হোয়ার ক্রিস্ট ব্লাড স্ট্রিমস ইন দ্য ফার্মানেন্ট, ওয়ান ড্রপ উড সেভ মাই সোল, হাফ এ ড্রপ, মাই ক্রিস্ট। আফসোস করতেছে যীশু খ্রিস্টের ব্লাডের, মানে এক ফোঁটার অর্ধেক হলেও তার আত্মাকে সেভ করতে পারবে, কিন্তু 24 বছর পরে এটা বলে কোনো লাভ আছে? কোনো লাভ নাই কিন্তু। হ্যাঁ, তাইলে আমরা এই যে তার যে ট্রাজিক যে পরিণতি ডক্টর ফস্টাসের, এই যে সে নরকে চলে গেল, আমাদের মনের মধ্যে এটা এটা একটা তাকে বলে রেনেসা হিরো, কি করুণ পরিণতি তার, ট্রাজিক হিরো। অনেক জ্ঞানী ব্যক্তি ছিল, ইউনিভার্সিটির পণ্ডিত ছিল সে, এত জ্ঞান এত জ্ঞান, কিন্তু এত জ্ঞান তাকে কি করতে পারলো না, তাকে সেভ করতে পারলো না। এই জ্ঞান দিয়া সে আরো কালো জাদু চর্চা করতে, যে সে কি গেলো, দোজকে চলে গেল, এত জ্ঞান তাকে সেভ করতে পারলো না সে। তো চলো আমরা ক্রিস্টোফার মার্লোর আরেকটা নাটক দেখি আমরা, দ্য জু অফ মাল্টা। হ্যাঁ, মাল্টার ইহুদি। এই যে পৃথিবীতে যে ব্যাংকিং সিস্টেম, যে উচ্চ সুদে টাকা ধার দেওয়ার যে সিস্টেম, এটা চালু করছে কারা? ইহুদিরা। মধ্যযুগে ইউরোপে ওরা এরকম যে সুদি কারবারি, যেটা মানে টাকা ধার দিয়ে তার উপরে তোমার সুদ নেয়া, এই যে ব্যাংকিং সিস্টেম এখন তার উপরে যেটা দাঁড়ানো, এটা আদি পুরুষ কারা? ইহুদিরা। ওরা অনেক উচ্চ সুদে তোমার হচ্ছে তোমার লোন দিত। হ্যাঁ, তো এইটা নিয়ে আমরা অনেকগুলো নাটক ক্রিস্টোফার মার্লো লিখছে, আবার আমাদের শেক্সপিয়ারের একটা নাটক আমরা পড়ব। তো মার্লোর এই জু অফ মাল্টা নাটকটা হচ্ছে লোভ এবং রিলিজিয়াস হিপোক্রেসির উপরে ভিত্তি করে। তো এখানে বারাবাস ছিল একজন লুবি এবং ইহুদি বণিক। হ্যাঁ, টাকা ধার দিত মানুষকে, তার কাছে অনেক সোনার মোহর ছিল, দামি পাথর ছিল, সে হ্যাঁ মানুষকে এগুলোর বিনিময়ে সে টাকা ধার দিত। হ্যাঁ, এত সম্পদ পায়ও কিন্তু তার কিন্তু লোভের কোনো শেষ নাই। হ্যাঁ, সে মেয়েকে সন্ন্যাসী সাজায় ব্যবসা করে সে। হ্যাঁ, তো এই যে এত লোভ তাকে, তার পরিণতি কি হয়েছে তার? হুম, মানে হাজার হাজার সোনার মোহর, এত দামি পাথর, সারাদিন নাড়াচাড়া করে সে। হ্যাঁ, সারাক্ষণ শুধু শুধু কত টাকা কামাইতে পারবে সে, এগুলো নিয়ে তার রাত দিন কাটতো। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখি এখানের মধ্যে মাল্টার শাসক, এবং সে তার কি করে, সে তার এই ধনরত্ন, তার মাল্টার শাসক তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত ঘোষণা করে, ধনরত্ন ফিরে পাবার জন্য তার মেয়েকে সন্ন্যাসী সাজায় সে বাড়িতে পাঠায়, কিন্তু শেষ পর্যন্ত তার এখান থেকে মুক্তি মিলে না। তাহলে এইখানে নাটকের যে নায়ক, সে একজন ইহুদি বণিক, জিও, নাম ছিল তার বারাবাস। তাহলে জু অফ মাল্টা নাটকের আসতে পারে কেন্দ্রীয় চরিত্র কোনটা? বারাবাস। কি ছিল? সে একজন বণিক ছিল, ইহুদি জু ছিল সে, ইহুদি ছিল সে, এবং সেরকম টাকা পয়সা ধার দিত, তার প্রচণ্ড সম্পদের প্রতি লিপ্সা ছিল। যে নাটকটা মাত্র 23 বছর বয়সী একটা ছেলেকে ক্রিস্টোফার মার্লোকে রাতারাতি ইংলিশ থিয়েটারে সুপারস্টার বানিয়ে দেয়, সেই নাটকটার নাম হলো ট্যাম্বারলেন দ্য গ্রেট। ট্যাম্বারলেন মানে কি? তৈমুর। তৈমুরকে কেন্দ্র করে বানানো হয়েছে। তো তৈমুর তো খুবই নৃশংস, যেটা ধরতে একদম কচু কাটা করে ফেলতো। হ্যাঁ, তাহলে এই যে তৈমুরকে সে অতি মানবীয় ক্যারেক্টার হিসেবে দেখাইছে ক্রিস্টোফার মার্লো। তাহলে কি হলো, এই নাটকের নায়ক তৈমুর, সে শুধু একের পর এক শুধু দেশ জয় করতেছে, একের পর এক দেশ জয় করতেছে, এবং সে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। মানুষ সম্পর্কে তার কিন্তু
তীব্র ঘৃণা ছিল, সে কাইন্ড অফ শেখ হাসিনার মতো, যে কোনো নীতি নৈতিকতা ধার ধারতো না, সে শুধু মানুষ মারি ফেলবে, এরকম ছিল তার প্ল্যান। এবং শেখ হাসিনার চেয়েও নৃশংস ছিল সে, নাকি শেখ হাসিনা বেশি নৃশংস, দুইটা হইতে পারে, যাই হোক। মানলো তাকে একজন অতিমানব হিসেবে তোমার বিবেচনা করছে। হ্যাঁ, তো এই নাটকের মধ্যে সে ব্ল্যাঙ্ক ভার্স বা অমিত্রাক্ষর ছন্দের সার্থক ব্যবহার করছে। তাহলে আমরা যে জন্য ক্রিস্টোফার মার্লো বিখ্যাত, কেন? নাটকে অমিত্রাক্ষর ছন্দে সার্থক ব্যবহার করার জন্য তিনি বিখ্যাত। আর তার ছোট ভাই, 2 মাসের ছোট ভাই উইলিয়াম শেক্সপিয়ার নাটকে আয়াম্বিক পেন্টামিটার ব্যবহারের জন্য বিখ্যাত। আয়াম কি জিনিস ছিল? আয়াম ছিল যে একটা স্ট্রেস একটা আনস্ট্রেস লেভেল। হ্যাঁ, যে প্রথমটা জোর জোর কম, পরেরটা জোর বেশি, তাহলে একটা আনস্ট্রেস লেভেল একটা স্ট্রেস লেভেল দিয়ে হয় আয়াম। আর এরকম 5টা আয়াম দিয়ে কি হয়? 5টা আয়াম দিয়ে হয় আয়াম্বিক পেন্টামিটার। তাহলে আমাদের যেখানে আসবে নাটকে ব্ল্যাঙ্ক ভার্সকে ইউজ করছে, ব্ল্যাঙ্ক ভার্স ইউজ করার জন্য বিখ্যাত কে? আমাদের ক্রিস্টোফার মার্লো। আর আয়াম্বিক পেন্টামিটারের জন্য কে বিখ্যাত? বিখ্যাত হচ্ছে আমাদের উইলিয়াম শেক্সপিয়ার। আসো এডওয়ার্ড সেকেন্ড, এটা একটা হিস্ট্রিক্যাল ড্রামা, হিস্ট্রিক্যালি খুব ইম্পর্টেন্ট, এবং এটা একটা ট্র্যাজেডি, এটাও একটা হিউম্যান ট্র্যাজেডি। হ্যাঁ, এখানে কি হয়েছে? আমাদের এডওয়ার্ড দ্য সেকেন্ড সে তার ব্যক্তিগত কামনা বাসনার দিকে প্রচন্ড লালায়িত এবং উদ্ভট খেয়াল তার। হ্যাঁ, এর ফলে সে রাজত্বের ব্যাপারে সে খুব উদাসীন হয়ে পড়ে। তার যে চারিত্রিক যে দোষ, এই যে ত্রুটি, শেষ পর্যন্ত এটা তার পতন ডেকে নিয়ে আসে। এখানে একটা ক্যারেক্টার ম্যাপ দেখানো হয়েছে, সব ক্যারেক্টার তোমার লাগবে না, জাস্ট এখানে আলোচনা সুবিধার্থে আমি এখানে মধ্যে দিচ্ছি। তাহলে এখানে এই নীলগুলো ফ্যামিলি ট্রি, এই নীল ল্যান্ডগুলো, তাহলে এডওয়ার্ড সেকেন্ড ওর রাজা, ওর ওয়াইফ হলে কুইন ইসাবেলা, এই যে নীলগুলো হচ্ছে ফ্যামিলি, কুইন ইসাবেলা। আর এডওয়ার্ড 3 হচ্ছে ওর পোলা, এই এডওয়ার্ড 2 পোলা, এডওয়ার্ড 3, তাহলে ওরা ফ্যামিলি। এডওয়ার্ড 2 রানী কুইন ইসাবেলা, এবং এডওয়ার্ড 3 হচ্ছে ওনাদের পোলা। এডওয়ার্ড 2 সাথে সে একজন নোবেল। ওই যে আমরা সামন্ত সিস্টেমে পড়ছিলাম, কিংদের আন্ডারে কি থাকে? নোবেল থাকে, অভিজাত। নোবেলদের আন্ডারে কি থাকে? নাইট থাকে, যারা যুদ্ধ করবে নোবেলের জন্য। নাইটদের আন্ডারে কি থাকে? কৃষকরা থাকে, প্রজারা থাকে। তো এডওয়ার্ড 2 সাথে আবার এই যে পায়ার্স গেভিস্টনকে খুবই পছন্দ করে। তো সে ক্ষমতা যখন আসে, পায়ার্স গেভিস্টনকে সে বিশেষ তোমার হচ্ছে যে সুযোগ সুবিধা দেয়। এইটা আবার অন্যদের পছন্দ হয় না। তার যে বিদ্রোহী এই যে মর্টিমার এবং অন্য যে নোবেল তোমার ওয়ারউইক, হ্যাঁ, তোমার মর্টিমার, এদের পছন্দ হয় না। তাহলে এখন কুইন ইসাবেলার তো এটা পছন্দ হবে না, কারণ তার জামাই আরেক লোকের লোককে পছন্দ করতে, মানে ওরা হচ্ছে যে কি বলবো, মানে গে আর কি। হ্যাঁ, তো যাই হোক, তো এই কাজ তো রানীর নিশ্চয়ই পছন্দ হবে না জিনিসটা, কারণ সে আরেকটা পোলারে যাই পছন্দ করতেছে বেশি। তো পরে ওরা কি করে, এই যে এডওয়ার্ড সেকেন্ডকে আমরা ক্ষমতাতে সরানো যায় ওটার প্ল্যান করে। তো পরে এই যে লাইটবোর্ন সে কি করে, ও রাজাকে অ্যাসাসিন করে ফেলে। শেষ পর্যন্ত এডওয়ার্ড 3 আবার তার বাপের হত্যারও তোমার প্রতিশোধ নেয়। তাহলে এডওয়ার্ড 2 এই নাটকটার মধ্যে কাহিনীটা কি, যে এডওয়ার্ড 2 সিংহাসন গ্রহণের পরপরই এই নাটকটা শুরু হয়। হ্যাঁ, তো যখন সিংহাসন আরোহণ করলো, ওনার যে প্রিয় নির্বাসিত অভিজাত পায়ার্স গেভিস্টনকে দেশে ফিরে আনে। তো পায়ার্স গেভিস্টনের সাথে এডওয়ার্ড 2 এই যে বেশি মেলামেশা, এটা কি রানী ইসাবেলা এবং অন্য নোবেলরা কি করে না, এটা পছন্দ করে না, যে এখানে সে আরেকটা পোলার লগে এইভাবে তোমার হচ্ছে যে মেলামেশা করতেছে। সো এটা তো আসলে কারো পছন্দের কথা না। তো ওরা একটা প্ল্যান করে, মর্টিমার হলো রেবেল বিদ্রোহী, ওরা চিন্তা করে রাজাকে কেমনে ক্ষমতাচ্যুত করা যায়। হ্যাঁ, ইসাবেলাকে ওরা কয়, ভাবি দেখছেন নি আপনার জামাই যে আরেক বলার লগে এখানে ইয়ে করতেছে, কয় আইন আমরা হিরের ক্ষমতা থেকে নামাই দেয়। হ্যাঁ, তো পরে তোমার হচ্ছে যে ওই প্রিন্স এডওয়ার্ড সাহায্যে ওরা হচ্ছে যে এডওয়ার্ডকে ওরা ক্ষমতা বসায়। হ্যাঁ, তো এডওয়ার্ড 3 তখন ওর বাপের যে মারছে, হ্যাঁ, তখন ওর মনে তো বাপের জন্য তো একটা আফসোস লাগবে। হ্যাঁ, তখন সে মর্টিমারের সে মারে ফেলে, তুই আমরা বাপরে মারছস, তোরা মারলাম। তো এডওয়ার্ড 3 তখন আবার পিতৃহত্যারও প্রতিশোধ নেয়। এটা হলো সে এডওয়ার্ড সেকেন্ডের কাহিনী। তার মানে সে একটা পোলারে পছন্দ করতো, পায়ার্স গেভিস্টন। ওইটা করতে গিয়ে সে কি সিংহাসনও হারাইলো, জীবনও হারাইলো, সবই হারাইলো। হ্যাঁ, এডওয়ার্ড সেকেন্ড। আসলে আমরা এতক্ষণ অনেক ট্র্যাজেডির কথা বললাম। ডক্টর ফস্টাস জন্য আমাদের একটা মনটা খারাপ হইলো, সে এত জ্ঞানী, এত জ্ঞান তাকে বাঁচাতে পারলো না। এরপরে তৈমুল্লং এত ক্ষমতা লিপসু, হ্যাঁ, তারপরে সে মানুষকে মেরে ফেলতো, শেখ হাসিনা টাইপের। তারপর হচ্ছে আমাদের এখানে এডওয়ার্ড 2, তারও হচ্ছে উদ্ভট সব কাজকর্ম, হ্যাঁ, ট্রাজিক। তো আসলে আমাদের মনটা যথেষ্ট খারাপ। তো এই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এখন একটা কবিতা পড়ি, চলো। নাম হচ্ছে দ্য প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ।
শেফার্ড কি মানে রাখাল আর কি, মেষ মানে মেষ চড়ায় যারা, ওটা শেফার্ড। হ্যাঁ, তো এই শেফার্ড তার প্রেমিকারে, তোমার প্রেমিকার প্রতি সে একটা কথা বলে। হ্যাঁ, তো এটা একটা প্যাস্টোরাল লিরিক, মানে এই যে গ্রামীণ যে জীবন, আমাদের পল্লী কবি জসিমউদ্দিন যেরকম গ্রামীণ সৌন্দর্য নিয়ে তোমার হচ্ছে যে কবিতা লিখছে, একটা মনে রাখবা পল্লী কবি জসিমউদ্দিন কিন্তু গ্রামে থাকে না কখনো। হ্যাঁ, তো তোমরাও চাইলে যদি তুমি গ্রামের জীবন নিয়ে কবিতা লিখতে চাও, গ্রামের ফুল পাখি লতা পাতা নিয়ে তুমি অনেক কবিতা লিখবা, থাকবা কিন্তু শহরে, বুঝতে পারছো? জসিমউদ্দিন ভাই কিন্তু অনেক চালাক ছিল, সে গ্রাম নিয়ে অনেক কিছু লিখতো কবিতা, কিন্তু থাকতো কিন্তু শহরে। তো তুমি এটা করতে পারো, গ্রামে দুদিন তুমি বেড়াতে যাবা আর ফেসবুক স্ট্যাটাস দিবা, আরে গ্রাম কি সুন্দর, একসময় গ্রামে ফিরে যেতে হবে। হ্যাঁ, থাকবা কিন্তু শহরে। তো আমাদের ওই মাল্লু ভাইও কিন্তু শহরের লোক, কিন্তু তার কবিতায় এখানে গ্রামীণ যে জীবন, প্রাকৃতিক সৌন্দর্য, এটাকে নিয়ে সে তোমার কবিতা রচনা করছে। তাহলে এই যে শেফার্ড মেষপালক, তার যে প্রেয়সী নিম্ফ, তাকে উদ্দেশ্য করে ভালোবাসার আহ্বান জানায়। সে তখন তাকে বলে তার সঙ্গে যদি থাকে তাইলে প্রকৃতির এই সৌন্দর্য এবং সরল জীবন নিয়ে সুখী করবে। এই যে ফুল পাখি পাহাড় নদী, এগুলো তোমরা দেখামো, তোমার লইয়া এই যে আমরা হচ্ছে পাহাড়ে যাবো, তোমার লইয়া নদীতে যাবো, সোনালি ক্ষেত। হ্যাঁ, সো এগুলা ভ্রমণ করবো তোমার লইয়া। প্রেমিক তাকে প্রতিশ্রুতি দেয় যে তোমার ফুলের মুকুট দেবো, হ্যাঁ, উলের পোশাক দেবো, হ্যাঁ, হাতের তৈরি জুতা দেবো, সোনার বাকল দিয়ে সাজানো পোশাক উপহার দেবো। হ্যাঁ, এই জিনিসগুলো বলে আর কি। এবং তোমার সে প্রেমিকারে বোঝাই যে কি বোঝায় যে কার্পেডিয়াম, কার্পেডিয়াম শব্দের অর্থ হলো আজকে সুখ উপভোগ করো, আজকে দিন। আমরা এটা আবার ক্যাভেলিয়ার পেটদের মধ্যে পড়বো যে ভবিষ্যতে চিন্তা করার দরকার নেই, আজকে এই মুহূর্তে সুখটা উপভোগ করো। তো আমি এই পিঠতে তোমাদের এই যে তুমি আমার ক্লাস করতেছো, তোমাকে আমি এই ক্লাসে মজাটা নিতে বলতেছি। তুমি আর এটা মুখস্থ হবে কি হবে না, এটা পরে কি হবে, এগুলো চিন্তা করার দরকার নাই। তুমি এখন চিন্তা করবা যে তুমি এই ক্লাসটা মনোযোগ করবো, অন্য কোনো চিন্তা করা তোমার দরকার নেই। তো প্রেমিকাকে সে কতভাবে বুঝায়, come, live with me and be my love, and we'll make all the pleasures prove that valleys, groups, hills and fields, woods or steamy mountain hills. প্রেমিকেরা নিয়ে কত জায়গায় ঘোরাঘুরি করতে যাবে। হ্যাঁ, তো ক্রিস্টোফার মার্লোর আমলে তোমার এই জিনিসটা হয়তো সম্ভব ছিল, এখনকার এইসব কথা দিয়ে আসলে চিরে ভিজবে না। এখন প্রেমিকারা তোমার বলতে হবে তুমি আসো আমার আমার ভালোবাসাও, আমি তোমাকে আইফোন 17 দিব, তোমারে তোমার আমি একটা ম্যাগ স্টুডিও কিনে দিব, তোমার আমি হচ্ছে যে কোথায় আমি তোমাকে ওই যে উড হাউস গ্রিল খাওয়াবো, হ্যাঁ, তোমাকে অনেক জায়গায় নিয়ে যাবো, হ্যাঁ, ভালো ভালো রেস্টুরেন্টে নিয়ে যাবো। এখন আর এইসব কথা মূল কাজ হবে না, তোমার আমি হচ্ছে ফুল পাখি লতা পাতা দেখামো, এগুলোতে লাভ হবে না, এখন তোমাকে আইফোন দিব, এইটা বলতে হবে আর কি। তো এটা মাল্লোর আমলে পসিবল ছিল এগুলা। তো যাই হোক, এইটা কাহিনী নিয়ে আমাদের এই কবিতাটা একটা প্রেমের একটা কবিতা। এখন আসো তোমরা আনসার দাও, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ ডক্টর ফাস্টাস? এটা কি লাভ, জেলাসি, থার্স্ট অফ পাওয়ার, নাকি রিভেন্স? যদি থার্স্ট অফ পাওয়ার যদি হয় তাহলে লাভ দাও, রিভেন্স হলে লাইক দাও, এটা হলে লাইক দাও। হ্যাঁ, জেলাসি হইলে তুমি হচ্ছে যে ইয়ে দাও, স্যাড দাও। হ্যাঁ, কোনটা বলো? ডক্টর ফস্টাসের মধ্যে কি রিভেন্স? এখানে তো এখানে প্রতিশোধ এখানের মধ্যে। টেকনিক্যাল ভাই একটু রিয়েক্টটা অন করে দাও, রিয়েক্টটা অন করে দাও। সরি, এখানে রিয়েক্ট দেখতে পাচ্ছি না আমি। টেকনিক্যাল ভাই একটু রিয়েক্টটা অন করে দাও। ওকে, ঠিক আছে, ওকে। তাহলে থার্স্ট অফ পাওয়ার, হ্যাঁ, সে আরও বেশি পাওয়ার অর্জন করতে যাচ্ছে, হেলেনকে নিয়ে আসতেছে সে। হ্যাঁ, এবং এত জ্ঞান হইলো সে, তার কিন্তু কি মনের মধ্যে তার কোনো সুখ নাই। ওকে, কোন দেশের মধ্যে বেস্ট? যদি এটা যদি হয় ইংল্যান্ড তাহলে লাভ দাও, জার্মানি হলে লাইক দাও, জার্মানি হলে লাইক দাও। এই টেকনিক্যাল ভাই কই? টেকনিক্যাল ভাই রিয়েক্টটা অন করে দাও, আমি রিয়েক্ট দেখতে পাচ্ছি না, শুধু হ্যান্ড রেস করে দেখতেছি আমি। সরি, একটু ইয়ে করার জন্য এই জুম মিটিংয়ে রিয়েক্টটা অন করে দাও, আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, ওকে, তাহলে এটা উত্তর কি হবে? জার্মানি হবে এটা উত্তর। হুইচ অফ দ্য কিং ওয়াজ দ্য সাবজেক্ট অফ এ প্লে বাই মার্লো? এটা যদি হয় রিচার্ড 3 তাহলে লাভ দাও, এডওয়ার্ড 2 হলে লাইক দাও, হ্যাঁ, হিনরি 5 হলে স্যাড দাও, স্যাড দাও। কোনটা হবে বলো? এরকম পরীক্ষা প্রশ্ন আসতে পারে। কোনটা তাহলে? এডওয়ার্ড সেকেন্ড, এডওয়ার্ড সেকেন্ড, এটা নিয়ে সে নাটক রচনা করছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন আসো, আমরা এখন সবাইকে সিধা হয়ে বসো, সিনা টান টান, স্ট্রেট হয়ে বসো। হ্যাঁ, একদম সিনা টান টান হয়ে বসো, কারণ আমরা এখন বসটা নিয়ে পড়বো। এই বসের উপরে যদি দুইটা প্রশ্ন না আসে, তুমি এক্সাম শেষ হওয়া 30 সেকেন্ড আগে চলে আসবে হল ছাড়া, বলবা যে বসের উপর প্রশ্ন দেন নাই কেন, আমি এত টাকা দিয়ে ফর্ম ফিল আপ করছি, এটা কি আপনার কি মস্কারি পেয়েছেন নাকি? এটা হ্যাঁ, এটা কি মস্কারি? আমি পরীক্ষা দিতে আসছি, আপনার শেক্সপিয়ারের উপর প্রশ্ন দেন নাই, তুমি রাগ করে 30 সেকেন্ড আগে বেরো চলে আসবা। পিএসসির একটা গাইল দিবা এসে ফেসবুকে, বলবা যে আপনার শেক্সপিয়ারের উপর কোনো প্রশ্ন দেন নাই, এটা কোন ধরনের প্রশ্ন? এটা মানি না আমি এটা।
তাহলে আমরা এখন যাকে পড়বো তার নাম হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। তাকে বলা হয় দ্য গ্রেটেস্ট সুপারস্টার অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, তাহলে এই যে নাটক ফাটক যত রকম আমরা তোমার সিনেমা পরিচালক যতজনের কথা বলি, হ্যাঁ, তাদের মধ্যে সে হলো সবচেয়ে বড় তারকা। হ্যাঁ, আজকে এত বছর পরও, এই 400-500 বছর পরও কিন্তু তার নাটক পৃথিবীর নানা প্রান্তে, প্রতিদিন পৃথিবীর কোনো না কোনো প্রান্তে তার নাটক কিন্তু মঞ্চায়িত হচ্ছে। তার নাটকের আবেদন কিন্তু কখনোই শেষ হবে না। 400-500 বছর ধরে নাটক মঞ্চায়িত, এটা কি চারটিখানি কথা? হ্যাঁ, 400-500 বছর ধরে তার নাটক কিন্তু এখনো পৃথিবীতে চলতেছে। হ্যাঁ, তো কত বড় রাইটার তুমি চিন্তা করো। সে উইলিয়াম শেক্সপিয়ার, তার উপরে সব কিছুই পড়তে হবে। তার জন্ম স্টেটফোর্ড অফ অ্যাভনে, এই জন্য তাকে বলা অ্যাভনে চারণ কবি তাকে বলা হয়। হ্যাঁ, জন্ম 23 এপ্রিল 1564, আর মৃত্যু হচ্ছে তার 23 এপ্রিল 1616। তো আমরা তো জিজ্ঞেছিলাম ভাই আপনার জন্ম মৃত্যু কেন একই তারিখে? উনি বললো যে দেখো, যে তোমার তো একটা বিশেষ পরীক্ষা, সেখানের মধ্যে আমার জন্ম মৃত্যু দুটি আসতে পারে। তো আমার ছোট ভাই রবীন্দ্রনাথ ঠাকুর, ও জন্ম মৃত্যু দুটো একই তারিখে না, এই যে তোমাদের মুখস্থ করতে একটু কষ্ট হয়, আমি আমারটা একটু শর্টকাট করে দিচ্ছি তাদের মুখস্থ করতে যাতে ইজি হয়। দুটাই 23 এপ্রিল কিন্তু। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শেক্সপিয়ার, ওনার জন্ম মৃত্যু একদম মুখস্থর মধ্যে থাকতে হবে তোমাদের। হ্যাঁ, তাহলে শেক্সপিয়ার ভাই সে 23 এপ্রিল 1564 সালে জন্মগ্রহণ করছে। সে কিন্তু ক্রিস্টোফার মার্লোর মাত্র 2 মাসের ছোট। কিন্তু সে কিন্তু বিখ্যাত হওয়া শুরু হয়েছে কি মার্লোর পরে বিখ্যাত হওয়া শুরু হয়েছে। হ্যাঁ, তো মার্লো জীবদ্দশায় কিন্তু শেক্সপিয়ারের নাটক তোমার সে লেখালেখি কিন্তু শুরু করছে জীবদ্দশায়। তো মার্লো ওখানে সাপোর্ট দিছে। তাহলে মারা গেছে 23 এপ্রিল 1616 সাল। 2 দিন পরে তাকে দাফনও করা হয়েছে। আর তোমরা জানো খ্রিস্টান ধর্মের মধ্যে কোন একটা চার্চের আন্ডারে, হ্যাঁ, এই যে তোমার হচ্ছে যে জন্মের 2 দিন বা 3 দিন পরে এই যে পবিত্র পানি দিয়ে ধোয়া কোনো একটা বাচ্চাকে কোনো একটা চার্চের আন্ডারে অ্যাডমিট করে দেওয়া হয়, এটাকে বলা হয় ব্যাপটিজম, ব্যাপটাইজ করে ফেলা। হ্যাঁ, সো সে খ্রিস্টান ধর্মের মধ্যে কি আনুষ্ঠানিকভাবে দীক্ষা লাভ করা বলে এটাকে। তো সে হচ্ছে হোলি ট্রিনিটি চার্চে ব্যাপটাইজ হয়েছে। হ্যাঁ, এখনও তার স্মরণে হোলি ট্রিনিটি চার্চের মধ্যে যে উইলিয়াম শেক্সপিয়ার এখানে ব্যাপটাইজ হয়েছে 26 এপ্রিল, এখনও সে প্লেট লাগানো আছে। হ্যাঁ, তার স্মরণে। তাহলে স্টেটফোর্ড আপন অ্যাভনের এই হোলি ট্রিনিটি চার্চে ওনাকে ব্যাপটাইজ করা হয়েছে। ওই যে মুসলিম ধর্মে যেরকম নাম রাখে না, হুজুর দিয়া নাম রাখে না, সো কাইন্ড অফ ওরকমই যে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হওয়া আনুষ্ঠানিকভাবে পবিত্র পানি দিয়ে ওকে ধোয়া টোয়া সে এই চার্চের আন্ডারে অ্যাডমিট হয়ে গেল। তাহলে আমাদের শেক্সপিয়ার ভাই জন্ম মৃত্যু একই তারিখ 23 এপ্রিল 64-16। তার আব্বার নাম জন শেক্সপিয়ার, আমার নাম হচ্ছে মেরি শেক্সপিয়ার। তার ওয়াইফের নাম হচ্ছে আনা হ্যাথওয়ে। তার বাচ্চাদের নাম হলো হ্যামনেট, সুসানা এবং জুডিথ। জন্মস্থান কোথায়? স্টেটফোর্ড আপন অ্যাভন। এটা কোথায়? এটা হলো ইংল্যান্ডের একটা শহর। তাহলে সে নাট্যকার ছিল, কবি ছিল, অভিনেতাও ছিল। নাটক লিখতো, অভিনয়ও করতো সে, আবার কবিও ছিল। 52 বছর সে বেঁচে ছিল। তাহলে দেখো আমরা বলছিলাম 1501 থেকে শুরু হচ্ছে 16 শতাব্দী। তার মানে যেহেতু সে 1564 সালে জন্মগ্রহণ করছে, তার মানে 16 শতাব্দী এবং 17 শতাব্দীতে সে কি জীবিত ছিল, কারণ 1616 সালে সে মরে গেছে। এখন তাকে বলা হয় বিলং টু 16th সেঞ্চুরি। কেন? কারণ 1590 থেকে তার মেজর নাটকগুলা বের হওয়া শুরু হয়েছে। হ্যাঁ, এবং পরিণতি পাইছে কি 16 শতকে তোমার হচ্ছে। তাহলে দেখো মেজর নাটকগুলো কি 1590 সাল থেকে কি শুরু হয়েছে, এই জন্য তাকে বলা হয় সে হলো 16 শতকের মেজর নাটকগুলো 1590 থেকে সে আমার রিলিজ দেওয়া শুরু করছে। তো এ হচ্ছে তার ওয়াইফ। যখন সে বিয়ে করে তখন তোমার হচ্ছে যে তার বয়স ছিল মাত্র 18 বছর। তার ওয়াইফ তখন তার চেয়ে 26 বছরের সিনিয়র ছিল। তো অ্যানা হ্যাথওয়েকে সে যখন বিয়ে করে তখন হচ্ছে অলরেডি অবশ্যই প্রেগনেন্ট অ্যানা হ্যাথওয়ে, সিনিয়রকে বিয়ে করছে আর কি সে। তোমাদের মতো এত বছর সে অবিবাহিত ছিল না, সে 18 বছর বয়সে বিয়ে করে লাইছে। হ্যাঁ, আসো তাহলে তার উপাধিগুলো কি আমরা দেখি। তাকে বলা, সে ন্যাশনাল পোয়েটও ছিল ইংল্যান্ডের। তাকে বলা হয় মুকুটবিহীন সম্রাট, হ্যাঁ, কিং উইদাউট ক্রাউন। তাকে বলা হয় দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট। তাকে বলা হয় দ্য গ্রেটেস্ট প্লে রাইট। তাকে বলে ফাদার অফ ইংলিশ ড্রামা, ইংরেজি নাটকের জনক। তাহলে দেখো এটা নিয়ে তো তোমাদের মধ্যে একটা কনফিউশন। হ্যাঁ, তাহলে ক্রিস্টোফার মার্লো তার বড় ভাইরে বলছে ট্রু ফাউন্ডার, বড় ভাইরে বলছে কি ট্রু ফাউন্ডার। আর শেক্সপিয়ারকে কি বললাম, ওনাকে আমরা ফাদার দিলাম। ধরো তোমার ফুটবলের ফাদার তো দুজন, একজন হলো তোমার ম্যারাডোনা, একজন হচ্ছে লিওনেল মেসি। হ্যাঁ, তো এখন দুজনকে নিয়ে তো তোমার হচ্ছে যে ধরো একজন হচ্ছে তোমার ফাদার, একজন হচ্ছে তোমার ট্রু ফাউন্ডার, এরকম তুমি বলতে পারবা যে ধর ম্যারাডোনাকে বললো তুমি ট্রু ফাউন্ডার ফুটবলের। হ্যাঁ,
ট্রু ফাউন্ডার। আর মেসি হচ্ছে কি, হলো ফাদার অফ ফুটবল। হ্যাঁ, এই যে বুঝতে পারছো তো, তাই কনফিউশন। অনেকে হাত তুলে আমার সাথে সম্মতি জানাইছো, জি বস আপনার কথা আমরা মানতেছি। হ্যাঁ, একজন অফসাইডে গোল দিত ভাই, ওইটা অফসাইডে গোল দিলেও আমরা কাউন্ট করতেছি না এগুলো। ও গোলবারের পাশে খাড়াই থাকতো, আর ওখান দিয়ে বল একটা আসতো, ওখানে গোল দিয়ে দিত, অফসাইডে গোল দিয়ে দিচ্ছে। এগুলো কোন ধরনের কথা এগুলা? তো যাই হোক, আমাদের প্রিয় ম্যারাডোনা ভাই এবং আমাদের মেসি ভাই, আমাদের একজন হচ্ছে আমাদের কি, এগুলো ট্রু ফাউন্ডার, আর মেসি ভাই হচ্ছে কি, ফাদার অফ ফুটবল। তো এই জন্য মাল্লো ভাই হচ্ছে ট্রু ফাউন্ডার, আর শেক্সপিয়ার ভাই হচ্ছে সে কি, ফাদার অফ ইংলিশ ড্রামা। কারণ সে কি, অনেক বড় রাইটার, তাই না? আসো, আর কি বলা হয়, অ্যাবনের চারণ কবি তাকে বলা হয়, বার্ড অফ অ্যাবন তাকে বলা হয়। হ্যাঁ, যেহেতু সে অ্যাবন শহরে জন্মগ্রহণ করছে, স্টেটফোর্ড আপন অ্যাবনে জন্মগ্রহণ করছে, তাকে বলা হয় কি, অ্যাবনের চারণ কবি। তাকে বলা হয় পোয়েট অফ হিউম্যান নেচার। এই টাইটেলকে দিয়ে স্যামুয়েল জনসন তাকে এই টাইটেলটা দিচ্ছে। স্যামুয়েল জনসন বলছে সে হলো আমাদের হিউম্যান নেচারের, সে হলো পোয়েট। হ্যাঁ, টেনিসন তাকে বলছে ড্যাজলিং সান, ড্যাজলিং সান সে। আর কি উপাধি পাইছে সে, তাকে অ্যাবনের রাজা সে বলা হয়। বেন জনসন তাকে টাইটেলটা দিয়েছে, দ্য সন অফ অ্যাবন বলা হয় তাকে। হ্যাঁ, তো রবার্ট গ্রিন আমাদের শেক্সপিয়ার ভাইকে একটু ক্রিটিসাইজ করছে। হ্যাঁ, শেক্সপিয়ার তার তোমার হচ্ছে যে লেখালেখির শুরু যখন নাটক রিলিজ হয়, তখন কিন্তু অনেকে তাকে অনেকভাবে ক্রিটিসাইজ করছে। দেখো, মাল্লো, রবার্ট গ্রিন, লিলি, ওরা কারা ছিল? ওরা ছিল তোমার ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্টুডেন্ট, মানে অক্সফোর্ড ক্যামব্রিজের স্টুডেন্ট আর কি। ধরো বাংলাদেশের ঢাকা বা জাহাঙ্গীরনগর, হ্যাঁ, তাহলে অক্সফোর্ড ক্যামব্রিজের স্টুডেন্ট। হ্যাঁ, শেক্সপিয়ার তো ওদের মতো অক্সফোর্ড ক্যামব্রিজে পড়ে নাই, সে তো ইউনিভার্সিটি উইট না। তাহলে এরকম একটা লোক, হ্যাঁ, যে তোমার হচ্ছে যে অক্সফোর্ড ক্যামব্রিজে পড়ে নাই, খুব অখ্যাত একটা লোক। হ্যাঁ, অখ্যাত একটা লোক নাটক ফাটক লেখা শুরু করছে, এবং সে হলো তোমার এরিস্টটলের ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস, হ্যাঁ, এ কোনো কিছু মানতেছে না, সে নাটকের কোনো রুলস মুলস কিছু মানতেছে না। হ্যাঁ, সে কিন্তু প্রথম দিকে খুবই সমালোচনার মুখোমুখি হয়েছে। তখন কিন্তু ক্রিস্টোফার মার্লো তাকে সাপোর্ট দিয়েছিল, তাকে সাপোর্ট দিয়ে পত্রিকা আবার লেখালেখি করছিল। কারণ আপনারা যেটা বলছেন এরকম না, শেক্সপিয়ার আমার ছোট ভাই, সে খুবই একটা ব্রিলিয়ান্ট। সে যদিও নাটকের স্ট্রাকচার চেঞ্জ করতে, এটা নতুন একটা জিনিস সে আমাদেরকে এখন উপহার দিচ্ছে এখানে। হ্যাঁ, রবার্ট গ্রিন তাকে বলতেছিল আপিস্টার্ট ক্রো। হ্যাঁ, তাকে বলছিল কি, অবাধ্য কাক। এই অবাধ্য কাক পরবর্তীতে ইংরেজি সাহিত্যের ড্যাজলিং সান হয়ে গেছে, সোয়ান অফ অ্যাবন হয়ে গেছে, বার্ড অফ অ্যাবন হয়ে গেছে, পোয়েট অফ হিউম্যান নেচার হয়ে গেছে, গ্রেটেস্ট ড্রামাটিস্ট হয়ে গেছে, কিং উইদাউট ক্রাউন হয়ে গেছে, এবং সে হয়ে গেছে কি, পৃথিবীর তোমার গ্রেটেস্ট সুপারস্টার অফ দ্য ওয়ার্ল্ড হয়ে গেছে সে। হ্যাঁ, কিন্তু প্রথমে তাকে কি বলছে, প্রথম সবাই তারা বলছে কাউয়া, বলছে ওরে কাউয়া বলে ডাকছে, ওরে বলছে ও আবিস্টার্ট কাউয়া, আবিস্টার্ট ক্রো। তাই তুমি যদি কোনো একটা কাজ করো, এটা প্রথম অনেকে সমালোচনা করতে পারে, ক্রিটিসাইজ করতে পারে, তুমি দমে যাবে না, তুমি তোমার কাজটা অব্যাহত রাখতে পারো। ওকে, তাহলে আসো শেক্সপিয়ার নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য পড়ে ফেলি। বস হচ্ছে তোমার, সে 1585 থেকে 1992, এই 7 বছরের মধ্যে ব্যাপক খ্যাতি লাভ করছে। 90 থেকে 16 এইটা হলো তার সাহিত্য জীবন মেইনলি। হ্যাঁ, সে কিন্তু নিজে অভিনয় করতো, হ্যাঁ, নিজে অভিনয় করতো সে, কিন্তু পরবর্তীতে সে কি করছে, সে তার সঙ্গী সাথীদের নিয়ে কয় আমরা অন্যদের থিয়েটার অভিনয় করে কী লাভ, চল আমরা একটা থিয়েটার দিয়ে ফেলি। তার সঙ্গী সাথীদের নিয়ে সে গ্লোব থিয়েটার প্রতিষ্ঠা করছে, তার দোস্তকে নিয়ে। 1599 সালে সে গ্লোব থিয়েটার দিয়ে দিছে। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ। তাহলে সে কেন বিখ্যাত, আয়াম্বিক পেন্টামিটারের জন্য। আর তার যে বড় ভাই ক্রিস্টোফার মার্লো কেন বিখ্যাত, নাটকে ব্ল্যাঙ্ক ভার্সের জন্য। তাহলে বড় ভাই ব্ল্যাঙ্ক ভার্স দিয়ে নাটক রচনা করে বিখ্যাত হয়ে গেল, আর ছোট ভাই শেক্সপিয়ার সে আরো বড় হয়ে গেল কি দিয়ে, আয়াম্বিক পেন্টামিটার দিয়ে। 5 মাত্রার ছন্দ, আয়াম মানে কি, একটা আনস্ট্রেস সিলেবেল আর একটা কি স্ট্রেস সিলেবেল, এরকম 5টা আয়াম দিয়ে কি হয়, পেন্টামিটার হয়। তাহলে একটা কাব্যিক ঢং নিয়ে আসছে নাটকের মধ্যে, যেখানে ক্রিস্টোফার মার্লোর নাটকের মধ্যে ওরা ব্ল্যাঙ্ক ভার্সে ওরা ডায়লগ দিত, আর সেখানে আমাদের শেক্সপিয়ারের ক্যারেক্টারগুলো কি আয়াম্বিক পেন্টামিটার ডায়লগ দিচ্ছে। রানী এলিজাবেথকে ওয়াও, সেরা কি জিনিসটা কয়, এটা কি জিনিস, এটা খুশি হয়ে গেছে শুভ বিষয়ে। এবং তার নাটকগুলো বেশিরভাগ হলো 5টা অঙ্কে বিভক্ত, মানে 5টা সিন আর কি, 5টা সিনে বিভক্ত। থার্ড একটা জায়গা ক্লাইম্যাক্স দেখা যায়, দর্শকের তোমার হচ্ছে কিউরিসিটি একদম হাইয়েস্ট পয়েন্টে। শেক্সপিয়ার আবার আমাদের মতো গরিব মানুষ যারা তাদেরকে নিয়ে নাটক লেখে নাই। হ্যাঁ, শেক্সপিয়ার নাটক লিখছে কাদেরকে নিয়ে, কিং, প্রিন্স এবং মিলিটারি লিডারদের নিয়ে লিখছে। সে কিন্তু সে ফোনি লোক নিয়ে সে নাটক লেখে না। তার দেখবে তার নাটকের তোমার সব ক্যারেক্টার রাজা রানী রাজপুত্র, হ্যাঁ, মিলিটারি লিডার, এদেরকে নিয়ে। গরিব লোকদেরকে নিয়ে এসে কোনো নাটক, গরিব ওরা তো ভাত খাবে শুধুমাত্র, ওদের কাম হলো ভাত খাওয়া, ওরা নাটক ফাটকের কি বুঝবে। এই জন্য গরিব লোকের সে কোন ক্যারেক্টারের মধ্যে আনা নাই, ও রাজাদের কাহিনী, যে তো রানীও এখানে আসে দেখতো, তো রানীকে খুশি করে একটা ব্যাপার আছে এখানের মধ্যে। তো রাজা রানীকে নিয়ে সব নাটক সে লিখছে। তার ট্রাজেডিতে নায়ক নায়িকা দুজনে মরে যেত, ট্রাজিক এন্ডিং।
অধিকাংশ ট্র্যাজেডির মধ্যে আমরা দেখব। আর পোয়েটিক জাস্টিস নাই। যেরকম তোমরা সিনেমার মধ্যে দেখো যে শেষ দৃশ্যে আসে আমাদের নায়ক মান্না ভাই ডিপজল রে যে মারটা দিছে, মার মার কষি মার আরো মার। আমরা শেক্সপিয়ার নাটকের মধ্যে এরকম পোয়েটিক জাস্টিস দেখি না যে মান্না আইসা ডিপজলের মারা না এখানের মধ্যে, মান্না নিজে মরে যায় এখানের মধ্যে, মান্না মরে যায় ডিপজলে মরে যায় এখানের মধ্যে। মানে আমরা যেরকম সিনেমা লাস্টে যাই দেখি কি দেখি আমরা, নায়ক আইসা ভিলেনের দিছে একদম এমনি মাইর, সেরকম একটা মাইর দিছে, সেরকম আর আমরা দেখি না যে পূর্ণবন্ধের পুরস্কার পাপীদের শাস্তি। এটা আমরা শেক্সপিয়ার নাটকের মধ্যে আমরা দেখতে পাই না। হ্যাঁ, অ্যাবসেন্স অফ পোয়েটিক জাস্টিস, নায়ক নায়িকা দুইটাই মরে গেছে এখানের মধ্যে। তার নাটকের মধ্যে প্রেম, বিশেষত প্রথম দর্শনে প্রেম, এবং দেখবে এখানের মধ্যে একবার দেখে প্রেমে পড়ে গেছে, এগুলো তার নাটকের তার কমেডির প্রধান উপজীব্য। মানে একবার দেখা হয়েছে আমার প্রেম হয়ে গেছে, এরকম এই অবস্থা এখানের মধ্যে, চাকরের লোকে প্রেম হয়ে গেছে, এইগুলো আমরা এখন দেখবো। হ্যাঁ, তাহলে দেখো এরিস্টটল যেটা বলছিল যে ক্লাসিক নাটক মানে কি, যে যেখানে ইউনিট অফ প্লেস থাকবে, ইউনিট অফ টাইম থাকবে, ইউনিট অফ অ্যাকশন থাকবে। শেক্সপিয়ার নাটকের মধ্যে একই স্টেজের মধ্যে তুমি কখনো অতীতকালে চলে গেছো, কখনো ভবিষ্যৎকালে চলে গেছো। হ্যাঁ, তাইলে এরিস্টটল যে ক্লাসিক্যাল ইউনিটির কথা বলছে, হ্যাঁ, যে একটা অ্যাকশনের মধ্যে মিনিমাল সাবপ্লট থাকবে, ইউনিট অফ অ্যাকশন থাকতে হবে। হ্যাঁ, এবং একটা পিরিয়ড, দ্য অ্যাকশন ইন এ প্লে শুড অকার ওভার পিরিয়ড অফ নো মোর দেন 24 আওয়ার্স। এই জিনিসটা কিন্তু মানে নাই, এবং একটা সিঙ্গেল ফিজিক্যাল স্পেসের মধ্যে হইতে হবে, এটাও সে মানে নাই। যেতে এরিস্টটলের সিস্টেম সে মানে নাই, এই জন্য ওখানে সমালোচনা করছিল। যেরকম তোমরা দেখবা যে তোমরা যদি কেউ বিটিভির 2002-3 সালের আগে নাটক যদি দেখো, সেখানে ডায়লগগুলো এরকম, এই তুমি কি খেয়ে এসেছো, এই তুমি কি পড়তে বসেছো, এই টাইপের ডায়লগ। একজন নাট্যকার আসলে তার নাম হইল মোস্তফা সরয়ার ফারুকী। সে কি করলো, সে নাটক বানালো, এই তুই কি খাইছস, তুই কি গেছস, হ্যাঁ, এই ধরনের কথাবার্তা নিয়ে আসলো। এই জিনিসটা কিন্তু বাংলার অধ্যাপকরা কিন্তু কয় ওই ও নষ্ট করে ফেলতেছে সব কিছু। দেখো বাংলা নাটক কিন্তু এই তুমি কি খেয়ে এসেছো এইসব কথা কিন্তু এখন আর ঘাটে না, এগুলো এখন আর নাই কিন্তু, তাই না? তাই ফারুকী যখন শুরু করছে এই বাংলা নাটকের ভাষা চেঞ্জ করে দিয়েছে ফারুকী, তখন কিন্তু ফারুকীরে সবাইকে গালাগালি করছিল যে ফারুকী কি শুরু করছে, নাটক নষ্ট করে ফেলতেছে, এগুলো যেগুলা। এখন কিন্তু নাটক ফারুকী ল্যাঙ্গুয়েজটা চলে আসছে, তাই না? তাহলে এখন আর সে আগের ওই ল্যাঙ্গুয়েজটা নাই। এখন আমরা তোমার খালেদ মহিউদ্দিনের টকশোর মধ্যে তুমি দেখবা খালেদ মহিউদ্দিন কিন্তু এখন আর প্রমিত ভাষায় আর কথা বলে না, কারণ প্রমিতটা কি একটা, এটা একটা কৃত্রিম ভাষা। প্রমিত কিন্তু কারো মাতৃভাষা না, এটা একটা কৃত্রিম ভাষা, এটা কারো মাতৃভাষা না। মাতৃভাষা কোনটা, যে যে ভাষা আমরা কথা বলি নর্মালি, ওটা মাতৃভাষা। তাহলে এখন নাটকগুলো কি হয়ে গেছে, ওই কৃত্রিম ভাষাটা নাই, প্রমিত ভাষাটা নাই, এটা কলকাতা ভাষা হয়ে গেছে, ওইটা আর নাই। বাংলা নাটক এখন চেঞ্জ হয়ে গেছে ভাষাটা। শেক্সপিয়ার যখন এরকম এই ইন্টারভিউ মানা নাই, তখনও তার বিরুদ্ধে এরকম সবাই লেখালেখি করতেছিল। তো মাল্য বলছে না ও অনেক নতুন একটা জিনিস আনছে, ওকে আমরা সাপোর্ট দেওয়া উচিত, ওকে সাপোর্টও করছিল। শেক্সপিয়ার কটা নাটক লিখছিল, মোট 37টা নাটক লিখছিল। তবে আমরা পরবর্তীতে আরও 2টা নাটক উদ্ধার করতে পারছি, দ্য টু নোবেল কিংসম্যান এবং এডওয়ার্ড থার্ড। তাহলে পরীক্ষার মধ্যে অপশানে যদি 39 যদি থাকে, অপশানে 39 যদি অপশানে থাকে, তাহলে 39 তুমি দাগাবা, 39 না থাকলে 37 কারেক্ট আনসার। তাহলে ওয়াইডলি অ্যাকসেপ্টেড হচ্ছে 37। হ্যাঁ, যদি বাই চান্স 39টা যদি থাকে অপশানের মধ্যে, 39 তুমি দাগাবা। সনেট লিখছে 154টা, লং নেগেটিভ পোয়েম আছে তার 3টা, লং নেগেটিভ পোয়েম আছে 3টা। আর তার নাটক ইউজুয়ালি 5টা অঙ্কে, 5টা সিনে বিভক্ত ছিল তার নাটকগুলো। হ্যাঁ, তাহলে 154টা সনেট সে লিখছে। সনেটগুলো তার বন্ধু হেনরি, যে ছিল আর্ল অফ সাউদাম্পটন। আর্ল মানে কি বলছিলাম, এইটা হচ্ছে যে কাইন্ড অফ ডিসির মতো, মানে জেলা প্রশাসক টাইপের, মানে একটা শহরের প্রধান আর কি। আর্ল অফ সাউদাম্পটনকে 126টা সনেটে উৎসর্গ করছে। 127 থেকে 154 নম্বর পর্যন্ত একজন ডার্ক লেডি, নাম না জানেন আমরা, তার উদ্দেশ্যে সে রচনা করছে। তার সনেটগুলো অন্তমিল কি, অন্তমিল হচ্ছে এ বি এ বি, হ্যাঁ, সি ডি সি ডি, হ্যাঁ, ই এফ ই এফ। তার মানে প্রথম লাইনের সাথে তৃতীয় লাইন মিল, দ্বিতীয় লাইনের সাথে চতুর্থ লাইন মিল। হ্যাঁ, আবার কোনটা আমাদের এখানের মধ্যে, 5 নম্বর লাইনের সাথে 7 নম্বর লাইন মিল, 6-এর সাথে 8 নম্বর লাইন মিল, এইভাবে। আবার শেষ 2 লাইন অন্তমিল আছে। এটা হচ্ছে তার সনেটের অন্তমিল। আমরা দেখি তার প্রথম নাটক কোনটা, তার মঞ্চায়িত প্রথম যে নাটকটা, সেটা হচ্ছে হেনরি সিক্স পার্ট 2। পার্ট 2 আগে মঞ্চায়িত হয়েছে। লাস্ট প্লে, যে কোনো সাহিত্যিকের সর্বশেষ কাজটাকে আমরা বলি সোয়ান সং। তার সোয়ান সং হচ্ছে দ্য টেম্পেস্ট। তাহলে প্রথম নাটক হচ্ছে হেনরি সিক্স পার্ট 2, আর শেষ নাটক হচ্ছে দ্য টেম্পেস্ট। সব ছোট নাটক হলো কমেডি অফ ইরর্স, যেটা বাংলা করা হয়েছে ভ্রান্তি বিলাস। সবচেয়ে বড় নাটক হলো হ্যামলেট, এটা উনি শেষ করতে পারে নাই। টিমন অফ অ্যাথেন্স উনি শেষ করতে পারে না এটা। তাহলে আমরা কি কি জিনিস পড়লাম, প্রথমটা হলো হেনরি সিক্স পার্ট 2, শেষ হচ্ছে দ্য টেম্পেস্ট।
কমেডি পিরিয়ডস এটা হলো ছোট সবচেয়ে, আর সবচেয়ে বড় হলো হ্যামলেট। আর টিমন অফ অ্যাথেন্স উনি শেষ করতে পারে নাই। এখন আসো ওনার নাটকের মধ্যে ট্রাজেডি, কমেডি এবং হিস্ট্রিক্যাল কোনটা মুখস্থ করা খুবই সোজা। যে নামগুলোর মধ্যে রাজার নাম আছে এবং রোমান অক্ষরে 1, 2, 3 এগুলো আছে, এগুলো হিস্ট্রিক্যাল। তবে এডওয়ার্ড সেকেন্ড টাওয়ার আমরা কাকে দিব? আমরা কিছু মাল্যকে দিব। তাইলে তোমার শেক্সপিয়ারের যে নাটকগুলোর মধ্যে রাজার নাম আছে, হেনরি রাজার নাম আছে এবং 1, 2, 3 এই ধরনের ওয়ার্ডগুলো আছে, হ্যাঁ, এগুলো হিস্ট্রিক্যাল। শুধু ব্যতিক্রম হলো কিং জন। তাহলে এই যে রিচার্ড 2, রিচার্ড 2, হ্যাঁ, হেনরি 6, হেনরি তোমার হচ্ছে যে 4, হ্যাঁ, তাহলে যদি রোমান অক্ষর থাকলে আর রাজার নাম থাকলে হিস্ট্রিক্যাল, শেষ। কোনো মানুষের নাম যদি থাকে, যেমন হ্যামলেট, রোমিও জুলিয়েট, জুলিয়াস সিজার, ওথেলো, কিং লিয়ার, রাজা লিয়ার, ম্যাকবেথ, অ্যান্টনি ক্লিওপেট্রা, কোন মানুষের নাম থাকলে সেগুলো ট্রাজেডি। মানুষের নাম আছে মানে ও মানুষটা মরে গেছে গা, তাহলে মানুষের নাম থাকলে সেগুলো ট্রাজেডি। টাইটাস, অ্যান্ড্রোনিকাস, ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা, হ্যাঁ, আমি সবচেয়ে বিখ্যাতগুলো লাল দাগ দিয়ে দিছি। বিখ্যাতগুলো কি? লাল দাগ। টিমোন অফ অ্যাথেন্স হতো সেই তো মানুষ। তাহলে কোনো মানুষের নাম থাকলে সেগুলো ট্রাজেডি। তাহলে মানুষ থাকলে ট্রাজেডি। তাই এই দুটার কোনোটার মধ্যে পড়ে নাই, সেগুলো কমেডি। তো কমেডিগুলোর মধ্যে দেখো তোমার এখানে একাধিক ওয়ার্ড আছে। দেখো অ্যাজ ইউ লাইক ইট, মার্চেন্ট অফ ভেনিস, টেমিং অফ দ্য শ্রু। তাহলে একাধিক ওয়ার্ড, হ্যাঁ, একাধিক ওয়ার্ড, লম্বা লম্বা নাম, কোন মানুষের নাম নাই, কিন্তু কোনো মানুষের নাম নাই। এগুলো হচ্ছে মেইনলি কমেডি। পারবা না তাহলে এখন? অ্যাজ ইউ লাইক ইট, মার্চেন্ট অফ ভেনিস, টেমিং অফ দ্য শ্রু, টেম্পেস্ট, 12 নাইট, মেজার ফর মেজার। শুধু টেম্পেস্টটা হলো এক ওয়ার্ডে, বাকি সবগুলো কি একাধিক ওয়ার্ড আছে, মানে ফ্রেজ আকারের নামগুলা ফ্রেজ আকারে আছে। তা লম্বা নাম ফ্রেজ আকারে আছে, অ্যাজ ইউ লাইক ইট, মার্চেন্ট অফ ভেনিস, হ্যাঁ, এগুলো হচ্ছে কমেডি। মানুষের নাম হলো ট্রাজেডি। আর রোমান 1, 2, 3, 4 এগুলো থাকলে সেগুলো হিস্ট্রিক্যাল। সহজে তাহলে তুমি জিনিসটা বুঝে গেলা, তাই না? মনে থাকবে না এখন? ওকে, আমি ইম্পর্টেন্টগুলো এখানে লাল করে দিছি। ট্রাজিকমেডি কোনগুলো? যেখানে তোমার দুঃখ আছে আবার হাসিও আছে, দুটোই আছে, এগুলোকে বলা হয় ট্রাজিকমেডি। তো ওনার 5টা নাটককে ট্রাজিকমেডি হিসেবে গণ্য করা হয়। কেউ কেউ অবশ্য এই 5টার মধ্যে 3টাকে ট্রাজিকমেডি হিসেবে স্বীকৃতি দিছে। তাহলে দেখো ওনার মার্চেন্ট অফ ভেনিস, মেজার ফর মেজার, অল সোয়েল দ্যাট এন্ড সোয়েল, চিম্বেলেন এবং উইন্টার স্টেল, এই 5টাকে ট্রাজিকমেডি হিসেবে গণ্য করা হয়। কেউ কেউ বলছে না, এই 3টা শুধুমাত্র। সুতরাং প্রথম 3টা। তাহলে তুমি এই প্রথম 3টা একদম তোমার এই 3টাকে কেউ কেউ বলছে এই 3টা ট্রাজিকমেডি। তাহলে এইটা একদম তোমার আনডাউটেডলি এই 3টা ট্রু। তাহলে মার্চেন্ট অফ ভেনিস, মেজার ফর মেজার এবং অল দ্যাট এন্ডস ওয়েল, তাহলে এই 3টা ভেনিস, মেজার এবং ওয়েল, এই 3টে হচ্ছে একদম সবাই মেনে নিয়েছে এই 3টা ট্রাজিকমেডি। ওকে, আর অন্যরা আরও 2টা অ্যাড করছে, কেউ কেউ চিম্বেলেন এবং উইন্টার স্টেল, কিন্তু এই 3টা একদম তোমার আনডাউটেডলি ওনার ট্রাজিকমেডি। ওনার যতগুলো পোয়েম লিখছে তার মধ্যে 3টে হলো লং নেগেটিভ পোয়েম। তাহলে দেখি লং নেগেটিভ পোয়েমগুলোর নাম কি। আর লাভার্স কমপ্লেইন্ট, এটা একটা প্যাস্টোরাল মানে কি? ওই যে পল্লী জীবনের কাহিনী নিয়ে। এলিজি মানে কি? শোকগাথা। রেপ অফ লুক্রিস, এটা ট্রাজিক বা হিস্ট্রিক্যাল। আর একটা ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, হ্যাঁ, এটা লং নেগেটিভ পোয়েম। আর ভেনাস অ্যান্ড অ্যাডোনিসটা ওনার প্রথম পাবলিশড ওয়ার্ক, মানে বই আকারে প্রকাশিত হয়েছে। প্রথম পাবলিশ ওয়ার্ক হলো ভেনাস অ্যান্ড অ্যাডোনিস। আর বাকি দুটা হচ্ছে আমাদের প্যাশনেট পিলগ্রিম এবং দ্য ফিনিক্স অ্যান্ড দ্য টার্টেল। তাহলে ওনার পোয়েমগুলোর মধ্যে 3টে লং নেগেটিভ পোয়েম, সেগুলো মনে রাখতে হবে আমাদের। আর লাভার্স কমপ্লেইন, রেপ অফ লুক্রিস এবং ভেনাস অ্যান্ড অ্যাডোনিস। তো রেপ অফ দ্য লুক্রিসের মধ্যে এইখানের মধ্যে আমাদের অ্যানসাইন রোমের একজন নোবেল উইমেনকে নিয়ে, ভদ্র মহিলার নাম ছিল তোমার হচ্ছে যে লুক্রিস। তো লুক্রিসকে তোমার হচ্ছে যে তোমার আরেক লোক সেক্সটাস, যে ছিল রাজার পোলা, সান অফ দ্য কিং ছিল, লুক্রিসকে সেক্সটাস তোমার হচ্ছে রেপ করে। হ্যাঁ, তো এই যে এই দুঃখে, এই কষ্টে, অভিমানে, এই লজ্জায় লুক্রিস তখন সুইসাইড করে। এই যে লুক্রিসের সুইসাইডে একটা বিদ্রোহ করে জনগণ। হ্যাঁ, এই বিদ্রোহ জনগণের একটা প্রচণ্ড একটা বিদ্রোহ জেগে উঠে জনগণের মনার্কিকে ওভারথ্রো করে। এবং ওখানের মধ্যে তখন রোমান রিপাবলিক ওখানে একটা বিষয়, ওরা মনার্কিকে ওরা রিমুভ করে দেয়। রাজা সিস্টেম থাকবে না, এখানে প্রজাতন্ত্র সিস্টেম থাকবে। তাহলে এই কাহিনী নিয়ে রেপ অফ দ্য লুক্রিস। এই রেপ অফ দ্য লুক্রিস এটা হচ্ছে কোন জনরা? এটা হচ্ছে লং নেগেটিভ পোয়েম। ভেনাস অ্যান্ড অ্যাডোনিস এইটাও একটা নেগেটিভ পোয়েম, তবে একটু ইরোটিক টাইপের। এটা আমরা ওই যে বলছিলাম প্রেমের দেবী, হ্যাঁ, সৌন্দর্যের দেবী, তাকে আফ্রোদিতে তাকে বলা হয়, গডেস অফ লাভ। হ্যাঁ, তার নাম হচ্ছে কি? ভেনাস। হ্যাঁ, তো ভেনাস তোমার অ্যাডোনিসের প্রেমে পড়ে। অ্যাডোনিস হচ্ছে আবার মর্টাল, সে আবার মানুষ। হ্যাঁ, তো ভেনাস অ্যাডোনিসের প্রেমে পড়ে, সেই প্রেমে কাহিনী নিয়ে ভেনাস অ্যান্ড অ্যাডোনিস।
এটা তার দোস্ত আলফ সাউদাম্পটনকে সে উৎসর্গ করছিল। তাহলে আমরা হচ্ছে রেভ অফ দ্য লুক্রিস দেখে ফেললাম, ভেনাসের এডোনিসও কাহিনী আমরা দেখে ফেললাম। আর লাভার্স কমপ্লেন এটা হলো পাস্টারাল এলিজি। প্রবলেম প্লে এই জিনিসটা কি? দেখো, কন্ট্রোভার্সিয়াল কোনো সোশ্যাল ইস্যু এটা খুব রিয়েলিস্টিক ম্যানারে যখন আমরা উপস্থাপন করব, যে সামাজিক যে অসুখ, সমাজের যে অসুখ, সমাজের মধ্যে যে এই যে তোমার আমরা কি বলবো অসঙ্গতি, এগুলো যখন আমরা যেটা কন্ট্রোভার্সিয়াল কোনো ইস্যু এরকম রিয়েলিস্টিক ম্যানারে উপস্থাপন করব এবং যেটা দর্শকের মধ্যে একটা থট স্টিমুলেট করবে, সেগুলো বলা হয় প্রবলেম প্লে। ওকে, তো আমাদের শেক্সপিয়ার ভাই তারও কিছু প্রবলেম প্লে আছে। কোনটা? অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। এটাকে আমরা ট্রাজিকোমেডিও বলছিলাম। এটাকে আমরা কি বলছিলাম? আমরা এটাকে ট্রাজিকোমেডিও বলছিলাম। তাহলে মেজার ফর মেজার, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল এবং ট্রয়েলাস এন্ড ক্রেসিডা, এগুলো হচ্ছে প্রবলেম প্লে। তাহলে আমরা ট্রাজিকোমেডি কি কি আছে একটু ব্যাকে যদি যাই, আমাদের মেজার ফর মেজার, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, এই দুটো আমরা কি ছিল ট্রাজেডির মধ্যে আমাদের ছিল। এই দুটো আমাদের ট্রাজিকোমেডির মধ্যে কি ছিল? এই দুটো আমাদের ট্রাজিকোমেডিও ছিল, আবার এগুলো প্রবলেম প্লেও। আটল ট্রয়েলাস এন্ড ক্রেসিডা। চলো আমরা শেক্সপিয়ারের নাটকগুলো একটু আমরা আমাদের একটু ভালো করে পড়তে হবে। তো আমরা শেক্সপিয়ারের সবচেয়ে লম্বা নাটক যেটা সেটা হ্যামলেটের মধ্যে চলে যাই। হ্যামলেট শব্দের অর্থ হলো স্মল ভিলেজ। হ্যাঁ, যে ভিলেজের সাধারণত কোনো নির্দিষ্ট কোনো চার্জ থাকবে না, এর স্মল ভিলেজ, তার নাম হলো হ্যামলেট। তো হ্যামলেটের ক্যারেক্টারগুলো আমরা একটু দেখি। তাইলে হ্যামলেটের মধ্যে আমাদের দেখো তোমার রাজা যে হ্যামলেট, কিং হ্যামলেটের পোলার নাম হলো প্রিন্স হ্যামলেট। তাইলে সে জার্মানিতে পড়াশোনা করতে গেছিলো। হ্যাঁ, তাহলে প্রিন্স হ্যামলেট হলো আমাদের রাজা হ্যামলেটের পোলা। হ্যামলেটের মার নাম হচ্ছে গার্ট্রুড, হ্যামলেটের মা গার্ট্রুড। আর হ্যামলেটের কাকুর নাম হলো ক্লডিয়াস। ও কাকু হলো এখানে বিলেন, কাকুর নাম হচ্ছে কি ক্লডিয়াস। হ্যামলেটের প্রেমিকার নাম হলো ওফিলিয়া, প্রেমিকা ওফিলিয়া। ওফিলিয়ার ভাই হলো লেয়ারটেস। হ্যাঁ, ওফিলিয়ার ভাই হচ্ছে কি, ওর নাম হলো লেয়ারটেস। আর তোমার হচ্ছে যে আমাদের আর কি আছে এখানের মধ্যে? ও হোরেশিও আছে, হ্যামলেটের দোস্ত। হ্যামলেটের দোস্ত, হ্যামলেটের দোস্ত হচ্ছে আমাদের হোরেশিও। ওকে, তাহলে আমরা এখানের মধ্যে একটা ভূত আছে এখানের মধ্যে, ভূতটা হলো হ্যামলেটের আব্বা। কি হয়েছিল এখানের মধ্যে? হ্যামলেটের মা আর হ্যামলেটের কাকু ওই দুইজনে ষড়যন্ত্র করে হ্যামলেটের আব্বারে মারি ফেলছে, হ্যামলেটকে জার্মানিতে পড়াশোনা করার জন্য। এখন ওখানে সে বসে কি কেমনে জানবে যে ওর আব্বার কেমনে মারছে? ও জানবে না এটা। তো হ্যামলেটের আব্বার ভূত এসে ওরে বলে যে আমার তো মারি ফেলছে, যে গার্ট্রুড এবং ক্লডিয়াস আমার মারি ফেলছে। এখন হ্যামলেট এটা স্বপ্নে পাইছে একটা জিনিস, ভূত এসে বলতেছে, তো এটাকে বিশ্বাস কেমনে করবে? এটা প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করা ছাড়া সে কেমনে ওদেরকে শাস্তি দিবে? হ্যাঁ, তাহলে ওর মনের মধ্যে প্রচন্ড দ্বিধা দ্বন্দ্ব এগুলো কাজ করে যে সে কিভাবে এটা প্রমাণ করবে। হ্যাঁ, এর প্রমাণ করা লাগবে তো, না লামতে যে কেমন শাস্তি দিবে ওদেরকে। তাহলে এখানে নাটকের প্রধান চরিত্র হলো ডেনমার্কের রাজকুমার হ্যামলেট, প্রিন্স হ্যামলেট। ওর নায়িকার নাম হলো ওফিলিয়া। তো এখানে তোমার হ্যামলেট যে তার কাকুর বিরুদ্ধে প্রতিশোধ যে নিতে হবে, কিন্তু সে তো প্রমাণ করতে হবে। তো এটা কেমনে এটা? হ্যাঁ, ও ক্লডিয়াস হ্যামলেটের কাকু সিংহাসন দখল করার জন্য সে হলো তার আব্বার মারি ফেলছে এবং তার আম্মারে বিয়ে করে ফেলছে। গার্ট্রুড এখানে জড়িত। হ্যামলেট তখন কি করতেছিল? উটেনবার্গ বিশ্ববিদ্যালয়ে পড়তেছিল। হ্যাঁ, আর উটেনবার্গ বিশ্ববিদ্যালয়ে আমাদের আরেকজন পণ্ডিত ছিল, পণ্ডিতের নাম কি? ডক্টর ফস্টাস, ওই যে আমাদের ক্রিস্টোফার মার্লোর। তো ওরে বলছে যে তোমার আব্বা সাপার কামড়ে মারছে। হ্যাঁ, তো দেশে ফিরে আসছে। অপরদিকে তার আব্বার ভূত এসে তারে বলে কি, তোমার কাকু ক্লডিয়াস আমার কানের মধ্যে বীজ হলে আমাকে মারি ফেলছে, তুমি একটা প্রতিশোধ নাও। এখন সে তো একটু অস্থিরতায় ভুগতেছে যে এটা কেমনে, এটা প্রমাণ তো করতে হবে, এটা নিশ্চিত না। ভূতে বললে ভূতের কথা কেমনে বিশ্বাস করবে সে? হ্যাঁ, ভূত তো এটা সঠিক যে সে কেমনে কেমনে জানবে? তো এর মধ্যে হ্যামলেটের দোস্ত হোরেশিও বলে, ওই ভূতকে আমি দেখছি। তো এখন হ্যামলেট চিন্তা করে না, প্রতিশোধ নিতে হবে। এখন সে একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগে যে চাচাকে কি হত্যা করা উচিত হবে কিনা, এটা কি আসলে উচিত হবে কিনা, এটা এটা তো কনফার্ম না। ভূতের কথা শুনে কি আমি কি মারবো? তখন সে একটা কথা বলে, টু বি অর নট টু বি, দ্যাট ইজ আ কোয়েশ্চেন। আমি এটা মারবো কি না নাকি মারবো না, এটাই তো একটা চিন্তার ব্যাপার। ওটা দার্শনিক একটা চিন্তা করে। হ্যাঁ, হরুষে প্রথম যদি ওরা বলে যে ভাই তুমি যে বলো যে এই ভূত টুত এগুলা তো নাই মনে হয়, তখন সে বন্ধুর বলে, বন্ধু দেয়ার আর মোর থিংস ইন হ্যাভেন অ্যান্ড আর্থ। হরেশিও তুমি ভূতে বিশ্বাস না করলেও কিন্তু অনেক কিছু আছে কিন্তু পৃথিবীতে, স্বর্গ এবং পৃথিবীর মাঝখানে কিন্তু অনেক কিছু আছে। এখন ওর মায়ের উপরে কিন্তু ওর রাগ, ওর মা কেন কাকুরে বিয়ে করলো, ওর মা কি জড়িত এখানের মধ্যে? এখন মার উপর সে প্রতিশোধ নিতে পারে না। সে কি বলে? ফ্রেইলটি, দ্য এনিমি ইজ উইমেন, মানে নারীর অপর নাম হচ্ছে তোমার ফ্রেইলটি, অবলা। মানে সে তার মা যদি নারী, এখন মার উপরে প্রতিশোধ নিতে পারতেছে না সে।
সে কিভাবে তার মার উপর প্রতিশোধ নেবে? তাহলে নারীর অপর নাম হলো দুর্বলতা। হ্যামলেট তখন সে চিন্তা করলো এখন এটা প্রমাণ করার জন্য সে পাগলের অভিনয় করবে, অভিনয় করে ক্লডিয়াসকে একটু সে অবজার্ভ করবে। হ্যাঁ, এটা কনফার্ম হইতে হবে যে ক্লডিয়াস তার পিতার হত্যাকারী কিনা। যখন সে কনফার্ম হয়, এখন এ কী করবে এটা সে, তো চিন্তা করে ওরা একটা নাটকের আয়োজন করবে। ও নাটকের মধ্যে রাজার মৃত্যুটা দেখাবে, রাজার কানের মধ্যে বিষ ঢেলে একজনে মারি ফেলতেছে। সে চিন্তা করে সে তার কাকুর চেহারার দিকে তাকাবে, যে এক নাটকের অ্যারেঞ্জ করবে, ওখানে তার কাকুর প্রতিক্রিয়া কী হয়। তাহলে যদি তার কাকু সত্যিকার তার বাপরে যদি কানে বিষ ঢেলে মারি ফেলে, তাহলে তার কাকুর চেহারাটা চেঞ্জ হয়ে যাবে, সে তখন কনফার্ম হইতে পারবে। হ্যাঁ, যখন সে বুঝে ফেলে যে আসলে তার কাকু মারছে তার আব্বারে, তখন চিন্তা করে যে সে হচ্ছে কি করে ফেলবে, সে তার কাকুরে মারি ফেলবে সে। তো হ্যামলেট তার বন্ধুরে বলে, দেয়ার ইজ এ ডিভিনিটি দ্যাট শেপস আওয়ার এন্ডস। ভাগ্যই সকলকে চূড়ান্ত পরিণতির দিকে ঠেলে দেয়। হ্যাঁ, সেজন্য তার কাকু যে মরবে, এটা তার ভাগ্য, আসলে এটাই। তো এখানে কাহিনীর মধ্যে আমাদের কি হইলো, হ্যামলেটের বাপ তো মরে গেছে আগেই, হ্যামলেটের প্রেমিকা পানিতে ডুবে মারা যায়। তো নাটকের যখন তার কাকু ক্লডিয়াসকে মারি ফেলে, হ্যামলেটের মাও আত্মহত্যা করে ফেলে, গার্ট্রুড বিষ পানে আত্মহত্যা করে। হ্যাঁ, আর ওফিলিয়ার ভাই লেয়ারটেস ও হ্যামলেটকে মারি ফেলে। হ্যাঁ, তো ও দুটো অভিজাত পরিবারে কি আসে, একটা বিয়োগান্তিক একটা ট্রাজেডি নেমে আসে। হ্যাঁ, বিশেষ পর্যন্ত যেহেতু ওদের আর ডেনমার্কের সিংহাসন বসার মতো কিছু ছিল না, তো নরওয়ের রাজপুত্র এসে ওখানে সিংহাসনে বসে। তো এই করুণ কাহিনী পৃথিবীর সামনে তুলে ধরার জন্য একজন বেঁচে থাকে, তার নাম হলো হরিশীয় তখন পৃথিবীর কাছে কাহিনীটা বলে। এই বিয়োগান্তক কাহিনী নিয়ে আমাদের নাটক হচ্ছে হ্যামলেট। তাহলে নোটেবল ক্যারেক্টার কোনটা কোনটা আমাদের, এর নায়ক হচ্ছে প্রিন্স হ্যামলেট, নায়ক হচ্ছে কে প্রিন্স হ্যামলেট, সে হলো প্রোটাগনিস্ট এবং সেন্ট্রাল ক্যারেক্টার। আর হ্যামলেটের আব্বার নাম কি, কিং হ্যামলেট। হ্যামলেটের মার নাম হলো গার্ট্রুড। হ্যামলেটের কাকুর নাম হচ্ছে ক্লডিয়াস, সে হলো এখানে ভিলেন। আর হ্যামলেটের বন্ধুর নাম কি, হরিশীয়। প্রেমিকার নাম হলো ওফিলিয়া। তাহলে ফেমাস কোটেশন কি কি পাইলাম, টু বি অর নট টু বি, দ্যাট ইজ এ কোশ্চেন। এটা নিজে নিজে সে বলে, তা নিজের সাথে নিজে কথা বলাকে কি বলা হয়, সলিলোকুই। আর তার মার প্রতি সে দুর্বল, সে বলে ফ্রেইলটি, দ্য নেম ইজ উইমেন, নারীর অপর নাম হলো দুর্বলতা, অবলা। এখানে একটা কোর্স হচ্ছে ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট, মানে সংক্ষিপ্ত কথা রসিকতার প্রাণ। রসিকতা করার জন্য তুমি অনেক লম্বা চড়া কম কথা বললা, এটা আসলে রসিকতা হবে না। দেয়ার ইজ নাথিং ইদার গুড আর ব্যাড, বাট থিঙ্কিং মেক্স ইট সো। আসলে ভালো বা খারাপ বলে কিছু নাই, আমরা যদি ভালো চিন্তা করি ভালো, খারাপ চিন্তা করলে সেটা খারাপ। এগুলো সব বলে হ্যামলেট থেকে। আর হরিশীয় যখন বলে যে ভূত বলে কিছু নাই, সে বলে দেয়ার আর মোর থিংস ইন হ্যাভেন অ্যান্ড আর্থ হরিশীয় দেন আর ড্রিমড অফ ইন আওয়ার ফিলোসফি। অনেক কিছু আছে পৃথিবী এবং হ্যাভেনের মাঝামাঝি। এটা পরীক্ষা আসছিল, পোলোনিয়াস বলে এটা লেয়ারতেসরে, নাইদার এ বরোয়ার নর এ লেন্ডার বি, ফর লোন অফ লোসেস বোথ ইটসেলফ অ্যান্ড ফ্রেন্ড। তুমি ধার দিও না, ধার নিও না, বন্ধুর কাছ থেকে ধার দিও না, বন্ধুকে ধার দিও না, বন্ধুর কাছ থেকে ধার নিও না। তো যদি তুমি বন্ধুকে ধার দাও, তাহলে টাকাও হারাবা, বন্ধুরও হারাবা, সবই হারাবা। তাহলে এটা হ্যামলেটের আরেকটা উল্লেখযোগ্য কোটেশন। শেক্সপিয়ার নাটকে বলছিল, ওয়েন সরোস কাম দে কাম নট সিঙ্গেল স্পাইস বাট ইন ব্যাটালিয়ান। দুঃখরা যখন আসে তখন একলা একলা আসে না, তখন একদম ব্যাটালিয়ন নিয়ে সৈনিক সহ দল বাঁধতে আসে। আমাদের জীবনে যখন খারাপ সময় যখন আসে, তখন খারাপ সময় আসলে এরকম একলা একটা একটা করে খারাপ সময় আসে না। হ্যাঁ, একসাথে সব খারাপ সময় একসাথে আসে। যারা এখনো বেকার, চাকরি বাকরি পাও নাই, খুব খারাপ সময় যাচ্ছে, তো যখন খারাপ সময়টা যখন তোমাদের চলে যাবে, তখন দেখবে একটা ভালো সময় আসবে, সব ভালো ভালো জিনিসপত্র ঘটতে থাকবে। যাদের ঘুম চলে আসছে, একটু তোমরা দাঁড়াও, এটা আর মোড়া ভাঙ্গো, একটু দাঁড়া, একটু হাঁটাহাঁটি করো, একটু চা খাও, একটু পানি টানি খাও, পানি খেতে খেতে ক্লাস করো। ঘুম চলে আসছে আর একটু হাঁটো একটু। এই তুমি হাই তুলতেছো কেন, তুমি যে হা করছো, তোমার তো একদম ভিতরে সব দেখা গেছে, তোমার ভিতরে হাল লগে তোমার ভিতরে সব দেখা গেছে, আমি তোমার ভিতরে সব দেখতে পাচ্ছি, তোমার পেটের ভিতরে কি আছে। তারপরে যে হা করলা তুমি, মশা ঢুকবে তোমার এখানে। হ্যাঁ, তোমারে বলছি, হ্যাঁ হ্যাঁ, নড়ে চড়ে বসো এখানে। আর তুমি একটু টুপ করে হ্যান্ড রেস করতেছো কেন, তুমি শুধু হ্যান্ড রেস করতেছো, ডিস্টার্ব করতেছো। হাতটা পকেটে ঢুকে রাখো না, হাতটা পকেটে ঢুকে রাখো, তুমি হ্যান্ড রেস কেন করতেছো, হাতগুলা পকেটে ঢুকে রাখো, তোমার হাত বেশি ডিস্টার্ব করতেছো আমাদেরকে। হুম, হাঁটো, তুমি হাঁটো, তোমার ঘুম আসতেছে, তুমি একটা হাঁটো। হ্যাঁ, তোমার বলছি, উনি দিয়ে দেখাচ্ছ কেন তোমাকে, হাঁটো হাঁটো। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন চলে যাব আমাদের শেক্সপিয়ারের আমাদের পরের যে ট্র্যাজেডি, সেটা হচ্ছে ম্যাকবেথে। হ্যাঁ, যারা জীবনে কোনোদিন সাহিত্য পড়ে নাই, জীবনে শুধু ভাত খাইছো আর কিছু করো নাই, অনেক মানুষ আছে জীবনে একটা সাহিত্য পড়ে নাই, ওদের পৃথিবীতে জন্মগ্রহণ করছে ভাত খাওয়ার জন্য। ওদের কামি হলো তোমার বেশি করে তরকারি লইয়ে কসলায় কসলায় ভাত খাওয়া, শুধু বড় বড় নলা লইয়ে কসলায় কসলায় ভাত খাওয়া। এই কসলায় কসলায় ভাত খাওয়া ছাড়া জীবন আর কোনো কাজ যারা করো নাই।
সাহিত্যের প্রথম ক্লাস করতেছো, তোমাদের যদি মাথার মধ্যে না ঢুকে, হতাশ হওয়ার কিছু নাই। তুমি যে মনে করো যে আমি এটা কেমন ঢুকো মাথার মধ্যে, আবার তুমি জীবনে কোনো সাহিত্যের ক্লাস করো না, শুধু ভাত খাচ্ছো সারা জীবন, আর কিছু করো না, ভাত খাওয়া ছাড়া কোনো কাম তো তুমি করো নাই, তা তুমি এক ক্লাসে কেন মাথায় ঢুকবে তোমার? তুমি ক্লাস করতে হবে মনোযোগ দিয়ে, কিছু জিনিস বুঝছো, 30% বুঝছো, কালকে সকালে স্লাইডগুলো আবার পড়বা, প্রশ্ন সলভ করবা, আস্তে 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 তোমার এটা মনে থাকবে। কারণ তুমি তো ইংরেজি সাহিত্য কোনোদিন পড়োই নাই, জীবনে কোনোদিন পড়ো নাই কিছুই, তোমার মনের মধ্যে তো কোনো প্রেম ভালোবাসা এ ধরনের কিছুই নাই, খালি ভাত খাচ্ছো এক জীবন। ভাত খাওয়া ছাড়া কিছু যারা করো নাই, তোমাদের জন্য খুব কঠিন ইংরেজি সাহিত্য, আমি বুঝি এটা। আস্তে আস্তে এটার সাথে তুমি পরিচিত হবা, এটা কাজ করতে পারো। যারা এই মজাগুলো পাইতে চাও, তোমার শেক্সপিয়ারের নাটক সমগ্র, ওইটা তোমার হচ্ছে একটা ইয়া পাওয়া যায়, খুব শর্ট একটা ভার্সন পাওয়া যায়, হ্যাঁ। ও 1-200 হকার আর বিক্রি করে, ওই যে ট্রেনের মধ্যে হকার আর বিক্রি করে, দেখবা, হ্যাঁ। ও এটা কিনে নিয়ে এটা নাটকগুলো পড়ে ফেলে, মজা পাবা। তো আমাদের এখন চলে আসবো আমরা আমাদের ম্যাকবেথের কাহিনীতে। এখানে মেন ক্যারেক্টার যারা, কিং ডানকান, সে স্কটল্যান্ডের রাজা, স্কটল্যান্ডের রাজা। ম্যাকবেথ হচ্ছে সেনাপ্রধান, আমাদের ওয়াকারুজ্জামানের মতো ব্রেভ জেনারেল। সে এখানে প্রোটাগনিস্ট, প্রোটাগনিস্ট মানে কি, সেন্ট্রাল ক্যারেক্টার। আর ম্যাকবেথের বোন নাম হলো লেডি ম্যাকবেথ, হ্যাঁ। সে হচ্ছে যে, লেডি ম্যাকবেথ হচ্ছে আমাদের ম্যাকবেথের ওয়াইফ। সে হলো সুপার উইচ, মানে সুপার ডাইনি সে। তাহলে এখানে ক্যারেক্টার কারা কারা আছে? ম্যাকবেথ যে হলো সেনাপ্রধান আমাদের, হ্যাঁ, সেনাপ্রধান। লেডি ম্যাকবেথ হলো ম্যাকবেথের ওয়াইফ, হ্যাঁ। ম্যাকবেথের আকাঙ্ক্ষা করার জন্য পরামর্শ দেয়। কিছু ডাইনি আছে তার ভবিষ্যৎবাণী করে। তারপরে এখানে হচ্ছে আমাদের কিং ডানকান, ম্যাকবেথ যারে মারে ফেলে। আর আমাদের ডানকানের পোলা আছে, একটার নাম হচ্ছে ম্যালকম, আর একটার তোমার হচ্ছে যে ওর নাম হচ্ছে ডোনাল্ড বেয়ন, আছে এখানে নাই ডোনাল্ড বেয়ন। আর একটা হচ্ছে ম্যাকবেথের বিরুদ্ধে প্রতিশোধ নেতৃত্বে ম্যাকডাফ। তো কাহিনী কি হয়েছে দেখো, তোমার এই ম্যাকবেথ ভাই, ম্যাকবেথ ভাই সে ছিল তোমার ডানকানের, এই ম্যাকবেথ ভাই ডানকানের, এই ডানকানের প্রধান সেনাপতি ছিল সে, হ্যাঁ। তো এই ডানিগুলো আইসা তোমার, তো ওরা অনেক যুদ্ধ টুদ্ধ জয় করতে করছে, হ্যাঁ। ডানকানের পক্ষ হয়ে যুদ্ধ টুদ্ধ জয়লাভ করছে, জয়লাভ করার পরে যখন ফিরে আসে, তখন তিনজন ডানি সাক্ষাৎ পায়। এই ডানি আছে তিনজন এখানের মধ্যে, তিনজন ডানি সাক্ষাৎ পায়, হ্যাঁ। তো ডানিরা ম্যাকবেথরে বলে, ম্যাকবেথ তুমি তো কডর ওরা জিতে আসছে, তুমি কডরের রাজা হইতে পারবা তুমি, হ্যাঁ। পরবর্তী স্কটল্যান্ডের রাজা হবা। ম্যাকবেথ চিন্তা করে গিয়ে, কেমনে স্কটল্যান্ডের রাজা তো ডানকান, আমি তো সেনাপ্রধান, তাহলে আমি কেমনে দেশের ক্ষমতা পামু, আমি কেমনে রাজা হমু, হ্যাঁ। যে এবং তোমার হচ্ছে যে বলে যে এই যে ব্যানকিউ যার লগে সে যুদ্ধ জিতছিল, তার ভবিষ্যৎ বংশধররাও রাজা হবে। ম্যাকবেথ চিন্তা করে যে এটা কেমনে হমু, ডানকানা না রাজা, আমি কেমনে রাজা হমু। তখন ডানের একটা অদৃশ্যময়, মানে একটা রহস্যময় একটা কথা বলে, ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার। মানে ম্যাকবেথ অনেক খারাপ কাজ করবে কিন্তু ওইটা ফেয়ার, ফেয়ার ইজ ফাউল মানে যাহা ন্যায্য তাহাই অন্যায্য, যাহা ন্যায্য তাহাই ন্যায্য, এরকম। তো এখন ম্যাকবেথ তো এটা চিন্তা করে যে তার বোরে বলে, কয় এরকম একটা ঘটনা জানিতে আমার বলছে জিনিসটা, হ্যাঁ। তো দেখো ম্যাকবেথের ওয়াইফ, সে চিন্তা করে আমার জামাই যদি ক্ষমতায় বসতে পারে, তাইলে তো হচ্ছে আমরা অনেক ভালো থাকতে পারবো। তো একবার ডানকান সে ম্যাকবেথের এলাকায় আসছে তোমার ইয়া করার জন্য, এমনি আসছে আর কি, বেড়াইতে আসছে আর কি। তো ওদিন রাতে খুব ঝট্টর হইতেছিল, তো ডানকান চিন্তা করলো যে সে ম্যাকবেথের বাসায় থেকে যাবে, হ্যাঁ। তো ম্যাকবেথ ওকে অনেক খাওয়াইছে দেওয়া হয়েছে, অনেক কুমিল্লার রসমালাই খাওয়াইছে, অনেক বিরিয়ানি টেনে খাওয়াইছে, হাজির বিরিয়ানি এনে খাওয়াইছে। খাওয়া দেওয়ার পরে তোমার ডানকান এমনি বুড়া লোক, এত খাওয়া দাওয়া করে সে টায়ার্ড হয়ে গেছে, সে ঘুমে গেছে এখানের মধ্যে। তো ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ ও জামারে বলতেছে, তুমি ডানকানের মারে লাও, মারে লাও। ম্যাকবেথ চিন্তা করতেছে, আমি রাজারে মারি ফেলবো, আমি ওনার সেনাপতি, আমি ওনার মারি ফেলবো, খারাপ কাজ হবে না, কোনা মারে লাও, মারে লাও, মারে লালে তুমি তো এখন স্কটল্যান্ডের রাজা হয়ে যাবা। এইভাবে তখন তোমার ও ডাইনিদের, এই জন্য লেডি ম্যাকবেথ বলে সুপার উইচ, বলে সুপার উইচ, সে সুপার ডাইনি সে, হ্যাঁ। তখন তার জামারে পাম দিয়া ডান কানরে মারে ফেলে এখানের মধ্যে, খুব একটা খারাপ কাজ করছে এখানের মধ্যে। তখন হচ্ছে তোমার ওই এদিকে তোমার ম্যালকম এবং তোমার ডোনাল্ড বায়ন যে ডানকানের পোলা, ওরা ভয় পায়, ওরা পালা গেছে এখানের মধ্যে। পরবর্তীতে পাশের রাজ্যের রাজা ম্যাকডাফের তোমার সাহায্যে তোমার ও রাজ্য উদ্ধার করে এবং আমাদের ম্যাকবেথ ভাইয়ের জীবনে করুণ পরিণতি হয়। তাহলে কি কাহিনী বললাম এখানের মধ্যে আমাদের, তাহলে ম্যাকবেথ ছিল ডানকানের সেনাপতি সে, হ্যাঁ। এবং ডানকানের হয়ে সে যুদ্ধ জয়লাভ করলো। তো যাওয়ার পথে ডানিরা তারা বলে যে স্কটল্যান্ডের সে রাজা হবে, হ্যাঁ। সে কেমনে হবে এটা শুধু বুঝতে পারে না। ডানিরা তখন তার কি বলে, ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, যাহা ন্যায্য তাহাই অন্যায্য, যাহা ন্যায্য তাহাই ন্যায্য। তো ক্ষমতা পাওয়ার জন্য তুমি যদি আসলে মারে ফেলো ইয়ারে, এই যে তোমার হচ্ছে যে ডানকানরে, কোনো সমস্যা নেই কোনো, হ্যাঁ, উঠে তখন ন্যায্য। তো এরপরে কি হলো ঘটনা তো তোমরা শুনলাই, যে ডানকান আসছে এখানে বেড়াইছে, রসমালাটা খেয়ে একজন ঘুমাই গেছে, ঘুমের মধ্যে তখন ডানকানকে কি ম্যাকবেথ কামসারে দিছে সুন্দর করে,
ডানকানের মৃত্যু সংবাদ শুনে ওর পোলা ম্যালকম এবং ডোনাল্ড বাইন ওরা হচ্ছে পালা গেছে ইংল্যান্ডে আয়ারল্যান্ডে। ম্যাকবেথ স্কটল্যান্ড সিংহাসনে বসছে, ডানিতে দ্বিতীয় ভবিষ্যৎবাণীও কি হয়েছে, সফল প্রমাণিত হয়েছে। তো ম্যাকবেথের সময় কিন্তু ভালো কাটে না। এই যে সে আগামটা যে করছে, এটা তো আসলে এক সময় তো এটা তো ইয়া করতে হবে, তো মানে করুণ পরিণতি তো তাকে ভোগ করতে হবে। তো লেডি ম্যাকবেথ যে এরকম বুড়া রাজার ঘুমের মধ্যে মারা ফেলছে, তারপর রচনায় মারা ফেলছে ম্যাকবেথ। তো লেডি ম্যাকবেথের মনে প্রচণ্ড অনুশোচনা জাগে, হ্যাঁ, সে একদম পাগল হয়ে যায়, সে ঘুমের মধ্যে হাঁটতে থাকে। সে একটা কথা বলে, হেয়ার ইজ স্টিল দ্য স্মেল অফ ব্লাড, অল দ্য পারফিউমস অফ আরাবিয়া উইল নট সুটেন দিস লিটল হ্যান্ড। আমার হাত রক্তরঞ্জিত আছে, আমি যা কাম করছি আমার লাইফে, আরবের সমস্ত সুগন্ধি আইসাও এই হাতকে পবিত্র করতে পারবে না। এটা একটা হাইপারবোল বা এক্সাজারেশনের উদাহরণ। অল দ্য পারফিউমস অফ দ্য আরবি উইল নট সুটেন দিস লিটল হ্যান্ড। এটা কোন নাটকে বলা হয়েছে? ম্যাকবেথ নাটকে বলা হয়েছে। এই নাটকে লিখছে শেক্সপিয়ার লিখছে। কে বলছে এটা? লেডি ম্যাকবেথ নিজে বলছে। তো পরে ম্যালকম আর ডোনাল্ড বাইন ওই ম্যাকডাফ পাশের রাজ্যের রাজা, তার সহায়তায় ওরা তোমার হচ্ছে যে রাজ্য উদ্ধার করে। হ্যাঁ, তো এর মধ্যে যুদ্ধের সময় লেডি ম্যাকবেথের মৃত্যু সংবাদ পাইছিল ম্যাকবেথ। তো ম্যাকবেথ ভাই কি করবে? তারও জীবনে তো করুণ পরিণতি। হ্যাঁ, ম্যাকবেথও নিহত হয়। শেষ পর্যন্ত ম্যাকবেথ একটা কথা বলে, আউট আউট ব্রিফ ক্যান্ডেল, মানে জীবনে একটা ক্ষণস্থায়ী মোমবাতি, আস্তে আস্তে গলে যাবে এটা। লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, আ পুয়ার প্লেয়ার। জীবন হচ্ছে একটা চলমান ছায়া। মোমবাতি যেরকম আস্তে আস্তে ছোট হয়ে যায়, তো জীবনে একটা সময় কিরকম ক্ষণস্থায়ী মোমবাতির মতো, মানে সব আঁকাবুকাম করার পরে ওর জীবনে শেষ পর্যন্ত কি আসছে? একটা মনের মধ্যে একটা আত্মসমালোচনা, একটা দুঃখবোধ আসছে তার মনের মধ্যে। হ্যাঁ, তো শেষ পর্যন্ত তাদের বিয়োগান্তক পরিণতি হয়, ম্যাকবেথ নিজে মারা যায়, ওর বউ তো আগে মরে গেছে, ও মরে গেছে, শেষ। তাহলে কি আছে এখানের মধ্যে? ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার। ডানিরা বলে হোভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি। তো ডানিরা বলে এই যে ম্যালকম তোমার ডানখানে যে মারা লাইতেছে এটা নিয়ে, ইউর ফেস ইজ এ বুক আর ম্যান মে রিড স্ট্রেঞ্জ ম্যাটার্স। সুপার উইচকে নিয়ে বলা হয়। এই সুপার উইচ মানে আমাদের যে কে লেডি ম্যাকবেথ, তাকে নিয়ে বলা হয়েছে, লুক লাইক এন ইনোসেন্ট ফ্লাওয়ার, দেখে মনে হয় যেন খুব নিষ্পাপ একটা ফুল, বাট সার্পেন, সাপ আছে এটার ভিতরে। অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুট ইন দিস লিটল ল্যান্ড। লেডি ম্যাকবেথ ল্যামেন্টেশন করে, ও কান্নাকাটি করে, নিজেকে নিজে অনুশোচনা করতেছে এটা নিয়ে। হ্যাঁ, ফেমাস কোট কি পেলাম আমরা? লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো। এটা একটা মেটাফোর। ম্যাকবেথ তখন শেষ পর্যন্ত বলে, আরে সব শেষ করে বলতেছে জীবন তো শেষ, ক্ষণস্থায়ী একটা। লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো। ম্যাকবেথ নিজেকে নিজে বলে, লাইফ ইজ এ টেল টোল বাই এন ইডিয়ট, ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাইং ইন। হ্যাঁ, ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি, তাহলে জীবনের কত কোলাহল কিন্তু সিগনিফাইং নাথিং। লাইফ ইজ এ টেল টোল বাই এন ইডিয়ট। হ্যাঁ, পৃথিবীর মানুষ কত কিছু করতেছে, মরে গেলে সব শেষ কিন্তু। তাহলে এটা একটা ম্যাকবেথের, সে নিজের সাথে নিজে বলে জীবনী অনেক গুরুত্বপূর্ণ। সো ওই যে আমাদের লেডি ম্যাকবেথ, তারা দেখে মনে হয় যেন খুব ইনোসেন্ট, খুব একটা সুন্দর ইনোসেন্ট ফ্লাওয়ার, কিন্তু ভিতরের সাপের মতো আছে। সে যারা তার বিপদে ফেলা দিতে পারে, সে খুব সাবধান কিন্তু। হ্যাঁ, ওকে। তো আসো আমরা এখন চলে যাব আমাদের, তাহলে আমরা এখন খুব দুঃখ ভারাক্রান্ত, আমাদের মনে আরো দুঃখ বাড়ানো নিয়ে আমাদের চলে আসবো আমরা আমাদের ওথেলোতে চলে আসবো আমরা এখানে। হ্যাঁ, তো ওথেলো একটা ডোমেস্টিক ট্র্যাজেডি। এই যে ডাউটের যে ফ্যাটাল কনসিকুয়েন্স, ডাউট মানে সন্দেহ করা। হ্যাঁ, তাহলে এই যে হাজব্যান্ড ওয়াইফকে অনেক সময় সন্দেহ করে, ওয়াইফকে সন্দেহ করে। হ্যাঁ, তো এই সন্দেহের করুণ পরিণতি আসলে অনেক হইতে পারে। হ্যাঁ, অনেক সময় অবসেশন থাকে, তোমার অনেকের অবসেশন থাকলে তখন যেটা হয়, ধর হাজব্যান্ড অবসেশন হয়, তখন সে ওয়াইফকে শুধু সন্দেহ করতে থাকে। আবার ওয়াইফের যদি অবসেশন থাকে, তখন সে হাজব্যান্ডকে সন্দেহ করতে থাকে। ধরো ওয়াইফ হয়তো কারোর সাথে একটা মানে হাসতেছে, হতে এমনি হাসি দিছে, কয় এর লোক মনে প্রেম আছে মনে। হাজব্যান্ড হয়তো কারোর সাথে, ওর বন্ধু কারোর সাথে হয়তো আড্ডা দিছে কোথাও, কো মনে কারোর সাথে মনে প্রেম আছে মনে। তাহলে এই যে ডাউটের যে একটা ফাটাল কনসিকুয়েন্স, এটাকে নিয়ে আসে ওথেলো সিনড্রোম। এটা হলো বাতিকগ্রস্ত রোগীর লক্ষণের নাম। তো অতিরিক্ত সন্দেহ করে, অনেক হাজব্যান্ড আছে স্ত্রীকে সে কোথাও যেতে দেয় না, ঘর থেকে বাড়িতে দেয় না, মানে তার সবসময় সন্দেহ সুন্দর লাগে এরকম। তো এই সন্দেহের সে খারাপ পরিণতি নিয়ে আমাদের সে ওথেলো। তো ওথেলো তাহলে সে একজন কি, সে একজন জেনারেল, মুরি জেনারেল, দেখতে কালো সে। হ্যাঁ, সে একজন মুরি জেনারেল এবং এই নাটকের প্রোটাগনিস্ট। তাহলে সে হলো সেনাপ্রধান এবং সে হলো দেখতে কালো, দেখতে কম সুন্দর আর কি। সে দেশজীবনী এলাকার খুবই সুন্দরী মেয়ে। তো জেনারেল লোকে তার বিয়ে হয়। হ্যাঁ, ডেসডিমোনা হচ্ছে ওথেলোর প্রেমিকা এবং ওথেলোর ওয়াইফ। হ্যাঁ, তো ওথেলো তো সে অনেক বড়, সে সেনাপ্রধান। তো এখানে আয়াগো, সে ওথেলোর শিষ্য হতে চায়, মানে লেফটেন্যান্ট হতে চাই। তো ওকে লেফটেন্যান্ট বানায় না, বানায় কি কেসিওকে বানায় লেফটেন্যান্ট, মানে ওথেলোর সেকেন্ড ইন কমান্ড বানাতে চাই কেসিওকে। এইটা আয়াগো সহ্য করতে পারে না। এ শালা তখন ভিলেনগিরি করে এখন। তাহলে
এই যে ওথেলো কেসিওকে যখন লেফটেন্যান্ট বানাই, তখন আয়াগোর এটা সহ্য হয় না, দ্বারা আমি তখন ঘটনা দেখা দিচ্ছি। তখন আয়াগো একটা ষড়যন্ত্র করে। ষড়যন্ত্র কী করে? সে ওথেলোকে বলে, ওথেলো তোমার বউ তো কেসিওর লোকে প্রেম করতেছে। ওথেলোকে কী রে শালার, কই আমার লেফটেন্যান্ট লোকে আমার বউ প্রেম করতেছে, কই হইতে পারে না এটা। তো ওথেলো এটাই বিশ্বাস করে না। তো আয়াগো তখন বলে, তুমি তোমার বউরে একটা রুমাল দিয়ে গেছিলে না? হ্যাঁ, ধরো তোমরা প্রেম করার সময় তোমার প্রেমিকারে বিভিন্ন জিনিস দাও না? আমারে মনে পড়লে তুমি এটা দেখবা। ধরো একটা আয়না দিলা তুমি তোমার প্রেমিকারে, বললা আমার মনে পড়লে আয়নাতে তুমি দেখবা। তো তোমার প্রেমিকারে তুমি একটা টুথব্রাশ দিলা, বললাম তুমি টুথব্রাশ দিয়ে সবসময় দাঁত মাজবা, সকালবেলা ঘুম থেকে উঠে আমারে তোমার হচ্ছে যে মনে পড়বে। হ্যাঁ, তো এরকম ওই ওথেলো তোমার ডেসডেমোনাকে একটা রুমাল দিয়ে গেছিলো। হ্যাঁ, আমাকে যে মনে পড়বে তখনই তুমি রুমালটা দেখবা। তো আয়াগো আয়াগো সে ওথেলো জিজ্ঞেস করে, তুমি যে রুমালটা দিয়ে গেছিলে তোমার বউরে, জিজ্ঞেস করো তো রুমালটা কোথায় আছে। তো ওথেলো ডেসডেমোনারে বলে, এই তোমার রুমালটা কই? ডেসডেমোনা তো রুমালটা দিতে পারে না। হ্যাঁ, তখন আয়াগো ওথেলোরে বলে, দেখো তুমি যারে বন্ধু বানাইছো, তোমার যে সহকর্মী, তোমার যে লেফটেন্যান্ট, দেখো তার বাসায় রুমালটা আছে। আসলে আয়াগো ষড়যন্ত্র করে রুমালটা এখানে রেখে আসছিল। এটা দেখে তো ওথেলোর আসলে ইয়ে হয়ে গেছে, তোমার মন মেজাজ খারাপ হয়ে গেছে। খারাপ হওয়ার পরে ওর বউরে মারে ফেলছে, ডেসডেমোনাকে মারে ফেলছে। হ্যাঁ, তখন এই আয়াগো, সে তো ভিলেন এখানের মধ্যে, তার বউ এমিলিয়া। এমিলিয়া তখন হচ্ছে যে ওথেলোকে বলে, বাইসাব আপনি যে ভাবিরে মারে ফেললেন এরকম, আমার জামাই তো লোকটা ভালো না, আমার জামাই তো হচ্ছে যে এখানে আসলে হলো খারাপ লোক, এখানে আপনাকে ষড়যন্ত্র করছে জিনিসটা। আসলে তো ভাবি অনেক ভালো, আপনার জন্য দুঃখে সবসময় বিলাপ করতো, আপনার জন্য চোখের জল ফেলতো, আপনি যুদ্ধ করতে গেছেন সারাক্ষণ সে বসে বসে কানতো, এক সাগর জল ফালাই দিয়েছে সে, আপনি এটা কী কাম করলেন, ভাবিরে মারে ফেলছেন। ওথেলো তখন কী করবে, হাই বলে মারে ফেলছে সে, তখন তখন সে নিজে আর মরে যাওয়া ছাড়া তার কোনো ওয়ে নাই, তো সে নিজে মরে গেছে। হ্যাঁ, তো এই সে কাহিনী নিয়ে আমাদের হচ্ছে ওথেলো। তাহলে এটা একটা ট্রাজেডি। তাহলে আমাদের এই কৃষ্ণাঙ্গ, এই যে কালো ব্ল্যাক মুর, ওথেলোকে নিয়ে ছিল কেন্দ্রীয় চরিত্র। তো ওখানে তোমার ওথেলোর লগে যখন আমাদের ডেসডেমোনার যখন বিয়ে হয়, ডেসডেমোনা হলো ব্রাবানসি। ব্রাবানসি খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার না, মানে ডেসডেমোনার বাপ আর কি। হ্যাঁ, ডেসডেমোনার বাপ ব্রাবানসি খুবই বেশি গুরুত্বপূর্ণ তোমার ক্যারেক্টার না। হ্যাঁ, আর এই যে রড্রিগো, সে হলো এলাকার বড় ভাই, খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার না, সে এলাকার বড় ভাই, সে হলো এলাকার বড় ভাই। হ্যাঁ, তো রড্রিগো হচ্ছে যে আবার ডেসডেমোনাকে পছন্দ করতো আর কি। তো রড্রিগো একটু বেশি জ্যাতা ছিল, এই জন্য কই আমাদের এলাকার সুন্দরী মেয়ে ডেসডেমোনাকে কালো ওথেলো বিয়ে করে লাইছে। হ্যাঁ, রড্রিগো ছিল সে খুব ধনী, আবার ফর্সা ছিল সে, আমাদের এলাকার সুন্দরী ডেসডেমোনাকে ওথেলো কই শালা বিয়ে করে লাইছে। হ্যাঁ, এই রড্রিগো যে ও আয়েগোর লোকে প্লটে যোগ দিছিল। রড্রিগো হলো এলাকার লোক, এলাকার বড় ভাই। সে যে মানতে পারতেছে না যে আমাদের এলাকার আমাদের ছোট বোন ডেসডেমোনারে বিয়ে করে নিয়েছে ওথেলো একটা কালো একটা লোক। হ্যাঁ, তো এটা নিয়ে সে চাতা ছিল, সেও আয়েগার লোকে ষড়যন্ত্র যোগ দিছে। এই কাহিনী নিয়ে হচ্ছে আমাদের এই ওথেলো। তাহলে আমাদের এখানের মধ্যে কি হইলো, এই মিথ্য অভিযোগে শেষ পর্যন্ত আমাদের ডেসডেমোনা মারা গেল, ওথেলো কি মারা গেল। করুণ একটা পরিণতি। হ্যাঁ, তাহলে এই ভেনিস শহরটা আমরা কোথায় পাইলাম? আমরা ওথেলো নাটকের মধ্যে ভেনিস শহরটা পাইছি আমরা। আবার মার্চেন্ট অফ ভেনিস, যেটা জুও পার্টার অনুকরণে লিখছে বলে মনে করা হয়, সেখানের মধ্যে আমরা গেলে পাবো। তো আমাদের নায়ক নায়িকা সব মরে যেতেছে আমাদের, হ্যাঁ, কি দুঃখ আমাদের মনে। আসো এখন হচ্ছে আমরা অকৃতজ্ঞ সন্তানকে নিয়ে একটা নাটক দেখি। নাটকের নাম হলো কিং লিয়ার। হ্যাঁ, একজন অ্যারোগেন্ট কিং। তো সে সে ডেফিনেটলি সে অন্যায় করছে সে, কিন্তু সে যতটুকু পাপ করছে তার চেয়ে বেশি পাপ সে ভোগ করছে। তো দেখি আমরা এখানের মধ্যে কাহিনীটা কি হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনো। এই হচ্ছে আমাদের রাজা লিয়ার, কিং লিয়ার। সে হলো সেন্ট্রাল ক্যারেক্টার এখানের মধ্যে। তার আছে এখানের মধ্যে 3 মেয়ে। দেখো কারা কারা। তার বড় মেয়ের নাম হলো গনেরিল, এই নাম্বার 1। তার মেজো মেয়ের নাম হলো রিগান, আর 3 নাম্বার মেয়ের নাম হলো কর্ডেলিয়া। তো সে চিন্তা করে, সে তো আসলে হয়ে গেছে, তোমার বুড়ো হয়ে গেছে, তো এখন বৃদ্ধ বয়স হয়ে গেছে, তো এখন ও রাজ্যটা সে তার শাসনভার থেকে মুক্তি পাওয়ার জন্য সে 3 মেয়েকে সে এটা ভাগ করে দিবে। হ্যাঁ, তো এখন এই যে ভাগ যে করে দিবে, তাকে জানতে হবে তার মেয়েরা তাকে কতটুকু ভালোবাসে, এটা তাকে জানতে হবে। তো রাজা তার 3 মেয়ে, এই গনেরিল, রিগান এবং কর্ডেলিয়াকে যে বলে যে তোমরা আমাকে কেমন ভালোবাসো। হ্যাঁ, গনেরিল তো বলে, আর আপনি তো আমার হৃদয়, আপনি কলজে, সব আপনার জন্য, আমার সব আপনাকে আমি অনেক ভালোবাসি, মানে রাজাকে যত রকম চাটুকারি করা যায় সব রকম করে গনেরিল। রিগানও সেম চাটুকারি করে। কর্ডেলিয়া সে কিন্তু রাজাকে সবচেয়ে বেশি ভালোবাসে। রাজা আশা করছিল অন্য বোনের তুলনায় সে বেশি বলবে। তো কর্ডেলিয়া একটা কথা বলে, সে বলে, মাই হার্ট ইন্টু মাই মাউথ, আই লাভ ইউর মেজেস্টি, অ্যাকর্ডিং টু মাই বন্ড
নো মোর নো লেস। বলতেছে যে আমি আপনাকে পছন্দ করি, আপনাকে ভালোবাসি, আমি মেজেস্টি, মানে হে রাজা আপনাকে ভালোবাসি। পিতা হিসেবে যতটুকু ভালোবাসা পাওয়ার যোগ্য আপনি, পিতা হিসেবে যতটুকু ভালোবাসা উচিত ততটুকু আমি ভালোবাসি আপনাকে, এর বেশিও না এর কমও না। মানে বাবাকে মেয়ে হিসেবে যতটুকু ভালোবাসা উচিত আমি ততটুকু ভালোবাসি, বেশিও না কমও না। এখন কর্ডিলের যে সত্য কথাটা বলছে এটা কিন্তু রাজার পছন্দ হয় না। রাজা তখন বলে তোমার আমি কিচ্ছু দিব না, নাথিং উইল গেট ইউ নাথিং, ট্রাই এগেন। তোমার কিচ্ছু দিব না, তুমি যে আমার না, তুমি তো আমার ভালোবাসার কথা বলো না, তুমি তুমি যদি নাথিং উইল গেট ইউ নাথিং, তোমার কিছু দিব না, তুমি কিছু পাবে না, তুমি আবার আবার বলো। কর্ডিলে বলছো না আমি আবার বলতে পারবো না। হ্যাঁ, তখন ওই লিয়ার কর্ডিলিয়ারে কয় আমি তোমার কোনো সম্পত্তি দিব না। তখন ওই যে ফ্রান্সের রাজার লগে তার আগেই তোমার হচ্ছে যে ওদের এঙ্গেজমেন্ট হয়েছিল, মানে তোমার কর্ডিলিয়ার যে হাজব্যান্ড। তো ফ্রান্সের রাজারা বলে আপনার মাল আপনি নিয়ে যান, ওরা আমি কোনো সম্পদ দিব না, আপনি ওরা নিয়ে যান গা। হ্যাঁ, বলে শি ইজ ইউর্স কিং অফ ফ্রান্স, টেক হার। শি ইজ নো লঙ্গার মাই ডটার, কো আমার মেয়ে না, কো আপনি নিয়ে যান, আমি ওরা আই উইল নেভার সি আর ফেস এগেন, আমি তার ফেস দেখতে চাই না, কো তারা নিয়ে যান আপনি, যা খুশি তা করেন, ওরা নিয়ে যান আপনি, আর আমি আমি দেখতে চাই না। তাহলে এই যে রাজা তার বড় মেয়ে গনরিল এবং রিগানকে এত বিশ্বাস করছিল, ওরা কি আসলে প্রতিদান প্রতিদান দেয় না? এখানে এই কিং লিয়ারের উপরে ওর একটা লয়াল ছিল, তার নাম ছিল গ্লোসেস্টার। ছিল গ্লসেস্টার। গ্লসেস্টারের ছিল একটা পোলা ছিল, নাম হলো এডগার। আর একটা ছিল অবৈধ পোলা, ওর নাম হলো অ্যাডমান্ট। ওই অ্যাডমান্ট শালা আবার হচ্ছে যে ভিলেন, এলো ভিলেন, এলো ভিলেন এখানের মধ্যে। তখন কি হয়, এই যে তোমার এই গনেরিল, গনেরিল এই যে তোমার হচ্ছে যে গ্লুচেস্টারের অবৈধ পোলা অ্যাডমান্টের সহযোগিতায় তোমার এই যে রাজার কাছ বাপের কাছ থেকে সম্পত্তি পাইছে, বাপের রাজ্য থেকে বাইর করে দেখো আপনি জানগা। হ্যাঁ, মানে এই গণরিল যে বাপ থেকে সে সম্পত্তি পাইছে, বাপের রাজ্য থেকে বার করে দেয় এই তোমার অ্যাডভান্টেজ সহযোগিতায়। তো রাজা বুঝতে পারে যে আসলে এই যে মেয়েরে বিশ্বাস করছিল, এই মেয়ে তো আসলে ওর ভালো মেয়ে না। ও শোকে দুঃখে সে কি হয়ে যায়, যে তোমার পাগল হয়ে যায়। গণরিল এবং রিগান দুই বোন মিলে, সরি দুই বোন মিলে, গণরিল এবং রিগান দুই বোন মিলে ষড়যন্ত্র করে রাজাকে রাজ্য থেকে বের করে দেয়। তখন সে পাগল হয়ে যায়। সে তো যে মেয়ে তাকে আসলে ভালোবাসতো কর্ডেলিয়া, সে পরে ওই ফ্রান্সের সেনাবাহিনী নিয়ে রাজাকে তখন রক্ষা করতে আসে। হ্যাঁ, কিন্তু এরা তো ষড়যন্ত্র করে, ষড়যন্ত্র করে কর্ডেলিয়াকে মারে ফেলছে। দেখো রাজার জীবনে দুঃখটা কি দেখো, যে বড় দুই মেয়েকে সম্পত্তি দিছে, বড় দুই মেয়ে তাকে কি করছে এলাকা থেকে বাইর করে দিছে। পরে যে ছোট মেয়েকে সে বাইর করে দিছিল, সে ছোট মেয়ে তাকে বাঁচাতে আসছে, কিন্তু ছোট মেয়েটা মারা যায়। কি ট্রাজিক! হ্যাঁ, ছোট মেয়েটা মারা যায়, ট্রাজিক। শেষ পর্যন্ত তোমার ওই ক্ষমতার লোভে সবাই একজন ষড়যন্ত্র করে অন্য মায়েগুলো মারা যায়। তো এখানের মধ্যে এই যে রাজা যে ভুলটা করলো, এই ভুলের জন্য তাকে কি করতে হয়, একটা চরম মূল্য দিতে হলো। আর যখন তার লয়াল, তার ছোট মেয়ে যখন মারা গেল, তার হৃদয় ভেঙে গেল, তখন সে ডায়লগ দেয়, বিখ্যাত ডায়লগ, আই এম এ ম্যান মোর সিনড অ্যাগেনস্ট দেন সিনিং। আমি যতটা অপরাধ করছি তার চেয়ে বেশি ভোগ করছি। হ্যাঁ, তার চেয়ে বেশি ভোগ করছি। হ্যাঁ, তার সে আদরের মেয়েটা মরে যায়। তো এটা হচ্ছে আসলে আমাদের কিং লিয়ারের কাহিনী। তাহলে কি কি ক্যারেক্টার আসলো আমাদের? কিং লিয়ার, সে ব্রিটেনের একজন দাম্ভিক রাজা ছিল। হ্যাঁ, মেয়েদের নাম হলো গনরিল, রিগান এবং কর্ডেলিয়া। হ্যাঁ, তারপরে তাকে ভালোবাসে কোনটা? কর্ডেলিয়া তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। কর্ডেলিয়া কি বলে? কর্ডেলিয়া চাটুকারিতা করে না, বলে মাই হার্ট ইন্টু মাই মাউথ। যা আছে আমার মনে আছে, যা আছে আমার মনে আছে। আসলে মুখ দিয়ে এটা বলতে হবে কেন? আই লাভ ইউ মেজেস্টি অ্যাকর্ডিং টু মাই বন্ড, নো মোর নো লেস। তারপরে সে রাগান্বিত কি বলে মেয়েকে, নাথিং উইল গেট ইউ নাথিং, তুমি যেহেতু আমার ভালোবাসো না, কিচ্ছু পাবে না, ট্রাই এগেইন। কর্ডেলিয়া রাজি হয় না আর বলতে। তখন কর্ডেলিয়াকে ফ্রান্স রাজার কাছে দিয়ে দেয়, আপনার লোকে যেহেতু ওর আগে এঙ্গেজমেন্ট ছিল, শি ইজ ইউর্স কিং অফ ফ্রান্স। হ্যাঁ, আই নেভার সি আর ফেস এগেন, আমি ওরা দেখতে চাই না। হ্যাঁ, ও আমার ডটার না, শি ইজ নো লঙ্গার মাই ডটার। ফ্রান্সে চলে যায়। সেই পর্যন্ত কর্নেলিয়া এবং রিগান ওরা কি করে, ওই দুই বোন ষড়যন্ত্র করে রাজাকে এলাকা থেকে বাইর করে দেয়। গ্লোসেস্টারের অবৈধ সন্তান অ্যাডমান্ডের প্ররোচনায় তখন রাজাকে ওরা বের করে দিয়েছে। রাজা শেষ পর্যন্ত বুঝতে পারছে তো যে কে তাকে প্রকৃত ভালোবাসে। তাহলে এই যে রাজা যে তার ভুলে চরম মূল্য যে দিল, সেদিন কি বলে, আই এম এ ম্যান মোর সিন অ্যাগেনস্ট দ্যান সিনিং। আমি তো একটা ছোট ভুল করছিলাম, যে আমার শুধু ছোট মেয়েটাকে এলাকা থেকে বাড়ি করে দিয়েছি, কিন্তু তার করুণ পরিণতি হিসেবে আমি রাজ্য হারাইলাম, আমার মেয়েগুলো হারাইলাম, ছোট মেয়েকে তো হারাইছি, বড় দুইটা কাম করছে, ওরাও মরছে, সবই মরছে, আমার তো কেউ হলো না, সবই আমি হচ্ছে ভোগ করছি। হ্যাঁ, তো শেষ পর্যন্ত উনি কি ওই কর্ডেলিয়ার মৃত্যুতে তার হৃদয়টা ভেঙে যায়, ও কর্ডেলিয়াকে কোলে নিয়ে সেও মারা যায়। লিয়ার কি বলে, নাথিং উইল কাম অফ নাথিং। তাহলে দেখছো কাহিনী জানলে কিন্তু তোমার কোটেশন মনে থাকবে কেন? কারণ যখন আসবে নাথিং উইল কাম অফ নাথিং, তখন তুমি চিন্তা করবে এটা কেন বলছিল লিয়ার। এটা বলছিল কর্ডেলিয়াকে, বলছিল তুমি আমাকে কেমন ভালোবাসো, ওটা বলার জন্য।
সেজন বলছে আপনার যতটুকু ভালোবাসা উচিত বাবা হিসেবে অতটুকু ভালোবাসি, তখন সে বলছে নাথিং উইল কাম অফ নাথিং। হ্যাঁ, আই এম এ ম্যান মোর সিন অ্যাগনেস দ্যান সিনিং। তুমি আমরা করেছেন মুখস্থ করলে মনে থাকবে না, কাহিনীটা যদি জানো তাহলে তো মনে থাকবে। কিং লিয়ার বলতেছিল যতটুকু অন্যায় আমি করছি তার চেয়ে বেশি অন্যায় আমার সাথে করা হয়েছে। হ্যাঁ, এবং এই যে তোমার হচ্ছে আমাদের আমাদের যে অকৃতজ্ঞ যে দুমিয়ে গণিলাম রিগান, তাদেরকে সে কি বলছে, হাউ শার্পার দেন এ সার্পেন্টস টুথ ইট ইজ টু হ্যাভ আ থ্যাঙ্কলেস চাইল্ড। হ্যাঁ, বলতে সাপের দাঁতের চেয়েও কি সার্পেন্ট একটা থ্যাঙ্কলেস লাইট, থ্যাঙ্কলেস চাইল্ড, একটা অকৃতজ্ঞ সন্তান সেরকম তোমার সাপের দাঁতের থেকেও কি শার্পার। এটা বলছিল কি, এটা বলছিল আমাদের কর্ডেলিয়া, মাই লাভ ইজ মোর রিচার দ্যান মাই টাং, যে আমার ভালোবাসাটা আমার জিহ্বার থেকেও বেশি। তার মানে কি, আমি মুখে যা বলি তার থেকেও কি আমার ভালোবাসা আরো রিচার। মুখে কেন বলতে হবে? তাহলে এই হয়ে গেল আমাদের কিং লিয়ারের সেই করুণ পরিণতি। আমরা অনেকগুলো ট্রাজিক ঘটনা মোটামুটি হচ্ছে যে পড়ে ফেললাম। আমি জানি তোমরা অনেকে খুবই টায়ার্ড হয়ে গেছো, এত কাহিনী ব্রেনের মধ্যে, ব্রেনের খুব হার্ড ডিস্ক অনেকের ক্র্যাশ করতেছে, হার্ড ডিস্ক কাটতেছে না অনেকের। হ্যাঁ, মাথা হ্যাং হয়ে গেছে অনেকের এত কাহিনী শুনতে শুনতে, খুব স্বাভাবিক একটা ব্যাপার। যারা জীবনে ভাত খাওয়া ছাড়া কোনো কাম করো নাই, সো তাদের হার্ড ডিস্ক এটা হয়ে যাবে। তো এখন আসো, তোমার একটা চান্স আছে, তুমি এখন আর টেনশন না করে তুমি এই ক্লাসে যতটুকু বুঝছো এটা কালকে আবার রিভিশন দিবা, এরপর আবার পরীক্ষা দিবা, ধাপে ধাপে আস্তে 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 মনে থাকবে তোমার। কিন্তু তোমার মাথা হ্যাং হয়ে গেছে আমি বুঝছি। হ্যাঁ, এটা স্বাভাবিক, মাথা হ্যাং হয়ে যাবে, এটা যে কারো মাথা হ্যাং হয়ে যাবে যারা ইংরেজি সাহিত্য কখনো পড়ে নাই, মানে সাহিত্যের রসটা যার জীবনে নাই। হ্যাঁ, ওদের মাথা হ্যাং হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক, যে কারো এটা হয়ে যাওয়া হ্যাং না হলে বরং অস্বাভাবিক। তো আসো আমরা এখন একজন রোমান সম্রাট জুলিয়াস সিজারের জীবন নিয়ে একটু পড়াশোনা করি। জুলিয়াস সিজার এত বড় বীর, কিন্তু তার জীবনের যে করুণ পরিণতি নিয়ে আমরা জুলিয়াস সিজার নাটকটা একটু আমরা পড়বো। তো এখানে কি হয়েছিল দেখো, আমাদের জুলিয়াস সিজার সে হচ্ছে আমাদের রোমের, সে ছিল রাজা, লিডার, এবং সে হচ্ছে এখানে সেন্ট্রাল ক্যারেক্টার বা যেটাকে আমরা বলি প্রোটাগনিস্ট। তো এই যে জুলিয়াস সিজার দিক বিদিক সে জয় করছে, সে ষড়তান্ত্রিক হয়ে যায় এখানের মধ্যে, নিজের নামে অনেক মূর্তি বানায়, অনেক তোমার পুরা এলাকা চাই ফেলছে, পুরা দেশ চাই ফেলছে, সেটা ষড়তান্ত্রিক মনোভাব তার মধ্যে দেখা যায়। তো এইটা তখন এই রোম তোমার হচ্ছে যে আমাদের এই রিপাবলিক, যারা রিপাবলিক হিসেবে যারা চাইতেছে, সিজারের এই ষড়তান্ত্রিকতা যারা পছন্দ করে না, তখন ওরা হচ্ছে যে সিজারকে মেরে ফেলার জন্য বিশেষ করে কারণ সিজার তো এটা রাজতন্ত্রের মধ্যে চালাচ্ছিল, সে সম্রাট ছিল যে রাজতন্ত্র, কিন্তু অন্যরা চাচ্ছিল প্রজাতন্ত্র, এরকম রাজা সিস্টেম ওরা চাচ্ছে না। এই দ্বন্দ্বে ওরা ষড়যন্ত্র করে যে ওরা হচ্ছে সিজারকে মারি ফেলবে। এবং সিজারকে মারি ফেলতে হলে তো কেমনে মারবে, এখানে সিজার এত বড় সম্রাট, ওর তো এখানে সেফটি আছে, ও কেমনে মারবে? দেখো, সিজারের দোস্ত নাম হলো ব্রুটাস, এলো ফ্রেন্ড এবং কনস্পিরেটর। সে হচ্ছে তোমার ব্রুটাসের ওয়াইফের নাম হলো পোর্শিয়া। পোর্শিয়া এখানে খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার না। আর আমাদের এই সিজারের বউ নাম হলো ক্যালপোর্নিয়া। ক্যালপোর্নিয়া ওনার কোনো বাচ্চা কাচ্চা ছিল না। তো এই সিজারকে মেরে ফেলার জন্য যারা তোমার হচ্ছে যে কনস্পিরেসি করে, তাদের মধ্যে আছে কেসিয়াস, সে হলো এখানে লিডার, ষড়যন্ত্রের নেতৃত্ব দেয়। এই কেসিয়াসের শালা সম্বন্ধী হচ্ছে ব্রুটাস। হ্যাঁ, আর অ্যান্টনি হচ্ছে সিজারের লয়াল। হ্যাঁ, সিজারের লয়াল অ্যান্টনি। তো কি হয়েছিল কাহিনী এখানের মধ্যে, সিজার তো যুদ্ধ জয়লাভ করছে, এই যুদ্ধ জয়লাভ করে সে রোমে ফিরে আসছে, ব্যাপক উৎসব। তো সিজার সে উৎসবে যাবে আর কি। হ্যাঁ, আইডিস অফ মার্চ, হ্যাঁ, যে ওখানে উৎসবের মধ্যে সে যাবে। একজন গণক মানে জ্যোতিষী সিজারকে বলে যে হচ্ছে আপনি যায়েন না সেখানের মধ্যে, আপনি যদি উৎসবে যোগ দিতে চান আপনাকে মারি ফেলতে পারে, আপনি যায়েন না। তখন ওর ওয়াইফ ক্যালপোর্নিয়া বলছে, আমি একটা দুঃস্বপ্ন দেখছি, কয় তোমারে ওরা মারে ফেলতে পারে, তুমি যাও না এখানের মধ্যে। হ্যাঁ, তো সিজার একটা ডায়লগ দেয়, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দে আর ডেথ বাট দ্য ভ্যালিয়েন্ট নেভার টেস্ট দ্য ডেথ বাট ওয়ান্স। হ্যাঁ, যে যারা কাপুরুষ ওরা মৃত্যুর আগে বারবার মরে, আমি তো কাপুরুষ না, আমি যাবো এখানে উৎসবের মধ্যে, 15 মার্চ উৎসবটা হবে সেখানে আমি যাবো। ক্যালপোর্নিয়া তাকে বাধা দিল, ক্যালপোর্নিয়া তাকে কি করতে পারে না, তাকে থামাতে পারে না। তো সিজার এখন যোগদান করছে, সিনেট অধিবেশনে গেছে, সংসদে গেছে, উৎসব হয়ে গেছে সেখানের মধ্যে। তখন এই যে কেসিয়াস, কেসিয়াস কিন্তু অপর দিকে ওই যে তোমার সে কেমনে মারবে এখানের মধ্যে, এখানে মারার জন্য তো আসলে কারণ সিজারের তো এখানে সাপোর্টার আছে, কেমনে মারবে? তো কেসিয়াসটা মানুষের বুঝাই, কয় উনি তো স্বৈরাচারী, ওনার যদি মারি ফেলতে পারি তাহলে হচ্ছে আমরা একটা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো, রোমের এটা মঙ্গল হবে। তো ওই জন্য তো কেসিয়াস তার শ্যালক ও ব্রুটাসেরও তোমার সাহায্য নেই। ব্রুটাস যদিও সিজারের বন্ধু, কিন্তু শেষ পর্যন্ত কি করে, বিশ্বাসঘাতকতা করে। ব্রুটাসকে সে বুঝাই, দেখো সিজার কিন্তু ষড়তান্ত্রিক, সুতরাং তুমি সিজারকে যদি মারি ফেলতে পারো তাহলে রোমের জন্য এটা ভালো হবে। অপরদিকে সিজারকে যখন মেরে ফেলা হইলো, তো তখন তো এখানে জনগণের মধ্যে একটা কি করবে, জনগণ মানে কেন মারি ফেলালো সম্রাটরে। তো তখন
তোমার জনগণ বোঝানো হয়েছে আমাদের আর ভালোর জন্য মারছি। এদিকে সিজারের পন্থী নেতা হলো মার্ক অ্যান্টনি। সে হলো সিজারের কি লয়াল বলতে পারো আর কি, মানে তখন সিজারের মৃতদেহের সামনে সেটা আবেগঘন বক্তৃতা দেয়, জনগণকে সে বলে, কারণ সরাসরি তো সে জনগণকে কি করতে পারবে না, মানে সরাসরি সে তোমার জনগণ বলতে পারবে না যে ওরা ষড়যন্ত্র করে মারি ফেলছে। তখন সে জনগণকে এসে বলে, ফ্রেন্ডস, রোমান্স, কান্ট্রিম্যান, ল্যান্ড মে ইউর ইয়ার্স। হ্যাঁ, ফ্রেন্ডস, রোমান, কান্ট্রিম্যান, মনোযোগ দিয়ে আমার কথা শুনেন। এটা আবেগঘন একটা বক্তব্য দেয় সে। এই বক্তব্য দিয়া সে আসলে কৌশলে ওই কেসিয়াস ব্রুটাস এদের বিরুদ্ধে তোমার হচ্ছে যে জনগণকে সে খেপায় তোলে। হ্যাঁ, তো রোমান জনগণ তখন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। শেষ পর্যন্ত কেসিয়াস এবং ব্রুটাস দুজনে তোমার হচ্ছে পালায় যায়। ব্রুটাস এক পর্যায়ে স্বীকার করে, ব্রুটাস স্বীকার করে যে এই যে মৃত সিজার সে জীবিত সিজারের থেকেও অনেক শক্তিশালী, এবং পরাজয়ের আগে ব্রুটাস নিজেও আত্মহত্যা করে। এখানে একটা গুরুত্বপূর্ণ ডায়লগ আছে। ডায়লগটা হচ্ছে যে ব্রুটাস তো সিজারের বন্ধু, কিন্তু যখন ব্রুটাস যখন পিছন থেকে ছুরি মারে, সে তো দেখছে, তখন একটা কথা বলে, হাই ব্রুটাস, ইউ টু। ব্রুটাস তুমি এই কাজটা করতে পারলা? কেসিয়াস তো আমার প্রতিদ্বন্দ্বী, কেসিয়াস আমার রেবেল, আমার প্রতিদ্বন্দ্বী, কিন্তু তুমি আমার বন্ধু এই কাজটা করতে পারলা? হ্যাঁ, বন্ধু বন্ধুরে ছুরি মারি দিচ্ছে এখানে। তো এই হচ্ছে আমাদের জুলিয়াস সিজার কাহিনী। তাহলে আমি কি ক্যারেক্টার পেলাম আমরা এখানের মধ্যে? আমরা পেলাম এখানে জুলিয়াস সিজার, তারপরে তার যে প্রতিদ্বন্দ্বী, প্রতিদ্বন্দ্বীর নাম হচ্ছে তোমার এখানে তোমার কেসিয়াস। আর জুলিয়াস সিজারের মারার জন্য ষড়যন্ত্র আরেকজন যোগ দিয়েছিল, ছিল ব্রুটাস। হ্যাঁ, মার্ক অ্যান্টনি হচ্ছে তার প্রতি লয়াল, আর ক্যালপনি হচ্ছে সিজারের ওয়াইফ। তাহলে এই হচ্ছে আমাদের সে জুলিয়াস সিজারের কাহিনী। এখানে যে তোমার উল্লেখযোগ্য যে কোটেশনগুলো এখানের মধ্যে যেটা তাহলে আমরা দেখো, কাহিনীটা যদি তুমি যদি জানো, কাহিনী যদি জানো তাহলে তোমার পক্ষে এটা কিন্তু মনে রাখা সহজ হবে। কাহিনী যদি জানো, দেখো কি বলছিল তোমার এখানে সিজার, ওয়াইফ বলতেছিল আপনি সিনোর অধিবেশন অধিবেশন যায় না, আপনাকে মারি ফেলবে। তো সে বলছিল কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, যে কাপুরুষেরা মৃত্যুর আগে ওরা আরো অনেকবার মরে। হাই ব্রুটাস, ইউ টু, ইউ আর টু, তুমিও ষড়যন্ত্র করতে পারলা। আর সিজার এটা বলে, বেনি ভিডি ভিসি, এলাম দেখলাম জয় করলাম। তাহলে এই হচ্ছে আমাদের সিজারের সেই আমাদের তার করুণ পরিণতি নিয়ে ট্রাজেডি। চলে এবার আমরা একটা লাভ নিয়ে একটা ট্রাজেডি পড়ি, সেটা হলো আমাদের এই কাহিনী নিয়ে। হ্যাঁ, এই ট্রাজেডি অফ অ্যান্ড লাভ। হ্যাঁ, তো বাংলা সিনেমার মধ্যে আমরা যেরকম দেখি যে নায়ক এবং নায়িকার পরিবার একটা হোস্টেল ফ্যামিলি থাকে, এরকম কাহিনী আর কি। দুটা পরিবার, একটা হচ্ছে মন্টেগু ফ্যামিলি, ওটা চৌধুরী পরিবার, আর এটা হচ্ছে তোমার কি খান পরিবার, ক্যাপিউলেটেরা। তাহলে এই মন্টেগু পরিবারের ছেলে হচ্ছে রোমিও, আর ক্যাপিউলেট পরিবারের ফ্যামিলি হচ্ছে জুলিয়েট। সিনেমার মধ্যে যেরকম থাকতো আর কি, তোমার আহমেদ শরীফ আর নাসির খান, ধরো দুই ফ্যামিলির। হ্যাঁ, তো ওই টাইপের এখানে। তো এই দুইটা হোস্টেল ফ্যামিলির দুজন সদস্য রোমিও জুলিয়েটের মধ্যে এখানের মধ্যে প্রেম হয়েছিল, এবং সেই প্রেমের কাহিনী নিয়ে এরা দুই পরিবার, এরা হচ্ছে যে বংশ পরম্পরায় একে অপরের শত্রু। রোমিও হচ্ছে মন্টুকো পরিবারের একমাত্র পোলা, জুলিয়েট হচ্ছে ক্যাপিলেট পরিবারের, ওদের হচ্ছে যে ওদের খুবই আদরের একটা কন্যা। হ্যাঁ, তো ওদের মধ্যে যে শত্রুভাবাপন্ন, সিনেমার মধ্যে যেরকম হয় আর কি। সো এই শত্রুভাবাপন্ন দুটো পরিবারের একটা ছেলে একটা মেয়ের মধ্যে প্রথম দেখাতে ওদের মধ্যে প্রেম হয়ে গেছে। ও যে বলছো শেক্সপিয়ারের নাটকের উপযোগী বিষয় কি, প্রথম দেখাতে প্রেম। তো পারিবারিক শত্রুতা হইলেও ওরা পারিবারিক শত্রুতা তোমরা উপেক্ষা করে ওরা গোপনে হচ্ছে ওরা বিয়ে করে ফেলে। পরিস্থিতি খোলাটা কেমন হয় দেখো, এই যে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এখানে ও রোমিও ওই জুলিয়েটের ওরটা ইয়ে ছিল, ওর একটা কাজিন ছিল টাইবাল্ট। হ্যাঁ, এই টাইবাল্ট হচ্ছে তোমার জুলিয়েটের কাজিন। হ্যাঁ, জুলিয়েটের কাজিন। তো তার মানে হচ্ছে জুলিয়েটের আব্বা আমার ভাগ্নে আর কি। তো এই জুলিয়েটের কাজিনটা হচ্ছে তোমার এই রোমিও মারে ফেলে। তো মারে ফেলার কারণে রোমিওর তো এখন নির্বাচন পাঠানো হবে, ওর নির্বাচন পাঠানো, জঙ্গলে পাঠানো হয়েছে, নির্বাচনে গিয়ে পাঠানো হয়েছে ওকে। হ্যাঁ, এদিকে তোমার হচ্ছে রোমিওকে বলা হয়েছে জুলিয়েট তোমার হচ্ছে যে তোমার হচ্ছে মরে গেছে। হ্যাঁ, মানে ভুয়া একটা নিউজ, গুজব ছড়ানো হয়েছে আর কি। হ্যাঁ, ফেসবুকে একটা স্টোরি দিছে যে হচ্ছে ইয়ে মরে গেছে, যে জুলিয়েট আর নাই। এই জুলিয়েটের মৃত্যুর ভুয়া সংবাদ শুনে রোমিও বিষ খায় লাইছে। সেও বিষ মানে হারপিক খায় আত্মহত্যা করে, সেও হারপিক খাই ফেলছে, আত্মহত্যা করে দিয়েছে এখানের মধ্যে। তো অপরদিকে রোমিও যখন হচ্ছে যে মরে গেছে এটা শুনে জুলিয়েট নিজেও আত্মহত্যা করছে। হ্যাঁ, মানে কি হৃদয় বিদারক একটা কাহিনী, কি একটা ট্রাজিক। হ্যাঁ, পরে দুজনে কবর একসাথে দেওয়া হয় আর কি, দুজন কবরে দুজনে একসাথে, তখন ওদের পরাকালে ওদের দেখা হবে আর কি। তো এই রোমিও জুলিয়েটের এই করুণ কাহিনী নিয়ে তাহলে কারা কারা আছে ক্যারেক্টার, মন্টুগো ফ্যামিলির রোমিও, আর ক্যাপিলট ফ্যামিলির আছে কে, জুলিয়েট। হ্যাঁ, জুলিয়েটের কাজিনের নাম হলো টাইবাল্ট। এই কাহিনী নিয়ে আমাদের রোমিও অ্যান্ড জুলিয়েট। এখানে কয়েকটা লাইন আমরা একটু দেখি। তোমার
লাভ মি or hate me, both are in my favor. If you love me, I'll always be in your heart. If you hate me, I'll always be in your mind. মানে আমাকে ভালোবাসে, ঘৃণা করো। দেখো, কারো যদি তুমি ঘৃণা করতে হয়, তাহলে কিন্তু কত বারবার তাকে কি করতে হবে? স্মরণ করতে হবে। সো তোমার যদি কেউ ছ্যাঁকা দিয়ে ব্যাখ্যা করে ফেলে, তুমি যদি তাকে ঘৃণা করতে যাও, তাও কিন্তু তোমার মনের মধ্যে সেই থাকবে। এই জন্য কেউ যদি ছ্যাঁকা টাকা খাও, তোমার কাজ হবে ওরে ঘৃণা করে না, ভালোবাসে না, কোনো কিছু করে না, জাস্ট লেট ইট বি। এটা জাস্ট মনে আসছে, এটা চলে যাচ্ছে অটোমেটিক। এটা ভালোবাসে না, ঘৃণা করে না, ওর কোনো স্মৃতি মাথার মধ্যে না। হ্যাঁ, ধরো তুমি তার স্মৃতিগুলো মাথার মধ্যে আনতেছো, আর তোমার মধ্যে ক্রোধ জাগতেছে মনের মধ্যে, আর তোমার মনের মধ্যে একটা, সে তো কখন তোমার বলছিল বিয়ে শাদী করবে, কীভাবে ছ্যাঁকা দিছিল, যত বেশি মনের মধ্যে এগুলা ঘুটাবা, তত বেশি এটা ঘুটবে, এটা তত বেশি তোমার কলচার মধ্যে এটা তোমার আঘাত খাওয়া বেশি। তো ছ্যাঁকা যারা খাইছো, লাইফে ব্যাক হয়ে গেছো, ওটা মনে করার দরকার নেই। ওইটা এমনি মনে করলেই ওই তোমার মনের মধ্যে এটা বাইরে হবে না। বুঝতে পারছো নি? ঠিক আছে, যারা ছ্যাঁকা খাইছো তাদেরকে আমার পক্ষ থেকে গভীর সমবেদনা আমি তোমাদের দিচ্ছি। ফাতেমা তো নক্ষত্র ছ্যাঁকা খাইছে, ঠিক আছে, তোমার জন্য আমার সমবেদনা, ঠিক আছে, ওকে। তুমি নক্ষত্রের মতো বড় হো, আমি সমবেদনা জানাচ্ছি তোমাকে, তুমি যে অনেক ছ্যাঁকা খাইছো লাইফে, ওকে। অনেক দুঃখ, অনেক ট্রাজেডি। এবার একটু আমরা একটু যা, মনে অনেক দুঃখ, আবার আক্রান্ত হৃদয় হয়ে গেছে আমাদের। একটু কমেডি যদি না পড়ি কেমন হবে? তাহলে আমরা ট্রাজেডিগুলো একটু যদি রিক্যাপ করি। রোমিও জুলিয়েট, দুই বিরূপ ভাবনা ফ্যামিলি নিয়ে। ওথেলো, সরি, আমাদের হচ্ছে কোনটা, জুলিয়াস সিজার, যেখানে বন্ধুর ষড়যন্ত্র, হ্যাঁ, বন্ধুর হাতে মারা যায় জুলিয়াস সিজার ভাই। তারপরে আমাদের হচ্ছে যে কিং লিয়ার, তার মেয়েরা কীভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেটা নিয়ে, অকৃতজ্ঞ মেয়েদের নিয়ে কিং লিয়ার। তারপরে ওথেলো, যেখানে সন্দেহবাতিকগ্রস্ততা কীভাবে একটা ধ্বংস ডেকে আনে সেটা নিয়ে। তারপরে হচ্ছে আমাদের কোনটা, ম্যাকবেথ, যেখানে লেডি ম্যাকবেথ কীভাবে আমাদের ম্যাকবেথ বাড়ি বলে আপনি ডানকান যে মারিয়াল পারলেন, সুপার উইচ সে একজন। তারপরে হচ্ছে আমাদের অতি বিখ্যাত আমাদের হ্যামলেট। অনেকগুলো ট্রাজেডি আমরা পড়লাম। চল, এখন ট্রাজেডি পড়া শেষ, এখন আমরা একটু কমেডি করি। ট্রাজেডি পড়া শেষ, এখন হচ্ছে আমরা পড়বো একটু কমেডি। কমেডির মধ্যে আমাদের প্রথম মার্চেন্ট অফ ভেনিস। এই মার্চেন্ট অফ ভেনিসটা ধরে নেওয়া হয় শেক্সপিয়ার সে জু অফ মাল্টার অনুকরণে লিখছিল বলে এটা তোমার হচ্ছে যে ধরে নেওয়া হয়। আলপনা ইয়াসমিন, হাত নামো, হাত নামো, হাত তুলে রাখছো কেন? হাত তুলে কী লাভ হবে? কেন শেখা গেছে তুমি লাইফে, তোকে তাজনিনও শেখা গেছে, ঠিক আছে। তোমরা, আমি তোমাদের বিরুদ্ধে, তোমাদের জন্য গভীর সমবেদনা জানাচ্ছি, যাতে তোমরা শেখা থেকে উদ্ধার পাইতে পারো। যারা যারা হাত তুলছো তোমরা, তার মানে তুমি শেখা গেছো অনেক লাইফে। এখানে সেন্ট্রাল ক্যারেক্টার হলো শাইলক, এলে শাইলক, হ্যাঁ, এই শাইলক হলো মানি ল্যান্ডার, এলো শাইলক, হ্যাঁ। শাইলক, সে হচ্ছে টাকা ধার দেয়, উচ্চশিত টাকা ধার ধার দেয়। তো শাইলকের কাছ থেকে টাকা ধার নিয়েছিল অ্যান্টোনিও, সে হলো এখানে ব্যবসায়ী। অ্যান্টোনিও হচ্ছে টাকা ধারটা নিয়েছিল, হ্যাঁ। তো চুক্তি করছিল এরকম যে সময়মতো যদি টাকা পরিশোধ করতে না পারে, তাইলে অ্যান্টোনিওর বুক থেকে শাইলক 1 পাউন্ড, পাক্কা 1 পাউন্ড মাংস কাটে নিতে পারবে। তো অ্যান্টোনি টাকা পরিশোধ করতে পারে নাই, তাহলে চুক্তি মতো শাইলক তার দেহ থেকে মাংস কেটে নিবে, এরকম না? এখন এটা তো একটা টেনশন পড়ে গেছে অ্যান্টোনিও, হায় কী হবে? তখন অ্যান্টোনিওর বন্ধু, বন্ধুকে আছে বাসানিও, বন্ধু আছে বাসানিও, বাসানির প্রেমিকা হচ্ছে পর্শিয়া। ওরা তখন আমাদের ওই অ্যান্টোনিওকে হেল্প করার জন্য আগে আসে। তো এই সমস্যা যখন আদালতে যখন গেছে, তখন ওই যে পর্শিয়া তখন এরকম যুক্তি উপস্থাপন করে। সে কি বলে? সে বলে শাইলক মাংস কেটে নিতে পারবে, ঠিক আছে, কিন্তু 1 ফোঁটা রক্ত কিন্তু নিতে পারবে না, কারণ হচ্ছে চুক্তির মধ্যে শুধু লেখা আছে মাংস নিতে পারবে, রক্ত নিতে পারবে এরকম কোনো কথা লেখা নাই। এবং পাক্কা 1 পাউন্ড মাংস নিতে পারবে, 1 পাউন্ডের থেকে 1 গ্রাম যদি বেশি কম যদি হয়, তাহলে সর্বনাশ, শালকরে শেষ করে ফেলবো আমরা। তখন এর ফলে শালক তো বুঝতে পারে এটা সম্ভব না, রক্ত ছাড়া মাংস কেমন নেবে, আর এক্স্যাক্টলি 1 পাউন্ড কেমন এটা গাড়ি নেবে। তো তখন এই যে শাইলক, সে যে এরকম উচ্চ সুদের ঋণ দিয়ে মানুষকে যে ক্ষতি করে, তা আদালত তখন তার সমস্ত সম্পত্তি তোমার বাজেয়াপ্ত করে ফেলে। এই কাহিনী নিয়ে হচ্ছে আমাদের মার্চেন্ট অফ ভেনিস, ওকে। সে ভেনিস, তাহলে ক্যারেক্টার কারা কারা আছে? অ্যান্টোনিও, সে হলো মার্চেন্ট, যে টাকা ধার নিয়েছিল। শালেক হচ্ছে যে টাকা ধার তোমার হচ্ছে দেয়, মানে ল্যান্ডার সে। আর বাসানি হচ্ছে অ্যান্টনির বন্ধু, পড়শি হচ্ছে বাসানিওর গার্লফ্রেন্ড। এ হলো তোমার নোটেবল ক্যারেক্টার, ওকে। তাহলে শালক, অ্যান্টনিও এবং বাসানিও, এটা কাহিনী নিয়ে আমাদের হচ্ছে সেই হাস্যরসাত্মক কাহিনী, কমেডি, মার্চেন্ট অফ ভেনিস। এখানে কয়েকটা কোটেশন মনে রাখতে হবে। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই শোনা হয় না। লাভ ইজ ব্লাইন্ড, ভালোবাসা অন্ধ হয়ে থাকে। আর ইন সুথ আই নো নট হোয়াই আই এম সো চাইল্ড, যে সত্য সত্য আমি জানি না আমি কেন বিমর্ষ। তো এখানের মধ্যে আমাদের, আমরা অনেক ট্রাজেডি পড়ার পরে আমরা কয়েকটা কমেডিও জানলাম, একটা কমেডি পড়ে ফেললাম। চলো
আমাদের হচ্ছে এখন সেকেন্ড আরেকটা কমেডি। এটা হলো একদম প্রথম দেখলেই প্রেম হয়ে গেছে, লাভ এট ফার্স্ট সাইট। হ্যাঁ, তো যখন ধরো এসএসসি পাস করার পর ইন্টারমিডিয়েট উঠছো, ফার্স্ট ইয়ারে ক্লাস শুরু করছো, ছেলে মেয়ে একসাথে, প্রথম দিনই প্রেম হয়ে গেছে, প্রথম দেখে তোমার একজনকে ভালো লেগে গেছে। হ্যাঁ? নাটকের নাম হলো অ্যাজ ইউ লাইক ইট। তো এই নাটকের মধ্যে আমাদের আমরা একটু দেখি কাহিনী কি হয়েছে এখানের মধ্যে। দেখো কারা কারা আছে এখানের মধ্যে। এর নাম হলো ডিউক সিনিয়র। হ্যাঁ, আলো ডিউক ফ্রেডরিক। তো এই ডিউক ফ্রেডরিক সে ছোট ভাই, সে কি করে ষড়যন্ত্র করে তার বড় ভাই ডিউক সিনিয়র, এ বড় ভাই ডিউক সিনিয়র, সে বড় ভাই আর কি রাজা, এই বড় ভাইকে সে কি করে নির্বাসন দেয়। ছোট ভাই ষড়যন্ত্র করে যে ডিউক ফ্রেডরিক, ডিউক মানে বলছিলাম না যে শহরের মানে হর্তা কথা মেয়র টাইপের আর কি, সে তো শহরের বড় শহরের মেয়র। তো ডিউক ফ্রেডরিক তার বড় ভাইরে জঙ্গলে পাঠায় দেয় ষড়যন্ত্র করে। তো ডিউক সিনিয়রের তোমার হচ্ছে যে সাথে ওনার ওই এখানে সে জঙ্গলে যায়, জঙ্গলে যখন যে বসবাস করা শুরু করে তখন তার কন্যা, তার এই যে ডিউক সিনিয়রের তার কন্যা ছিল রোজালিন্ড, এই রোজালিন্ড ছিল তার কন্যা। রোজালিন্ডও কয় আমি আপনার সাথে যাব। হ্যাঁ, তো এখানে ফ্রেডরিক চিন্তা করলো যে হচ্ছে যে এই রোজালিন্ডকে, আচ্ছা এই সিলিয়া দেখো, সিলিয়াকে, সিলিয়া হচ্ছে আবার ডিউক ফ্রেডরিকের, এই ফ্রেডরিকের মায়া। হ্যাঁ, ফ্রেডরিকের মায়া। তো যেহেতু রোজালিন্ড এবং সিলিয়ার মধ্যে ওরা কাজিন, ওদের মধ্যে সম্পর্ক অনেক ভালো ছিল, তখন ওই যে ফ্রেডরিক ও সিলিয়াকে রোজালিন্ডকে রেখে দেয়, কোন আমার মেয়ে তোমাকে পছন্দ করে, তুমি এখানে থাকবা এখানের মধ্যে। এরা দুজন হলো কাজিন। হ্যাঁ, দুজন কাজিন। রোজালিন্ড হচ্ছে সিনিয়রের মাইয়া, সিলিয়া হচ্ছে ফ্রেডরিকের মায়া। ওকে, আর ফ্রেডরিক হচ্ছে ছোট ভাই, সিনিয়র হলো বড় ভাই। তাহলে ছোট ভাই বড় ভাই নির্বাচনে পাঠিয়ে দিছে। তো এই নির্বাচনে পাঠিয়ে দিল, ওখানে যায় এখন তো এসে একটা মেয়ে ডিউক ছিল, ওখানে যায় যে বন জঙ্গল এখানের মধ্যে, এখানে কেমনে রান্না বান্না করবে, খাবে দাবে এখানের মধ্যে, সেখানে তখন একটা কথা বলে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। হ্যাঁ, তাহলে দেখো এই যে দুঃখের প্রয়োজনীয়তা মধুর, কষ্টে পড়ার কারণে তো সে এখন নতুন করে কাজকর্ম শিখতে পারে, জঙ্গলে যায় আসে শিখতে পারতে কেমনে বেঁচে থাকা যায় জঙ্গলে। হ্যাঁ, তো এখন এখানে আমাদের দেখো ওই জন্য বলছে প্রথম দেখাতে প্রেম কেমন হয়েছে জিনিসটা। আরো দুটা ক্যারেক্টার দেখো, একটা হচ্ছে এই অলিভার এবং অরল্যান্ডো, এর হচ্ছে আবার তোমার হচ্ছে যে দুই ভাই, এই অলিভার এবং অরল্যান্ডো দুই ভাইয়েরা, ব্রাদারেরা, গ্যাঞ্জাম আছে ওদের মধ্যে। তো এখন এই রোজালিন্ড সে যে তার বাবার কাছে চলে যাবে, নির্বাসিত যে হয়ে যাবে, চলে যাবে, যাওয়ার আগে সে অরল্যান্ডোর প্রেমে পড়ে, এই অরল্যান্ডোর প্রেমে পড়েছে সে। হ্যাঁ, অরল্যান্ডোর প্রেমে পড়ছে এখানের মধ্যে। আর আমাদের এসিলিয়া অলিভারের লগে প্রেম হয়েছে তার লগে। নাটকের শেষে আমাদের ডিউক সিনিয়র সেও রাজ্য ফিরে পায় এবং এদের মধ্যে বিয়ে হয়। এর কমেডি এখানে মিল হয়ে গেছে আর কি, এটা একটা কমেডি। তাহলে এখানে কাহিনীর মধ্যে কারা কারা আছে, এখানে কাহিনীর মধ্যে আছে আমাদের ডিউক সিনিয়র, তার মেয়ের নাম হলো রোজালিন্ড, আর রোজালিন্ডের কাজিন হলো সিলিয়া, সিলিয়া আবার ডিউক ফ্রেডরিকের মাইয়া। যেহেতু এরা 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 যেহেতু ভাই, তাহলে এই দুজন তাহলে কাজিন, এরা চাস্তো বোন। সহজ না জিনিসটা? ওকে, আর অলিভার আর অরল্যান্ডো ওরা দুজন আবার ভাই। তাহলে অরল্যান্ডোর লগে বিয়ে হয় রোজালিন্ডের লগে, আর অলিভারের লগে হয় সিরিয়ার লগে, অলিভারের লগে সিরিয়ার লগে, অরল্যান্ডোর লগে কি রোজালিন্ডের লগে বিয়ে হয়। এই কাহিনী ভাই তুমি একবার প্রথম ক্লাসে তো মনে থাকবে না এগুলো। সো তুমি যখন ক্লাস করলা, রিভিশন দিবা, সলভ করবা কোশ্চেন, আস্তে 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 মনে থাকবে। বিশেষ করে যারা জীবনে ভাত খাওয়া ছাড়া কোনো কাম করো নাই, তারা, যাদের জীবনে কোনো সাহিত্য নাই, কোনো একটা ভালো বই পড়ো নাই, একটা নাটক দেখো নাই, একটা সিনেমা দেখো নাই। হ্যাঁ, লাইফে একটা ভালো একটা নাটক, একটা ভালো একটা সিনেমা, একটা গল্পের বই, একটা উপন্যাস, একটা নাটক, শেক্সপিয়ারের নাটকগুলো একটু পড়ে দেখি কি লিখছে, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ একটা কি একটু লিখে দেখি, একটু একটু দেখি এখানে কি আছে। জীবনে পড়ছে একটা বই, সেটা হলো ফেসবুক। সো ফেসবুক ছাড়া যারা জীবনে কোনো বই পড়ে নাই তাদের জন্য সাহিত্য ক্লাস কঠিন। তাহলে এখন তো একটু একটু বাড়াবা, পাঠ অভ্যাস বিল্ড আপ করবে, এখন তো একটু পড়ো বইটা। তাহলে কি কি কথা বললাম এখানের মধ্যে? সুইট আর দ্য ইউজ অফ অ্যাডভার্সিটি। হ্যাঁ, এটা হচ্ছে এখানের মধ্যে আমরা পাইছি। ওকে, একটা কথা আছে এখানে, অল দ্য ওয়ালস আর স্টেজ, অল দ্য ম্যান অ্যান্ড উমেন আর মেয়ারলি প্লেয়ার্স। হ্যাঁ, সুতরাং সব নারী পুরুষ এখানের মধ্যে কি অভিনেতা। আসো আমরা আরেকটা মজার নাটক দেখি, এনার নাম হলো কমেডি অফ ইরর্স। মানে এই যে ভুল নিয়ে যে কি কমেডি হয়, ভ্রান্তি বিলাস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। হ্যাঁ, কমেডি অফ ইরর্স হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। এটা কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটাকে বাংলা করছে আর কি, ভ্রান্তি বিলাস নামে বাংলা করছে এটাকে। সো কমেডি অফ ইরর্স। হ্যাঁ, যাদের ঘুম চলে আসছে একটু, আমরা শেষ ক্লাস, একটু শেষ দিকে চলে আসছি আমরা, আর 10 মিনিট ক্লাস আছে, একটু দাঁড়াও, তোমরা হাঁটাহাঁটি করো, একটু দাঁড়াও, হাঁটা। এই, হ্যাঁ তোমার বলছি, এই তুমি দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। তুমি হা করতেছো কেন এখানের মধ্যে? মশা একটা ঢুকে গেছে তোমার গালের ভিতরে। চা খাও, তুমি চা খাও একটু, তুমি চা খাও। যারা হাত তুলতেছে বারবার, তুমি হাত উপরে তুলে নিছো না, উপরে তুলে নিছো, তোমার ঘুম আসছে তো তোমার, এই তোমার ঘুম আসছে তোমার। হ্যাঁ, তুমি একটু লড়ে চড়ে বসো একটু, দাঁড়া দাঁড়া ক্লাস, যাদের ঘুম আসছে, যাদের যাদের ঘুম চলে আসছে, ঘুম এসে পড়েছে, তুমি দাঁড়া দাঁড়া ক্লাস করো, হেডফোন লাগাই হাঁটি হাঁটা ক্লাস করো। হ্যাঁ, তখন তোমার অটোমেটিক ঘুমটা চলে যাবে। হাঁটি হাঁটা ক্লাস করো, পানি খাও, চা খাও, চা খাও, রং চা খাও। রিভিশন দিতে পারতেছেন এই জন্য, কারণ আমাদের এখানে অনেক লম্বা ক্লাস, এটা শেষ একটু সামান্য তা আসো আমরা এখন কমেডি ভিডিওস দেখবো, ভ্রান্তি বিলাস কি কি কমেডি ছিল এখানের মধ্যে। হ্যাঁ,
তো এখানে আমাদের কেন্দ্রীয় চরিত্রের মধ্যে আছে এখানে তোমার কাহিনীটা ইফেসাস নামক একটা শহরের মধ্যে কাহিনীটা আমাদের ঘটছিল। হ্যাঁ, তো দুজন যমজ ভাই এবং যমজ চাকর, ভাইদের নাম হচ্ছে এন্টিফোলাস। এন্টিফোলাস হলো দুই ভাই, এন্টিফোলাস একটা সিরাকিউস শহরের ভাই, একটা ইফেসাস শহরের ভাই। তাহলে এন্টিফোলাস হচ্ছে ভাই আর ড্রোমিও হচ্ছে চাকর। ড্রোমিও হচ্ছে চাকর। তাহলে সিরাকিউস শহরের একটা চাকর ছিল, ইফেসাস শহরের একটা চাকর ছিল। তাহলে দেখো কি, এই যে এন্টিফোলাস অফ সিরাকিউস, ওর চাকর হচ্ছে ড্রোমিও অফ সিরাকিউস। হ্যাঁ, আর এন্টিফোলাস অফ ইফেসাস, ওর চাকর হচ্ছে ড্রোমিও অফ ইফেসাস। তাহলে ইফেসাস শহরের ভাই চাকর আর সিরাকিউস শহরের ভাই চাকর। ক্লিয়ার? দুই যমজ ভাই, দুই যমজ চাকর। কাহিনী কি হয়েছে দেখো এখানের মধ্যে। তাহলে এই দুজন হচ্ছে যমজ চাকর, এই দুজন হচ্ছে যমজ চাকর। চাকরদের নাম হলো ড্রোমিও। চাকরদের নাম কি? ড্রোমিও। একটা হচ্ছে সিরাকিউস শহরের চাকর, আর একটা হচ্ছে ইফেসাস শহরের চাকর। ওরা ভাই। আর এন্টিফোলাস ওরও ভাই, এরা দুজনও ভাই, এরা দুজনও ভাই, এরা দুজনও ভাই। এক ভাই থাকে সিরাকিউজে, ওর নাম হলো এন্টিফোলাস অফ সিরাকিউজ, আর এক ভাই থাকে ইফেসাসে, ওর নাম হলো এন্টিফোলাস অফ ইফেসাস। তাহলে দুটো শহর, একটা ইফেসাস একটা হচ্ছে সিরাকিউস। তো কাহিনীটা চলে কথা, কাহিনীটা ইফেসাস শহরে কাহিনীটা চলে। তো কি হয়েছে দেখো এখানের মধ্যে আমাদের, দেখো আমাদের এখানে ইজিয়ন এবং এমিলিয়া, ওনারা দুজন ভদ্রমহিলা, ওনারা হাজব্যান্ড ওয়াইফ, ওনারা ওনারা হাজব্যান্ড ওয়াইফ। এই ইজিয়ন এবং এমিলিয়া এই হাজব্যান্ড ওয়াইফ, ওনাদের দুই যমজ পোলা হচ্ছে এই এন্টিফোলাস, ওদের দুই যমজ পোলা। তাহলে পোলাদের নাম হলো এন্টিফোলাস। হ্যাঁ, একটা নাম এন্টিফোলাস অফ সিরাকিউস, একটা নাম এন্টিফোলাস অফ ইফেসাস। বাপের নাম হলো ইজিয়ন এবং এমিলিয়া। ভাই বাপের নাম মুখস্থ করা লাগবে না, তুমি জাস্ট কাহিনীটা শুনো, মনোযোগ দিয়ে শুনো কাহিনীটা, মুখস্থ চিন্তা বাদ দাও। তো একদিন ঝড় উঠছিল। হ্যাঁ, ঝড়ের সময় তোমার এদের দুই যমজ পোলা আর যমজ চাকর ওদের থেকে আলাদা হয়ে গেছে। হ্যাঁ, তো এক পোলা এবং এক চাকর চলে গেছে সিরাকিউজে, সিরাকিউজে চলে গেছে এক পোলা এক চাকর। আরেক পোলা আরেক চাকর চলে গেছে তোমার ইফেসাসে। তো পোলাদের খুঁজতে খুঁজতে আমাদের ইজিয়ন এবং এমিলিয়া ও পোলাদের খুঁজতে খুঁজতে ওরা ইফেসাস শহরে আসছে। ওরা কি ইফেসাস শহরে আসছে। কিন্তু তোমার এখানে আছে কি, সে কিছু আইন ভঙ্গ করছে এখানে আইসা। হ্যাঁ, আইন ভঙ্গ করার কারণে ওর মৃত্যুদণ্ড তোমার হচ্ছে যে তোমার মুখোমুখি করা হয়। তবে যদি মুক্তিপণ দিতে পারে তাহলে হচ্ছে যে ওরে ছাড়ে দেওয়া হবে। তা মজার কাহিনীটা ঘটছে কোন জায়গায় এখানের মধ্যে দেখো। এরা দুজন, এরা দুজন হচ্ছে তোমার মালিক এবং চাকর। হ্যাঁ, আবার এরও মালিক চাকর। এই দুজনের চেহারা দেখতে একই রকম, এই দুজনের চেহারা দেখতে একই রকমের। তার সমস্যা কোন জায়গায় হয়েছে? সমস্যাটা হচ্ছে এই এন্টিফোলাস অফ সিরাকিউস যখন ইফেসাসের শহরে যখন আসছে, তখন এই চাকরটা তার মালিকরে গোলায় ফেলছে, তার মালিকরে গোলায় ফেলছে। আর এই যে চাকরটা, সেও তার মালিকরে গোলায় ফেলছে। এটা নিয়ে একটা হাস্যরসাত্মক কাহিনী। আর এই যে এন্টিফোলাস অফ ইফেসাস, ওর যে বউ, ওর বোন নাম হলো আড্রিয়ানা। কই, এর নাম হলো আড্রিয়ানা। আড্রিয়ানা, সে আবার গোলা ফেলছে, তার হাজবেন্ড তো আরেকজনের হাজবেন্ড মনে করতেছে, একই রকম চেহারা, কোনটা হাজবেন্ড? হ্যাঁ, এটা দেখে তো ও গোলা ফেলছে, আড্রিয়ানা গোলা ফেলছে যে ওর হাজবেন্ড কোনটা। হ্যাঁ, আরো বিভ্রান্তি। সে কি করছে, ও এন্টিফোলাস অফ সিরাকিউস বাসা ডাকে নিয়ে আসে। আসলে ও হলো ওর দেবর। হ্যাঁ, ওর দেবর বা ওর কি ভাসুর আর কি, যমজ ভাই তো হাজবেন্ডের। সে বুঝতে পারতেছে না, জমা ফেলছে। আবার এই দ্রমিওরা নিজে গোলা ফেলছে নিজে, কোনটা কার মনিব। তো এইটা নিয়ে কাহিনীটা হচ্ছে আমাদের এই ভ্রান্তিবিলাস কমেডি অফ ইরর্স। ওকে, এবার আসো আমাদের কমেডি অফ ইরর্সের বাংলা তালে করছে কি সুজন বিদ্যাসাগর ভ্রান্তিবিলাস নামে। আমরা আরেকটা কমেডিতে যাই। এই কমেডির নাম হচ্ছে আমাদের টেমিং অফ দ্য শ্রু। শ্রু মানে কি? যে বেশি কথা বলে। টেম করা মানে কি? কাউকে তোমার হচ্ছে বসিয়ে নিয়ে আসা। তাহলে যে বেশি বেশি কথা বলে, মুখোরা বেশি বেশি কথা বলে, তাকে বশ করে ফেলা, টেম করে ফেলা। এই নাটকটা টেমিং অফ দ্য শ্রু, এই নাটকটা বাংলা করছিল মুনির চৌধুরী, এবং এটার বাংলা করেছে মুখর রমণী বশীকরণ। কি হয়েছিল দেখো এখানের মধ্যে। এখানে এই যে মহিলার নাম হলো ক্যাথরিন, বলে ক্যাথরিন। ওর ছোট বোনের নাম হলো বিয়াঙ্কা। তো এখন বিয়াঙ্কা খুবই সুন্দরী, বিয়াঙ্কাকে বিয়ে করার জন্য অনেক ছেলেপেলা আছে। তো পরে এই ক্যাথরিনের বাপ বলতেছে আমি বিয়াঙ্কারে বিয়ে দিব, আগে ক্যাথরিনের বিয়ে দিতে হইব। তার ফলে যেটা হয়, ওই বিয়াঙ্কার বয়ফ্রেন্ড যারা, ওরা উঠে পড়ে লাগে ক্যাথরিনকে বিয়ে দেওয়ার জন্য। ক্যাথরিনকে কি বিয়ে করতে রাজি হয় না, কারণ ক্যাথরিন বেশি কথা বলে, পটাপট করে সারাক্ষণ। হ্যাঁ, তো পেট্রুসিও ও রাজি হয় এটা বিয়ে করার জন্য, কারণ বিয়ে করলে অনেক টাকা পয়সা পাবে। তো পেট্রুসিও পরে ওরে কেমনে বস করে সেটা কাহিনীটা নিয়ে। হ্যাঁ, তাহলে এই নাটক পটভূমি হলো ইতালির পদুয়া শহরে, ইতালিতে এটা, ইতালিতে। হ্যাঁ, রিং অফ দ্য শ্রু। তাহলে আজকে ক্যাথরিনের বড় বোন আর বিয়াঙ্কা হলো এখানে ছোট বোন। সে খুব মিষ্টি, হ্যাঁ, খুবই বিনয়ী এখানে। ক্যাথরিন হলো সারাক্ষণ পক পক করে। শ্রু আর কি, সে মানে বেশি কথা বলে, সে একগুয়ে জেদি টাইপের এখানের মধ্যে। তো বিয়াঙ্কার জন্য অনেক পাত্র থাকলো, ওদের আব্বা বলে যে যদি বড় বোন যতদিন পর্যন্ত বিয়ে হবে না, অতদিন পর্যন্ত বিয়াঙ্কা বিয়ে করতে পারবে না। হ্যাঁ,
তো ওই পোলা সবগুলা কি করে ছোট বোনের জন্য ইয়ে করে, ওই বড় বোনের জন্য পাত্র খুঁজতে শুরু করে এখানের মধ্যে। তো এর মধ্যে একটা ধূর্ত, সে খুব চালাক, পেট্রুশিওর আগমন হয়। পেট্রুশিও শুনছে যে ক্যাথরিনকে যদি বিয়ে করা হয় বড় অঙ্ক যৌতুক পাওয়া যাবে। চিন্তা করে যে আমি একটা, তাহলে চ্যালেঞ্জ নেই, আমি তাহলে ওরে ইয়ে করে ফেলবো, সিস্টেম করে ফেলবো, সমস্যা নাই, ও যা বলবো বলুক না কেন, আমি তো এটা ইয়ে করে ফেলবো, আমি শুনে থাকবো এই জিনিসটা। তো পেট্রুশিও একটা বুদ্ধি করে, কেমনে ক্যাথরিনকে আসলে ইয়ে করা যায়, বসে আনা যাবে, হ্যাঁ, ওর খাবার ঘুম, হ্যাঁ, এগুলোর উপর তাকে একটা নিয়ন্ত্রণ নিয়ে আসেছে। তো এই কাহিনী নিয়ে আমাদের টেমিং অফ দ্য, এখানে আমাদের সেই শ্রুকে নিয়ে একটা কথা বলে, আই সি এ উইমেন মে বি মেড এ ফুল ইফ শি হ্যাড নট আই স্পিরিট টু রেসিস্ট। যদি রেসিস্ট করার কোনো স্পিরিট যদি না থাকে তাইলে সে তো একটা ফুল। আমরা আমাদের একদম শেষ দিকে চলে আসছি, আমরা ক্লাসে একদম শেষ দিকে চলে আসছি আমরা। আর মাত্র 10 মিনিট আছে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। এগুলো সবগুলো হচ্ছে কমেডি, হ্যাঁ। তো এখানেও একটা কমেডি, এর নাম হলো 12th নাইট, হ্যাঁ। ক্যারেক্টারগুলো কারা কারা আছে এখানের মধ্যে? ক্যারেক্টারগুলো আছে এখানের মধ্যে আমাদের ওরসিনো, অলিভিয়া, ভায়োলা এবং সেবাস্টিয়ান। অনেকের মধ্যে কাহিনী ব্যাস লাগছে, আমি স্বাভাবিক, আমি জানি 12th নাইট, এত কাহিনী জানার পরে ওভারঅল সব কাহিনী ব্যাস লাগতে পারে, অস্বাভাবিক কিছু না। চলো আমরা জিনিসটা একটু বুঝতে চেষ্টা করি। এখানের মধ্যে কি হলো, এখানের মধ্যে আমাদের এই 12th নাইটের মধ্যে আমাদের এই যে ডিউক ওরসিনো, এই হলো ডিউক ওরসিনো, হ্যাঁ। সে প্রেমে পড়ছে অলিভিয়ার, প্রেমে পড়ছে ওরসিনো, প্রেমে পড়ছে অলিভিয়ার। অলিভিয়ার ওর বাপ মনে গেছে, ওর ভাই মেরে গেছে, ও মনের দুঃখে, ওর কোনো প্রেমে কোনো আগ্রহ নাই। ওরসিনো এত চিঠিপত্র পাঠায়, ওর কোনো আগ্রহ নাই। ওই সময় এলাকার মধ্যে জাহাজ ডুবছে। জাহাজ ডুবার মধ্যে ওখানে তোমার একটা মেয়ে ভায়োলা এলাকায় এসে উপস্থিত হয়েছে। তো ভায়োলা কি করছে, সে ছেলেদের ছদ্মবেশ নিচ্ছে। ভায়োলা ওরসিনোর চাকর হিসেবে নিযুক্ত হয়েছে, হ্যাঁ। সে কি করে, ভায়োলা অলিভিয়ার কাছে চিঠি নিয়ে যায়। অলিভিয়া কিন্তু ভিতরে কিন্তু মেয়ে, বাট ছেলেদের ছদ্মবেশে সে ওরসিনোর চাকরি করে। কি করে, ওরসিনোর প্রেমের চিঠি নিয়ে অলিভিয়ার কাছে যায়। যে লোক চিঠি নিয়ে আসে, অলিভিয়া ওর প্রেমে পড়ে যায়, ও ভায়োলা প্রেমে পড়ে গেছে এখানের মধ্যে, হ্যাঁ। ভায়োলাকে বলে আমাকে বিয়ে করো, ভায়োলা কিন্তু মেয়ে। অলিভিয়া বলে আমার এখানের মধ্যে বিয়ে করো। এমন সময় এই ভায়োলার যমজ ভাই সেবাস্টিয়ান সেখানে চলে আসে। সেবাস্টিয়ান সেখানের মধ্যে চলে আসছে। এখন অলিভিয়া তো পড়ছে তোমার হচ্ছে বিপদে, কিরে এটা তো দেখতে এটার মতো কেন এটা, হ্যাঁ। সেবাস্টিয়ান পড়ছে আরেকটা বিপদে, কিরে এই 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 পোলারে দেখতে আমার বোনের মতো লাগতেছে কেন, কই এই পোলারে দেখতে আমার বোনের মতো লাগতেছে কেন, আমার বোনের চেহারা তো এরকম, এটা পোলার চেহারা এরকম কেন এটা, হ্যাঁ। তো যেহেতু এখানে কমেডি, তার মানে এখানে মিল হবে এখানের মধ্যে। শেষ পর্যন্ত কি হচ্ছে, আমাদের এই ওরসিনের সাথে আমাদের এইখানে ওরসিনের আমাদের ওরসিনের সাথে ভায়োলা আর অলিভিয়ার সাথে সেবাস্টিয়ান এখানে বিয়েটা হয়। প্রথম প্রেমটা কিন্তু ইয়ে হয় নাই। ওরা হচ্ছে যে মনিব চাকর। এবার ভায়োলার পর নিজের পরিচয় দেয় যে আমি তো ছদ্মবেশে ছিলাম আসলে। ভায়োলার লগে বিয়ে ওরসিনের লগে, আর ভায়োলার ভাই সেবাস্টিয়ানের লগে বিয়ে অলিভিয়ার লগে, এমনি এমনি হয়ে যায় পরে, হ্যাঁ। কমেডি তো জিনিসটা, হ্যাঁ। এবার নাটকটা শেষ হয়, এলো 12th নাইট, ওকে। এই নাটকের একটা কোটেশন হচ্ছে, বি নট অ্যাফ্রেড অফ গ্রেটনেস। কেউ কেউ বর্ন গ্রেট, সাম আর বর্ন গ্রেট, সাম অ্যাচিভ গ্রেটনেস, কে গ্রেটনেস অর্জন করে, অ্যান্ড আদার্স হ্যাভ গ্রেটনেস থ্রাস্ট আপন দেম। কারা কারোর উপর গ্রেটনেস চাপা দেওয়া হয়। ধরো ডোনাল্ড ট্রাম্প, এখন ডোনাল্ড ট্রাম্পকে যে সবাই নোবেল প্রাইজ দিতে চাচ্ছে, তার মানে কি, ওর উপরে গ্রেটনেস চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আসলে। যে ওরে যদি নোবেল প্রাইজ দেওয়া হয় সে মানে যুদ্ধ মুদ্ধ করবে না, এরকম একটা মানুষ মনে করতেছে আর কি। ওর উপরে গ্রেটনেস চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এরকম বারাক ওবামা, শান্তিতে যার কোনো অবদান নাই, কিন্তু সে পাশে শান্তিতে নোবেল পাইছে। বারাক ওবামার একটা গুণ ছিল, সে হলো প্যাক প্যাক করতে পারতো, সে হলো ভালো বক্তা ছিল সে। এর বাইরে আর কোনো ওর কোয়ালিটি নেই। ও ভালো বক্তা ছিল এবং সে পৃথিবীতে প্রচুর যুদ্ধ লাগাইছে, কিন্তু বেটা ক্ষমতা আছে 1 বছরের মধ্যে শান্তিতে নোবেল প্রাইজ পেয়ে গেছে। কেন? আর সবাই চিন্তা করছে, বারাক ওবামাকে যদি একটা নোবেল প্রাইজ দেওয়া যায়, ওকে যদি গ্রেটনেসটা আরোপ করে দেওয়া যায় ওর উপরে, তো সে তো এমনি যুদ্ধ মুদ্ধা লাগাবে না। শান্তিতে নোবেল প্রাইজ পাওয়া কেউ কেন যুদ্ধ লাগাবে? ও চিন্তা করুন, ওকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল, কিন্তু সে তো যুদ্ধ তো থামাই তো নাই, সে অনেক যুদ্ধ লাগাইছিল। বারাক ওবামা প্রচুর যুদ্ধ লাগাইছে। বেটার এ উইটি ফুল দ্যান এ ফুলিশ উইট। একটা ফুলিশ উইট হওয়ার থেকেও উইটি ফুল হওয়া বহুত ভালো। এ 12th নাইটের একটা কোটেশন। শেষ টেম্পেস দিয়া শেষ করে দিব আমরা। অনেক কষ্ট করছে আমি জানি। তাই শেক্সপিয়ারের সর্বশেষ নাটক, সোয়ান সং যাকে বলা হয়, লাস্ট ওয়ার্ক যাকে বলা হয়, সেটা হচ্ছে দ্য টেম্পেস্ট। শেষ শেষ করে দিচ্ছি, এরপরে অনেক পেন দিছি। শেষ। কারা কারা আছে ক্যারেক্টার দেখো এখানের মধ্যে। এটা অতি মানে এখানের মধ্যে তোমার ভূত টুত নিয়ে কথা বলবো আমরা এখানের মধ্যে। এখানে সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে আমাদের ডিউক প্রসপেরো। ডিউক প্রসপেরো ডিউক প্রসপেরো হচ্ছে এখানের মধ্যে সেন্ট্রাল ক্যারেক্টার, হ্যাঁ।
তো এই ডিউক প্রসপেরোর ছোট ভাই অ্যান্টোনিও, দেখি ভাই বারবার ষড়যন্ত্র করে এখানের মধ্যে। এই ছোট ভাই অ্যান্টোনিও ওই তোমার ডিউক প্রসপেরোকে ষড়যন্ত্র করিয়া তাকে নির্বাসনে পাঠাই। এই প্রসপেরোর লগে যোগ দেয় তার মেয়ে মিরান্ডা। তাহলে প্রসপেরো মানে হলো মিরান্ডা, সে বাপের লগে যোগ দেয়। এটা নির্জন দ্বীপ। সেই দ্বীপে ওদেরকে হেল্প করার জন্য দুটো অশরীরী আত্মা আসে, একটা নাম হলো ক্যালিবান, একটা নাম হচ্ছে এরিয়াল। পরীক্ষা আসবে এরিয়াল ক্যালিবান কোন নাটকে আছে। দুটো অশরীরী আত্মা, ওদের সঙ্গী, ওদের চাকর আর কি। মানে প্রসপেরো আর তার কন্যা মিরান্ডা, ওদেরকে হেল্প করার জন্য দুটো অশরীরী আত্মা আছে, একটা নাম এরিয়াল, একটা নাম হচ্ছে ক্যালিবান। এরা দুজন তাদের ভৃত্য। হ্যাঁ, তো ডিউক প্রসপেরো সে তো জাদুবিদ্যা দিতে পারে, সে তোমার জাদুর মাধ্যমে তো সে এদের হাজির করছে। প্রসপেরো জাদুর কারণে একটা জাহাজ তোমার ঝড়ের কবলে পড়ছে, জাহাজটা এলোমেলো হয়ে যায়। ওই জাহাজের যাত্রীরা হচ্ছে অ্যান্টোনিও, অ্যান্টোনিও এগুলো নেপলসের রাজা আলোনসো, এরা হলো জাহাজের যাত্রী, এরা হচ্ছে জাহাজের যাত্রী। এবং তোমার হচ্ছে আলোনসোর পোলা ফার্ডিনান্ড, এরা জাহাজের যাত্রী। আবার এখানের মধ্যে তোমার আলোনসোর আরেকটা ভাই আছে সেবাস্টিয়ান, সবাই জাহাজ যাত্রী হয়ে কি এরা, এদের জাহাজটা এলোমেলো হয়ে যায়। এলোমেলো হয়ে কই যায় জাহাজটা? ওই যে প্রসপেরোরা যে দ্বীপে আছে সেই দ্বীপের মধ্যে ওরা এখানের মধ্যে আসে। হ্যাঁ, সেই দ্বীপে আসে। আলোনসো মনে করছিল যে জাহাজ ডুবিতে ওর পোলা ফার্ডিনান্ড মরে গেছে গা। হ্যাঁ, ওর পোলা ফার্ডিনান্ড মরে গেছে। তো এখানের মধ্যে প্রসপেরো তখন বলে যে তুমি হচ্ছে একটা কাম করো, তুমি প্রসপেরো তখন ওর যে ভূত, মানে ওর যে তোমার কি অ্যারিয়েল, যেটাকে আত্মা বলতে পারি, ওদের সার্ভেন্ট, ওরে বলে তুমি ফার্ডিনান্ডকে খুঁজে নিয়ে আসো। ফার্ডিনান্ডকে অক্ষত অবস্থায় যখন খুঁজে নিয়ে আসে, তখন আমাদের আলোনসো ভাই খুবই খুশি হয়ে যায়, তার পোলারে তো এখানের মধ্যে পাওয়া গেছে। হ্যাঁ, তো এই ফার্ডিনান্ড তখন ওই মিরান্ডার প্রেমে পড়ে। ফার্ডিনান্ড কি এই মিরান্ডার প্রেমে পড়ছে। হ্যাঁ, প্রসপেরোর মেয়ে মিরান্ডার প্রেমে পড়ছে এখানের মধ্যে। শেষ পর্যন্ত ওই মিরান্ডার প্রতি ফার্ডিনান্ডের যে ভালোবাসা, এটা তখন প্রসপেরো সন্তুষ্ট হয়। পরে ওদেরকে কি হয়, ওদের বিয়ে হইলো। আর এই ষড়যন্ত্রকারী অ্যান্টনি মেন্টনি যেগুলো আছে ওগুলোতে শাস্তি হয়ে যায়, শেষ হওয়া নাটকটা শেষ হয়ে যায়। এবং আমাদের নায়ক নায়িকা ফার্ডিনান্ড এবং মিরান্ডার মধ্যে কি হয়ে যায়, বিয়ে হয়ে যায়। ইনি হচ্ছে আমাদের দ্য টেম্পেস্ট থেকে কি আসে, ক্যালিভান এবং এরিয়াল, ওরা কি, ওরা হচ্ছে দুজন অশরীরী আত্মা। হেল ইজ এমটি অ্যান্ড অল দ্য ডেভিলস আর হেয়ার। এই যে টেম্পেস্ট রেকর্ডের জন্য কয় এখানের মধ্যে কয় এটা বাংলাদেশ, বাংলাদেশকে এটা বলতে পারো তোমার। তো এটা বাংলাদেশকে উদ্দেশ্য করে শেক্সপিয়ার বলছে, বলছে দোজকগুলো খালি, যত শয়তান আছে দোজকের মধ্যে সবগুলা বাংলাদেশে আছে। এই আর হেয়ার বলতে উনি বুঝবে বাংলাদেশকে বুঝাইছে, বলছে হেল ইজ এমটি, যত শয়তান আছে দোজকের সবগুলো আছে বাংলাদেশে। গুডুমস হ্যাভ বোর্ন ব্যাড সানস, বাংলা হচ্ছে আলেমের ঘরে জালেম, এটা বাংলা হচ্ছে আলেমের ঘরে জালেম। মানে গুডুম, তোর আব্বাটা তো বড় ভালো ছিল, তোর আব্বা মা তো ভালো ছিল, তুই কেন এরকম হইলি? মানে হচ্ছে কি গর্ব, মানে মানে ভালো মার পেটে খারাপ পোলা হয়েছে আর কি। গুডুমস হ্যাভ বর্ন ব্যাড সানস, আলেমের ঘরে জালেম। থ্যাংক ইউ।